কোলেসিস্টাইটিস, এটা নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। এবং এটা মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার। হ্যাঁ, গল ব্লাডার এটা আমাদের বডির একটা পার্ট, লিভারের নিচ দিয়ে থাকে আমরা জানি। তো এই গল ব্লাডারে যদি ইনফ্লামেশন হয় সেটা কী কারণে হইতে পারে ক্যালকুলাসের কারণে, ক্যালকুলাস বা স্টোনের কারণে। আমাদের বডির বিভিন্ন জায়গায় স্টোন তৈরি হতে পারে, স্যালাইভারি গ্ল্যান্ডে হইতে পারে, কিডনিতে হইতে পারে, গল ব্লাডারে হইতে পারে। তো গল ব্লাডারে স্টোন হইতে পারে, এই কথাটা আমরা জানলাম। তবে গল ব্লাডার স্টোনের একটা প্রপার্টি কি জানো? এরা হচ্ছে বেশিরভাগই রেডিওলুসেন্ট। হ্যাঁ, সো তার মানে রেডিওলজি করলে তুমি কিন্তু এইভাবে রেডিও অপেক কোনো স্ট্রাকচার এখানে দেখতে পারতেছো না, রেডিওলুসেন্ট। এই জিনিসটা এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তবে মেইনলি যেহেতু রেডিওলুসেন্ট, তাই আমরা এখানে এক্স রে তেমন একটা ইম্পর্টেন্স নাই। এই জায়গায় আমরা মেনলি ইউএসজি করবো। ইউএসজি করে আমরা গল স্টোন ডায়াগনোসিস করতে পারি। আমরা গল স্টোন নিয়ে কথা বলতেছি। তো গল স্টোনের কারণে কোলিসিস্টাইটিস হইতে পারে, যে গল ব্লাডার ইনফ্লামেশন হইলো। এটা হচ্ছে ক্যালকুলাস রিজন। আর আরেকটা আছে অ্যাক্যালকুলাস। সো অ্যাক্যালকুলাস বা ক্যালকুলাস ছাড়াও কোলিসিস্টাইটিস হইতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো কোলিসিস্টাইটিসের মধ্যে অ্যাকিউট কোলিসিস্টাইটিস, ক্রনিক কোলিসিস্টাইটিস দুই ধরনের আছে। এটা নিয়েও আমরা আলোচনা কিন্তু করতে থাকবো। ম্যানেজমেন্ট কি কোলিসিস্টাইটিসের, সেই বিষয়গুলো তো থাকবেই লেকচারের মধ্যে। আমরা আরও অনেকগুলো টপিকস কভার করব। আর সবথেকে ইম্পর্টেন্টলি আমি হচ্ছে শেষের দিকে যাতে ভিডিওটা দেখা হয়, মানে আমি ভিডিওটা অনেক লং হবে, 1 ঘন্টার বেশি হবে আই গেস। তো তারপরও একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখাটা ইম্পর্টেন্ট, কারণ লাস্টে আমরা অনেক কিছু রিভিউ করব, অনেক কিছু কোরিলেট করব, আমরা একটা হিস্ট্রি দেখব, যে হিস্ট্রির থ্রুতে কিন্তু আমরা সলভ আউট করবো। সো আমাদের জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আসলে গল ব্লাডার কী জিনিস? গল ব্লাডার একটা পিয়ার শেপড অর্গান। হ্যাঁ, পিয়ার শেপড অর্গান। পিয়ার মানে কি জিনিস তোমরা জানো, যে এরকম টাইপের একটা বিষয়। এবং পিয়ার শেপড অর্গান, এবং দেখা যায় যে এটার কাজ কি? এদের কাজ হচ্ছে আমাদের যে বাইল থাকে, বাইল, এই বাইলটা স্টোর করা এবং এটাকে ঘন করা, কনসেন্ট্রেট করা। আরও কিছু ফাংশন আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে থাকবো। তো পিয়ার শেপড একটা রাউন্ডেড ফান্ডাস আছে, ট্যাপারিং নেক আছে। তো এই ফান্ডাস নেক এগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। তো আমরা এই স্ট্রাকচারগুলো একটু দেখি। দেখো এই যে গল ব্লাডার, এই যে গল ব্লাডার। সো গল ব্লাডারের ছবি তোমরা দেখলাম। এখন আসো যে ফান্ডাস এবং ট্যাপারিং নেক। তাহলে ফান্ডাস কোনটা? ফান্ডাস হচ্ছে এই যে এই উপরের পার্ট, আর এই যে ট্যাপারিং বা চিকন হচ্ছে এই রিজনটা নেক। হ্যাঁ, নেক। এবং এই কথাটা এখানে ক্রুশাল। এরপরে আসো যে এটার লেন্থ কত, এটা অনেক সময় ধরে। হ্যাঁ, বেসিক একটা কোশ্চেন, যে 7.5 থেকে 12 সেন্টিমিটারের মাঝে হয়তো এটার লেন্থ হবে। আর ক্যাপাসিটি হচ্ছে 25 থেকে 30 ml ইন নর্মাল স্টেট, মানে এতটুকু ক্যাপাসিটির থাকে। বাট এটা প্যাথোলজিক্যাল বিভিন্ন কন্ডিশনে এই ক্যাপাসিটিটা বাড়তে পারে। কারণ কি হবে, গল ব্লাডারটা ডিস্টেন্ডেড হয়ে গেল, ধরো বড় হয়ে গেল, সো তখন কিন্তু এই ক্যাপাসিটিটা বেড়ে যাবে। এবং ফান্ডাস যেটা হচ্ছে আমরা জানি যে উপরের দিকে থাকে, বা মাথার যে রিজনটা, বডি হচ্ছে মেইন রিজার্ভার, এবং নেক মানে ওই যে একেবারে নিচের সরু জায়গাটা। আর আমরা একটা জিনিস ইম্পর্টেন্ট, যে আমাদের গল ব্লাডারে কোনো সাবমিউকোসা থাকে না। আমরা জানি বেশিরভাগ জিআই বা পেটের মধ্যে যে অর্গানসগুলো আছে সেই জায়গায় দেখা যায় সাবমিউকোসা থাকে। বাট গল ব্লাডার ল্যাক্স আর সাবমিউকোজার লেয়ার। এবং মাসেল ফাইবার কিন্তু ক্রিস ক্রস ম্যানারে থাকে, এবং এটা হচ্ছে এদের, আমরা জানি গল ব্লাডার, আমরা যখন ফুড খাই তখন ওই ফুড খাওয়ার পরে কিন্তু গল ব্লাডার কন্ট্রাকশন করে। ফুড নেওয়ার পরে গল ব্লাডার কন্ট্রাকশন করে এরা বাইলগুলাকে কিন্তু দেয়, এবং সেটা দেখা যায় যে আমাদের এখানে বেশ কিছু মেকানিজম আছে ডাইজেশন অ্যাবজর্পশনে, সেগুলো আমরা পড়ে আসছি। বাট খাবার খাইলে আমাদের গল ব্লাডারে কন্ট্রাকশন করা লাগে, এবং এটা মাল্টি ডিরেকশনাল কন্ট্রাকশন কেন করতে পারে? কারণ এদের মাসেল ফাইবারগুলো ক্রিস ক্রস ম্যানারে সাজানো থাকে। এবং ক্রিপস অফ লুস্কা নামে একটা কথা আছে, এটা মানে হচ্ছে যে স্মল মিউকোজাল পকেট। ক্রিপস অফ লুস্কা মানে হচ্ছে কিছু পকেট টাইপের, যেটা যদি ইনজুর হয় তাহলে বাইল লিক করতে পারে। বাইল লিক একটা মানে ডেঞ্জারাস কন্ডিশন। এটার ম্যানেজমেন্ট কি, এটা কখন হইতে পারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এখন আসলে যে সিস্টিক ডাক্ট, হ্যাঁ, সিস্টিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, এই টার্মগুলো কি সেটা তো আমাদের একটু বুঝতে হবে। তাহলে আসো আমরা একটা ছবি দেখে আসি। এই যে এই ছবিটা দেখো। হ্যাঁ, তার মানে দেখো এটা তো লিভারের লাইট লোব, লিভারের লেফট লোব। হ্যাঁ, এবং এই লিভার থেকে রাইট সাইড থেকে একটা ডাক্ট আসছে, এটাকে আমরা বলতেছি রাইট হেপাটিক ডাক্ট। লেফট সাইড থেকে একটা ডাক্ট আসছে, লেফট হেপাটিক ডাক্ট। এবং এই দুইটা হেপাটিক ডাক্ট যেখানে মিলছে এটাকে বলতেছি কমন হেপাটিক ডাক্ট। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। এরপরে এই যেই ডাক্টটা আমাদের গল ব্লাডারে চলে গেছে, কারণ এই স্ট্রাকচারটা হচ্ছে গল ব্লাডার, এই স্ট্রাকচারটা। তো গল ব্লাডারে যে ডাক্টটা চলে গেছে, এই ডাক্তার নাম হচ্ছে, এই ডাক্তার নাম হচ্ছে সিস্টিক ডাক্ট। তাহলে এই ডাক্ট হচ্ছে সিস্টিক ডাক্ট। এবং এই সিস্টিক ডাক্ট আর হচ্ছে কমন হেপাটিক ডাক্ট,
কমন হেপাটিক ডাক্ট আর সিস্টিক ডাক্ট এগুলো যেখানে মিলিত হয়েছে, তারপরে এখানে যেটা তৈরি করলো এটাকে বলে আমরা কমন বাইল ডাক্ট বা সিবিডি। এই টার্মটা আমরা অনেক জায়গায় পাবো, সিবিডি। হ্যাঁ, সিবিডিতে যদি যদি স্টোন হয় সেটার নাম কি বলতো? কোলেডোকোলিথিয়াসিস। সো সিবিডি স্টোন হইতে পারে। হ্যাঁ, সো এই কথাটা আমরা জানলাম যে মেইনলি গল ব্লাডারে যদি কোনো স্টোন হয় সেটাই পরবর্তীতে নাইমা এই দিক দিয়ে, এই রিজন দিয়ে এভাবে সিবিডিতে আসতে পারে, রাইট? হাউএভার এখন আসো যে তাহলে জানলা যে কি কি বিষয় থাকে এখানে ইনভলভ। তার মানে এটা সিস্টিক ডাক্ট, এখান দিয়ে রাইট হেপাটিক, লেফট হেপাটিক, কমন হেপাটিক, এরপরে কমন বাইল ডাক্ট। আচ্ছা, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে হেপাটিক আর্টারি, এটা হেপাটিক আর্টারি। হ্যাঁ, ওকে। মোটামুটি এই কয়েকটা কথা এখানে জানলেই হচ্ছে। ওকে, কমন বাইল ডাক্ট যেটা, সেটা এখান দিয়ে আসলো আইসা পরবর্তীতে এরা কিন্তু আমাদের যে সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম সেখানে আসে। সো এটা আমরা কিন্তু জানি। তার মানে সিস্টিক ডাক্ট যেটা যেটা আমরা দেখলাম যে গল ব্লাডারের মধ্যে ঢুকলো, এটা গল ব্লাডারের সাথে কমন হেপাটিক ডাক্টকে কানেক্ট করে অ্যাকচুয়ালি, এবং বাইল ড্রেনেজে একটা ইম্পর্টেন্ট হেল্পফুল তো আছে সার্জারির জন্য, এটা ইম্পর্টেন্ট সার্জিক্যাল ল্যান্ডমার্ক বা আইডেন্টিফিকেশনের জন্য। এটার লেন্থ 3 সেন্টিমিটারের মতো হয়। এটা এটা হচ্ছে আমরা বলি লুমেন 1 থেকে 3 মিলিমিটারের মতো হইতে পারে, খুবই সরু থাকে। আর এদের এই ডাকগুলোর মধ্যে যে এই যে ডাক্ট এবং ডাক্টের সাথে এই যে ধরো আমাদের গল ব্লাডার, তো এই যে যে ডাক্টটা, এই ডাক্টের মধ্যে হচ্ছে কিছু ভালভ অফ হেইস্টার্ন নামে কিছু ভালভ থাকে, যেটা এটার মধ্যে যে বাইল ফ্লো হবে, গল ব্লাডার অ্যাকচুয়ালি বাইল স্টোর থাকে, এবং সেটা যে ফ্লো হবে এই ফ্লোটা কে মানে ফ্লোটা মেনটেনেন্সে এরা হেল্প করে। এবং এই পাশাপাশি স্ফিন্টার অফ লুটক্যান্স নামে একটা স্ফিন্টার দ্বারা এরা সাউন্ডেড থাকে, যেটা গলব্লাডারের আউটফ্লোকে মেনটেন করে, এবং এরা হেপাটিক ডাক্টের সাথে জয়েন করে আলটিমেটলি কমন বাইল ডাক্ট ফর্মেশন করে 80% কেসে, বেশিরভাগ ক্ষেত্রেই। কমন হেপাটিক ডাক্ট আমরা জানি যে এরা রাইট আর লেফট হেপাটিক ডাক্ট দ্বারা ফর্মেশন হয়, এদের লেন্থ 25 মিলিমিটার থেকে কম, ঠিক আছে? আর যেটা আমাদের কমন বাইল ডাক্ট, এটার লেন্থটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা 7.5 সেন্টিমিটার, ঠিক আছে? তার মানে দেখো গল ব্লাডারের লেন্থও কিন্তু 7.5 থেকে 12 সেন্টিমিটারের মতো, এটা 7.5 সেন্টিমিটার। এবং সিভিডি আবার সুপ্রাডিউডেনাল, রেট্রোডিউডেনাল, ইনফ্রাডিউডেনাল এবং ইন্ট্রাডিউডেনাল, এরকম বিভিন্ন পার্টে কিন্তু ভাগ আছে, কারণ আমরা জানি সেকেন্ড পার্টে ডিউডেনামে যাবে এবং ইন্টারডিউডেনাল পার্ট ওইটা, তারপরে ইনফ্রাডিউডেনাল একটা পার্ট আছে, রেট্রোডিউডেনাল পার্ট আছে, সুপ্রাডিউডেনাল পার্ট আছে। তো এরকম কয়েকটা কথা আমরা কিন্তু জানবো যে এরকম কিছু পার্টস আছে। তো আমরা ডিউডেনামের সাথে রিলেশন রেখে বললাম যে যদি ডিউডেনামের উপর হয় সুপ্রা, ডিউডেনামের পিছনে রেট্রো, ইনফ্রা ডিউডেনামের নিচে, আর ইন্ট্রা ডিউডেনামের মধ্যে ঢুকছে যেটা। এবং সিবিডি কিন্তু সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে যায় শেষ হয় ওই যে ইন্টারডিউডেনাল পার্ট হয়ে, ডিউডেনামের যে ইম্পুল অফ ভ্যাটার থাকে ওই জায়গাটাতে যে এরা শেষ হয়, এবং এরা স্ফিন্টার অফ ওডি থাকে ওই জায়গাটাতে, অ্যাম্পুল অফ ভ্যাটার স্ফিন্টার অফ ওডি নামে একটা স্ফিন্টার থাকে। আমরা বলি না স্ফিংটারেক্টমি করবো, স্ফিংটারেক্টমি করি আমরা। ফর এক্সাম্পল ধরো ইআরসিপি একটা মানে আমরা বলি যে এই যে ইআরসিপি, এমআরসিপি, এরকম বেশ কিছু টার্ম আসবে আমাদের। তো এই ইআরসিপিতে কিন্তু আমরা স্ফিংটারেক্টমি করতে পারি, সেখানে স্ফিংটার অফ ওডির কথা কিন্তু বলা হয় যে স্ফিংটার অফ ওডিটা আমরা ওখানে অপারেশন করি। ক্যালোস ট্রায়াঙ্গেল নামে একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটা আমাদের জন্য জানা খুবই ইম্পর্টেন্ট। তো ক্যালোস ট্রায়াঙ্গেল কি জিনিস দেখো সংক্ষেপে, যে এই যে একটা ট্রায়াঙ্গেল দেখতেছো, এই যে একটা ট্রায়াঙ্গেল, উপরে লিভার, এদিকে হচ্ছে এই যে ল্যাটার মানে এই জায়গা দিয়ে এটা সিস্টিক ডাক্ট, এবং এদিক দিয়ে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। তার মানে কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট এবং লিভার। তাহলে এই যে একটা ট্রায়াঙ্গেল, ইনফিয়ারলি আমরা বলি সিস্টিক ডাক্ট, তারপর হচ্ছে তোমার মিডিয়ালি কমন হেপাটিক আর সুপিরিয়র লিভার, এবং এই জিনিসটাকে আমরা বলি ক্যালোস ট্রায়াঙ্গেল। এবং এটা আমাদের কোলেসিস্টেক্টমি আমরা যখন করব সেটার সময় ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের ভাস্কুলার এবং ডাক্টাল ইনজুরি এটা খুব কম হবে। এবং আমরা জানি যে সিস্টিক আর্টারি, হ্যাঁ, সিস্টিক ডাক্ট তো আমরা বুঝছি যে গল ব্লাডারের মধ্যে যে ডাক্তার ঢুকতেছে, আর সিস্টিক আর্টারি মানে রাইট হেপাটিক আর্টারি একটা ব্রাঞ্চ, কমন হেপাটিক যে আর্টারি সেটার পেছন দিয়ে থাকে। এবং ভেনাস ড্রেনেজ কি, মানে এই সিস্টিক আর্টারি এটা অ্যাকচুয়ালি কাকে সাপ্লাই দিচ্ছে, আমাদের এই গল ব্লাডারকে, যেটা রাইট হেপাটিক আর্টারি একটা ব্রাঞ্চ। এবং ভেনাস ড্রেনেজটা সিস্টিক ভেইন দ্বারা হয়, যেটা পোর্টাল ভেনাস সিস্টেমে ড্রেইন করে। এবং লিমফেটিককে আমরা বলি লুন্স নোডস, হ্যাঁ,
এরা হচ্ছে সিস্টিক ডাক এবং কমন হেপাটিক ডাক্টের জাংশনের রিজন দিয়ে লিমফেটিক্সগুলো থাকতে পারে, এই নোডগুলো থাকতে পারে, এখানে ড্রেন করে লিমফেটিক্সগুলো। ওকে, সার্জিক্যাল ফিজিওলজি অফ বাইল অ্যান্ড গল ব্লাডার। দেখো বাইল আমরা বলি না, বাইল এটা আমাদের অনেক কাজে লাগে। তো এই ডাইজেশন অ্যাবজর্পশন এই বিষয়গুলোর সাথে বাইল অ্যাসোসিয়েটেড। তো ধরো ওয়াটার, বাইলের মধ্যে বেশিরভাগই কিন্তু ওয়াটার থাকে। বাইল সল্টস থাকতে পারে কিছু পরিমাণ, 1-2%, এবং আমাদের পিগমেন্টস, কোলেস্টেরল এগুলো খুব কম পরিমাণে থাকে, 1%-এর মতো। এখন একটা জিনিস ক্রুশাল, দেখো বাইল সল্ট যেটা, এই বাইল সল্টস আমরা জানি যে অবস্ট্রাকটিভ জন্ডিস নাম শুনছো না? অবস্ট্রাকটিভ জন্ডিসে কেন ইচিং হয় এই কথা কোশ্চেনটা আসে না? ওখানে বাইল সল্টের কারণে কিন্তু ইচিংটা হয়, বাইল সল্ট জমে এবং এটা কারণে ইচিং হয়। হাউএভার এখন আসো যে লিভার মেইনলি বাইল কিন্তু তৈরি করে, যদিও এই আমরা বাইল কথাটা গল ব্লাডারের সাথে অ্যাসোসিয়েট করে পড়তেছি, বাট লিভার কিন্তু বাইল তৈরি করে। আমরা বলি 40 ml/h বাইল কিন্তু এটা তৈরি করে এবং এটা পরবর্তীতে কিন্তু আমাদের গল ব্লাডার এটা স্টোর করে, কনসেন্ট্রেট করে। কোলিসিস্টোকাইনিন একটা এনজাইম আছে যেটা ডিউডেনাম রিলিজ করে এবং এরা কিন্তু খাবারের পরে ওই যে বলছিলাম না যে বাইল রিলিজ হবে, বাইল সিক্রেশন হবে, এই জিনিসটাকে এরা কিন্তু ইনক্রিজ করে। সো কোলিসিস্টোকাইনিন হরমোনটা এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে, ডিউডেনাম থেকে রিলিজ হয়। গল ব্লাডার বাইলকে কত গুণ ঘন করতে পারে? লিভারের তৈরিকৃত বাইলকে 5 থেকে 10 গুণ। কারণ কি, কেন ঘন করে? কারণ হচ্ছে এই গল ব্লাডার যে কাজটা করে, এই যে অনেক ওয়াটার থাকে বা বিভিন্ন ইলেকট্রোলাইটস এগুলোকে এটা অ্যাবজর্ব করে নেয়, ফলে এটা বেশি ঘন হয়ে যায়, পানি পানি না থাকে। এবং আমাদের গল ব্লাডার কিন্তু মিউকাসও সিক্রেশন করে। আমরা বলি প্রতিদিন 20 ml মতো মিউকাস এখানে সিক্রেশন হয়। এই কথাটা ইম্পর্টেন্ট। এরপর আসো আমরা দেখবো যে মিউকোসিল অফ গল ব্লাডার নামে একটা কথা আছে। মিউকোসিল মানে মিউকাস জমে একেবারে গল ব্লাডারটা ফুলে গেছে। আচ্ছা, ইনভেস্টিগেশন কী কী করতে পারি? বিলিয়ারি সিস্টেমে প্লেন রেডিওগ্রাফ করতে পারি এবং সেক্ষেত্রে এটা বেশ কিছু জিনিস ডায়াগনোসিস করতে পারে। তবে এটা বেস্ট হচ্ছে আল্ট্রাসাউন্ড, এটা ফার্স্ট লাইন টেস্ট আমরা বলি। এটা স্টোনস, ডাইলেটেড ডাক্টগুলোকে আইডেন্টিফাই তো করতে পারে এবং আমরা কোলেসিস্টাইটিসের ক্ষেত্রে কিন্তু আল্ট্রাসাউন্ডই করি, এটা বেস্ট। আর প্লেন রেডিওগ্রাফ এটা অ্যাকচুয়ালি ক্যালসিফাইড গল স্টোন বা নিউমোবিলিয়া মানে কি ইয়ার ঢুকছে বিলিয়ারি ট্রিতে, এটাকে বলি নিউমোবিলিয়া। এই যে আমরা যে স্ট্রাকচারটা দেখলাম ওইটা বিলিয়ারি ট্রি ছিল আসলে। এমআরসিপি এটা হচ্ছে আমরা এমআরসিপি, তারপরে ইআরসিপি, হিডা স্ক্যান, সিটি স্ক্যান এগুলা কিন্তু করতে পারি। আচ্ছা, তারপরে পিটিসি একটা টার্ম আছে, এটা মানে কি, এটা ইআরসিপি যখন পসিবল তখন পিটিসি করতে পারি। তারপরে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড এটা করতে পারি স্টোনস মাসেলসের জন্য, হাই রেজুলেশন একটা ইমেজিং। তারপরে ওরাল কোলিসিস্টোগ্রাম নামে একটা টার্ম আছে, এটা গল ব্লাডার ফাংশন দেখার জন্য হিস্টোলজিক্যাল টেস্ট, এটা আমাদের মনে রাখার দরকার নাই। হিডাস্কান মানে কি? হিডাস্কান মানে হচ্ছে হেপাটোবিলিয়ারি ইমিউনো ডায়াসিটিক অ্যাসিড স্ক্যান। কি বললাম? হেপাটোবিলিয়ারি ইমিনো হ্যাঁ ডাই অ্যাসিটিক অ্যাসিড স্ক্যান, হ্যাঁ ইমিউনো ডাই অ্যাসিটিক অ্যাসিড স্ক্যান। তাহলে এটাকে বলতেছি হিডা স্ক্যান। ওকে, এরপরে আসো পিটিসির ফুল ফর্মটা কি? পিটিসির ফুল ফর্ম হচ্ছে পারকিউটিনিয়াস ট্রান্সহেপাটিক কোলানজিওগ্রাফি। আচ্ছা, আর এমআরসিপি মানে তো জানো, ম্যাগনেটিক রেজোনেন্স কোলানজিও প্যানক্রিয়েটোগ্রাফি, ম্যাগনেটিক রেজোনেন্স একটা এমআরআই আর কি আসলে বিলিয়ারি টিভি। ইআরসিপি মানে কি? এন্ডোস্কোপিক রেট্রোগেট কোলানজিও প্যানক্রিয়েটোগ্রাফি, এন্ডোস্কোপিক রেট্রোগেট। ইআরসিপিটা মনে রাখবা বোথ থেরাপিউটিক এবং ডায়াগনস্টিক রোল আছে, বাট আমরা শুধু ডায়াগনোসিস করতে চাচ্ছি, ইনভেস্টিগেশন করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এমআরসিপিটা ভালো, কারণ ইআরসিপিটা কিন্তু একটু ইনভেসিভ টাইপের, যেহেতু মানে ইনভেসিভ বলতে এটা একটু থেরাপিউটিক রোলও আছে। সো নর্মালি এমআরসিপি করে পরবর্তীতে যদি লাগে থেরাপিউটিক পারপাস, তাহলে আমি ইআরসিপি মেনলি করতে পারি। কী কী ডিজিজ হইতে পারে গল ব্লাডারে? আমরা শুধু অ্যানাটমি, ফিজিওলজি এগুলো নিয়ে একটু কথা বললাম। এখন আসলে কী কী ডিজিজ হইতে পারে গল ব্লাডারে সেটা আমাদের জানা লাগবে। একটা হচ্ছে যে দেখো, সিস্টিক টার্মটা যখনই আসতেছে তখন আমরা বুঝতে পারতেছি এটা গল ব্লাডারের সাথে অ্যাসোসিয়েটেড কিছু একটা। তাহলে যদি সিস্টিক বার্ড এরা যদি ডেভেলপ না করতে পারে, তাহলে কি হবে? যে গল ব্লাডার আমরা পাবোই না, অ্যাজেনেসিস যেটাকে বলি, যে গল ব্লাডার অ্যাজেনেসিস, এরা কিন্তু রেয়ার এবং এরা আমরা সেক্ষেত্রে অ্যাসিমটোমেটিক পেশেন্ট থাকতে পারে। তারপরে আরেকটা টার্ম আছে যে ফাইরাইজিয়ান ক্যাপ। এখানে ফাইরাইজিয়ান ক্যাপকে এটা আমরা আরও সুন্দর করে ছবিতে দেখবো পরে, যে ফান্ডাস ফোল্ডস ওভার বডি, ঠিক আছে, ফর্মিং এ ক্যাপ লাইক অ্যাপিয়ারেন্স। এখানে ক্যাপ লাইক অ্যাপিয়ারেন্স তৈরি হয় এবং ফান্ডাস মানে উপরের পার্টটা, ধরো এই যে গল ব্লাডার,
তাহলে গল ব্লাডার এই যে উপরে মানে ফান্ডাস যে পার্টটা, এটা কি করে আমাদের বডির উপরে একটা মানে ঝুলে পড়ে, ঠিক আছে, মানে ঝুলে পড়ে বলতে একটা ফোল্ড তৈরি করে এবং সেটাকে আমরা একটা ক্যাপ লাইক অ্যাপিয়ারেন্স মনে হয়। এটা আমরা পরে পড়বো, জাস্ট জেনে রাখো যে এটা একটা কনজেনিটাল অ্যানোমালি, যেটাকে আমরা বলি ফাইরেজিয়ান ক্যাপ। কারো কারো ক্ষেত্রে থাকতে পারে। ফ্লোটিং গল ব্লাডার একটা টার্ম আছে যে মেসেন্ট্রির সাথে গল ব্লাডার কানেক্টেড থাকে এবং এটাতে টর্শন বা স্টিমের চান্স বেশি থাকে। এবং ডাবল গল ব্লাডার কারো কারো ক্ষেত্রে থাকতে পারে, কারণ সিস্টিক বারটা বাইফার্কেশন হয়ে ডেভেলপমেন্টের টাইমে দুইটা সিস্টিক ডাক্টস থাকতে পারে এবং দুইটা গল ব্লাডার এর মতো থাকতে পারে এবং সিস্টিক ডাক্ট অ্যাবসেন্ট থাকতে পারে। আমরা জানি তখন সেক্ষেত্রে গল ব্লাডার সিস্টিক ডাক্ট যেহেতু নাই, ডাইরেক্টলি কমন বাইল ডাক্টে হচ্ছে গিয়ে ড্রেন করবে এবং আলটিমেটলি ডিফিকাল্ট সার্জিক্যাল অ্যানাটমি ক্রিয়েট হবে ওই পার্সেন্টের বডিতে। এটা একটা বিষয়। তারপরে হচ্ছে লো ইনসারশন অফ সিস্টিক ডাক্ট, এবং সিস্টিক ডাক্টটা সিবিডির সাথে নর্মালের থেকে আরও নিচে জয়েন করতেছে। নর্মালি যে জায়গায় জয়েন করার কথা আরও নিচে জয়েন করতেছে, এটাকে আমরা লো ইনসারশন অফ সিস্টিক ডাক্ট। এটা সিবিডি ইঞ্জুরি চান্স বাড়িয়ে দিতে পারে। সিবিডি ইঞ্জুরি যাতে না হয় এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কারো কারো ক্ষেত্রে এক্সেসরি কোলেসিস্টো হেপাটিক ডাক্ট, এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাট্রেশন নামে একটা টার্ম আছে। এটা মানে হচ্ছে যে এক্সট্রা হেপাটিক ডাক্টস ইনফ্যান্টসদের ক্ষেত্রে এটা হয় যে ওই জায়গায় অবস্ট্রাকশন হইতে পারে। আচ্ছা, তারপরে কনজেনিটাল ডাইলেটেশন অফ ইন্টারহেপাটিক ডাক্ট, কোলেডোকাল সিস্ট, এই টার্মটা ইম্পর্টেন্ট। এটা মানে হচ্ছে যে আমাদের কমন বাইল ডাক্টের কনজেনিটাল সিস্টিক ডাইলেটেশন, এটাকে বলি কোলেডোকাল সিস্ট। কি বললাম? আমাদের কমন বাইল ডাক্টের একটা ডাইলেটেশন হয়েছে, সিস্টিক একটা ডাইলেটেশন, এবং এটার সাথে সাথে পার্সোনাল কোলানজাইটিস থাকতে পারে। কোলানজাইটিস, আচ্ছা, আমরা কোলানজাইটিসের একটা ট্রায়াড আছে, চারকোস ট্রায়াড, এটা তোমরা জানো, পেইন ফিভার জন্ডিস। হাউএভার তারপরে স্টোনস কিন্তু থাকতে পারে, কার্সিনোমা এগুলোও থাকতে পারে। মানে যাদের এই কোলেডোকাল সিস্ট থাকে তাদের সাথে এগুলো থাকতে পারে। তো এই ফিচারগুলো যদি নিয়ে আসে আমরা তখন দেখবো যে তার কোলেডোকাল সিস্ট আছে কিনা। আদার গল ব্লাডার ডিজিজ নিয়ে একটু কথা বলি। ট্রমা হইতে পারে গল ব্লাডারে, যেটা হচ্ছে ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা হয়েছে এবং সেটার কারণে এখানে ব্রুইস বা কন্টিউশন, হেমোরেজ, পারফোরেশন, কমপ্লিট অ্যাপালশন এগুলো হতে পারে। গল ব্লাডার টর্শন হয়ে যেতে পারে, সিয়ে যেতে পারে, টুইস্টিং হয়ে যেতে পারে মেসেন্ট্রির অ্যারাউন্ডে, মানে টর্শন মানে একেবারে পেঁচাই যাওয়া, এবং এটা বয়স্কদের হয়, বা ফ্লোটিং গল ব্লাডার যে কন্ডিশন সেখানে হতে পারে, এবং পার্সেন্টটা অ্যাকুট অ্যাবডোমেন প্রেজেন্ট করতে পারে। দেখছো, টর্শন অফ গল ব্লাডার পার্সেন্ট অ্যাকুট অ্যাবডোমেন প্রেজেন্ট করতে পারে। কোলেলিথিয়াসিস কি জিনিস? অ্যাকচুয়ালি গল স্টোনকে আমরা কোলেলিথিয়াসিস বলি, ঠিক আছে। তবে আমি ধরো একটা হিস্ট্রি লিখলাম, একটা পেশেন্ট, একটা লং কেস, আমি কখনোই বলতে পারবো না যে মাই প্রবেবল ডায়াগনোসিস ইজ কোলিলিথিয়াসিস, কারণ অ্যাকচুয়ালি কোলিলিথিয়াসিস আমি তখনই ডায়াগনোসিস করতে পারবো যখন আমি ইনভেস্টিগেশন করে বুঝতে পারছি ভিতরে পাথর আছে। তারপরে তো আমি জানি না ভিতরে পাথর আছে কিনা, রাইট? সো কোলিসিস্টাইটিস বলতে পারো, বাট তুমি কোলিলিথিয়াসিস কিন্তু বলতে পারবে না। এবং বাইল কীভাবে গলস্টোন ফর্মেশন হয় সেটা নিয়ে তো আমরা আলোচনা করবো, যে বাইল সুপার স্যাচুরেশন, অর্থাৎ দেখা গেছে যে বাইলের মধ্যে আমরা যে কোলেস্ট্রল খুব কম পরিমাণে থাকে, কিন্তু দেখা গেল যে তার মানে বাইল অ্যাসিড বা আদার বিষয়গুলো কমে গেছে, বাট তার কোলেস্ট্রল খুব বেশি হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন একটা মানে কোলেস্ট্রল মানে এস্ট্রন ফর্মেশন হয়ে যেতে পারে। তারপরে বিভিন্ন পিগমেন্ট এস্ট্রন আছে। আচ্ছা, হয় এবার, এবং স্ট্যাসিস কিন্তু একটা বিষয়, যে খাবার খাচ্ছে মানুষটা, বাট দেখা গেছে তার বাইলটা স্ট্যাসিস হয়ে গেছে। এটা কিন্তু কন্ট্রাকশন করে বাহিরে আসতেছে না। যখন স্ট্যাসিস হয়ে থাকে তখন কিন্তু এরা এভাবে স্টোন ফর্মেশন করতে পারে। তারপরে আরও অনেক কারণেই করতে পারে, যেগুলো আমরা জানতে থাকবো। এখন আসলে কোলিসিস্টাইটিসের আলোচনায় আমরা একটু ঢুকি। কোলিসিস্টাইটিস মানে কি? কোলিসিস্টাইটিস মানে এটা ক্যালকুলাস হতে পারে, ক্যালকুলাস হতে পারে। ক্যালকুলাস হচ্ছে সিস্টিকটা একটা অবস্ট্রাকশন হয়েছে, এবং এটা সাধারণত আমরা বলি যে অবস্ট্রাকশন হয় পাথর দ্বারা, ক্যালকুলাস দ্বারা পাথর, এবং স্টোন দ্বারা, গল স্টোন, এবং ধরো এই যে গল ব্লাডার এবং এখানে সিস্টিক ডাক্ট, তো এখানে একটা অবস্ট্রাকশন আছে, পাথর দ্বারা। ফলে যেটা হয়েছে যে এই গল ব্লাডারটা আরও বেশি ফুলে যাবে, ডিস্টেনশন হবে। ডিস্টেনশন যখন হবে এখানে ইনফ্লামেশন হবে এবং এখানে ইনফেকশন হয়ে উঠতে পারে। এবং এই যে ইনফেকশন বা ইনফ্লামেশন, এটাকেই তো কোলিসিস্টাইটিস বলি। আর অ্যাক্যালকুলাস ইউজুয়ালি যারা ক্রিটিক্যালি ইল পেশেন্ট থাকে, অনেক কোমরবিডিটিস আছে এবং তাদের ইস্কিমিয়া, বায়োস্টেসিস, সেপসিস এরকম বিভিন্ন প্রবলেম আছে, তার কারণে যদিও তার কোনো অবস্ট্রাকশন অ্যাকচুয়ালি নাই, মানে সিস্টিক ডাক্টের এরকম কোনো মাস বা মানে স্টোন দ্বারা, বাট স্টিল হি অর শি ইজ হ্যাভিং কোলিসিস্টাইটিস। আচ্ছা, এখানে একটা কথা আমি একটু বলে যাই। তোমরা 5F এর কথা তো সবাই জানো আশা করি, যে কাদের পিত্তথলিতে, আচ্ছা কোলিসিস্টাইটিস মানে এই যে যেটা মেইন কারণ সেটা তো বললাম যে গলস্টোন, যেটাকে আমরা বলি পিত্তথলিতে পাথর। তো এই পিত্তথলিতে পাথর কাদের বেশি হয়? আমরা 5F মনে রাখি, যারা ফিমেলদের বেশি হয়। এবং এই কোন ফিমেল? যারা একটু সুন্দরী, ফেয়ার, দেখতে সাদা, তারপরে যাদের বয়স একটু 40-এর আশেপাশে, 40, ঠিক আছে। এবং দেখা গেছে
যে একটু ফিমেল বললাম, ফেয়ার বললাম, 40 বললাম, তার বাদে যারা একটু ফার্টাইল বা একটু প্রেগনেন্ট হইতে পারবে এই ক্যাপাসিটিটা এখন আছে ওরকম টাইপের। আরেকটা মানে হচ্ছে ফ্যাট, মানে যারা একটু ফ্যাটি ওমেন, তো ফ্যাটি, ফেয়ার, 40, ফিমেল, ফার্টাইল, এদের ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি গলস্টোন হওয়ার চান্স বেশি। ক্রনিক কোলিসিস্টেটিস মানে ধর একবার কোলিসিস্টেটিস হইলো, অ্যাকিউট কোলিসিস্টেটিস হইলো, সে হসপিটালে ভর্তি হয়তো বা হয়েছে, ট্রিটমেন্ট নিছে, সেরে গেছে। বাট যখন রিপিটেড বা রিকারেন্ট অ্যাটাক হচ্ছে তখন গল ব্লাডারটা আস্তে আস্তে ফাইব্রোসিস হয়ে যেতে পারে, গল ব্লাডার যে ওয়াল সেটা ঠিক হয়ে যেতে পারে, এবং এটার বিভিন্ন ফর্ম আছে। যখন আসলে ক্রনিক কোলিসিস্টেটিস হয় সেটা বিভিন্ন ফর্ম আছে, পার্সেন্টের স্ট্রবেরি গল ব্লাডার হয়ে যেতে পারে, মানে কোলেস্টোসিস যেটাকে আমরা বলি, বা দেখা গেছে যে ডাইভার্টিকুলোসিস অফ গল ব্লাডার। তারপরে একটা জিনিস তোমরা জানো, আমরা যখন এন্ট্রিক ফিভারের কথা বলি, টাইফয়েড ফিভার, এই টাইফয়েড ফিভারে আমাদের কিন্তু স্যালমোনেলার যারা কোনিক কেরিয়ার ওইগুলো কিন্তু গল ব্লাডারে কোনিক একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, আমরা সেটাকে টাইফয়েড গল ব্লাডার বলি। এবং টাইফয়েড গল ব্লাডার যদি হয়, আমরা এই জন্য যারা অ্যান্ট্রিক ফিভারের পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা ধরো পারফোরেশন হয়ে গেছে, ফর এক্সাম্পল কি পারফোরেশন হয়েছে, মানে টাইফয়েড পারফোরেশন, টাইফয়েডের কারণে যে তোমরা জানো যে টাইফয়েড ফিভার যখন হয় তখন তখন কিন্তু একটা কমপ্লিকেশন কি টাইফয়েড ফিভারের, যে অ্যান্ট্রিক ফিভার, এটা কিন্তু পারফোরেশন করতে পারে। সো পারফোরেশন যদি হয়ে যায় তখন কিন্তু সার্জনরা যখন অপারেশন করে তারা কোলিসিস্টেকটমি এই অপারেশনটাও করে দিতে পারে, কারণ এই গল ব্লাডারে এটা জমে থাকতে পারে এই অর্গানিজমগুলো। আচ্ছা, তারপরে কমপ্লিকেশন কি হইতে পারে, কোলিসিস্টিস হয়ে পরবর্তীতে সিস্টিক দ্য অবস্ট্রাকশন যখন হইতেছে তখন ওখানে কিন্তু মিউকাস ফ্লুইড জমে, কারণ আমরা জানি এখানে মিউকাস ফ্লুইডও তৈরি হয়, ফলে তৈরি হয় গল ব্লাডারটা ডিস্টেন্ডেড হয়ে যেত, এবং তখন মিউকোসিল হইতে পারে, এবং এখানে যখন ইনফেকশন হচ্ছে তখন ইম্পায়ামা হইতে পারে। এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাট্রেসিয়া, এটা নিয়ে কিছু কথা বলতে চাই। মেইনলি এক্সট্রা হেপাটিক বিলিয়ারি পার্ট বলতে কোনগুলোকে বোঝায়, বা এক্সট্রা হেপাটিক বিলিয়ারি ডাক্ট বলতে কোনগুলোকে বোঝায়, আমরা বলে আসছি না যে রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, এগুলো মিলে কমন হেপাটিক ডাক্ট ফর্মেশন করে। ওইদিকে গল ব্লাডারের মধ্যে ঢোকে হচ্ছে সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট একসাথে যেখানে কানেক্টেড হয়ে আলটিমেটলি এরা কমন বাইল ডাক্ট এগুলো তৈরি করে, সিবিডি। তাহলে এই যে যে ডাক্টগুলোর কথা বললাম, এই সবগুলো ডাক্টই কিন্তু লিভারের বাইরে, মানে লিভারের মধ্যে তো না, তাহলে এগুলোকে এক্সট্রা হেপাটিক ডাক্ট বলি। এখন কোনো কারণে যদি এগুলো ধরো ভালো করে ডেভেলপ না করে, তৈরি না হয়, তাহলে সেই কন্ডিশনটাকে বলি আমরা অ্যাট্রেসিয়া। এবং এটা মানে সুন আফটার বাড়তি ফিচার্সগুলো পাওয়া যাবে। এবং এটার মধ্যে আবার বিভিন্ন টাইপ আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 মানে হচ্ছে কমন বাইল ডাক্ট বা সিবিডি, যেটা এটাতে ঝামেলা, বা এটা অ্যাপ্রিসিয়া হয়েছে, তৈরি হয় নাই ঠিক করে। টাইপ 2 মানে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, আর টাইপ 3 মানে হচ্ছে রাইট লেফট হেপাটিক ডাক্টের ঝামেলা। ওকে, এখন আসো যে ক্লিনিক্যাল ফিচার্স কিনে প্রেজেন্ট করবে। যদি এগুলো তৈরি না হয় তাহলে প্রলং জন্ডিস থাকবে বার্তের পরে, তারপরে পিল স্টুলস থাকবে, স্টুলের কালার সাদা, তারপরে ডার্ক ইউরিন থাকবে কনজুগেটেড বিলিরুবিনের কারণে, এবং মানে কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়ার যে ফিচার্সগুলো সেরকম থাকবে। পাশাপাশি সিভিয়ার ইচিং থাকতে পারে, প্লুরাইটাস, পোর গ্রোথ, ফ্যাট মেটাবলিজম যেটা, মানে সরি ফ্যাট মেটাবলিজম না, মানে ফ্যাট ম্যালাবজর্শন হবে, যেটাকে আমরা বলি যে বিলিয়ারি রিকেটস থাকতে পারে, বিলিয়ারি রিকেটস বা হেপাটোমেগালি থাকতে পারে, এবং পরবর্তীতে ফাইব্রোসিস হবে, এবং ক্লাবিং, জ্যানথোমা, এরকম বিভিন্ন জিনিস কিন্তু থাকতে পারে। এবং আমরা লিভার ফাংশন টেস্ট করব, যেখানে দেখব কনজুগেটেড বিলিরুবিন অনেক বেড়ে গেছে এবং অ্যালকালাইন ফসফেটাসও মোটামুটি বেশি পাচ্ছি। এবং আল্ট্রাসাউন্ড যদি করি তাহলে গল ব্লাডার আইদার স্মল থাকবে অথবা অ্যাবসেন্ট থাকবে, যেহেতু আলটিমেটলি বিলিয়ারি ট্রির এই পার্টসগুলো বা ডাক্টসগুলোতে অ্যাট্রেসিয়া আছে। এবং ট্রায়াঙ্গুলার কর্ড সাইন নামে একটা সাইন পাওয়া যেতে পারে, হিডাস কান, যেটা এটা করলে আমরা হিডাস কানের মধ্যে কি আমরা একটা মানে সাবস্টেন্স যখন দিচ্ছি সেটা কি বাউলে রিচ করতে পারতেছে না, ঠিক আছে, বাউলে রিচ করতে পারতেছে না। কেন বাউলে রিচ করতে পারতেছে না? কারণ এই যে যে ডাক্টসগুলো এগুলো তৈরি হয়নি, এবং আলটিমেটলি এরা বাউলে কিন্তু রিচ করতে পারবে না হিডাস ক্যানে। ট্রেসার যেটা মানে সাবস্টেন্স বলতে ট্রেসারগুলো বাউলে রিচ করতে পারবে না। এবং লিভার বায়োপসি করলে বাইল ডাক্ট পলিফারেশন, পোর্টাল ফাইব্রোসিস, এরকম বিভিন্ন ফাইন্ডিংস পাওয়া যেতে পারে। হাউএভার এগুলো তো মেইন হাইলাইটের পয়েন্ট না। আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সট্রা বিলিয়ারি যে অ্যাট্রেসিয়া, এক্সট্রাহেপাটিক যে অ্যাট্রেসিয়া, এক্সট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাট্রেসিয়া, এটাতে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের হইতে পারে আলফা 1 অ্যান্টিট্রিপসিন এনজাইম ডেফিসিয়েন্সি, কোলেডোকাল সিস্ট, ইনস্পিসেটেড বাইল সিনড্রোম, মেটাবলিক কোলেস্টেসিস।
কোলেস্টেসিস মানে জন্ডিস টাইপের। দেখো আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডিফিসিয়েন্সিতে যেটা হয় যে একটা মানে আর্লি লাইফে নিউনেটাল কোলেস্টেসিস বা জন্ডিস নিয়ে প্রেজেন্টেশন হবে, লিভার বড় থাকতে পারে, বিলিরুবিন বেশি থাকতে পারে। তো এই সকল কারণে আমরা মনে করতে পারি যাচ্ছে এই পার্সেন্টার হয়তো বা মানে আলফা অ্যান্টিটিপস অ্যাকচুয়ালি ডিফিসিয়েন্সি আছে, বাট আমাদের মাথায় কাজ করতে পারে এটা অ্যাট্রিশিয়া কিনা, এক্সট্রাহেপাটিক বিলিয়া অ্যাট্রিশিয়া কিনা। ডিফারেন্সিয়েট কীভাবে করবো? এখানে কোনো অ্যাকচুয়ালি অবস্ট্রাকশন থাকতেছে না বা বাইল ডাকছে কোনো ঝামেলা নেই, বাইল ডাকছে কিন্তু ঝামেলা নেই, এখানে হচ্ছে এটার ডিফিসিয়েন্সি। এই জন্য কোলেডোকাল সিস্ট এটা হচ্ছে অ্যাকচুয়ালি অবস্ট্রাকটিভ জন্ডিসের মতো ফিচার্স করতে পারে, বাট আলট্রাসোনোগ্রাফি যদি আমরা করি তাহলে আমরা দেখবো যে আমাদের বাইল ডাক্টসগুলো সিস্টিক ডাইলেটেশন হয়েছে, ইনস্পিসিটেড বাইল সিনড্রোম। এটাতে যেটা হয় যে ডাক্সগুলোর মধ্যে পাসগুলা থিকেন্ড, মানে পাস না সরি, মানে বাইলগুলা থিকেন্ড হয়ে থাকে, অনেক বেশি থিক হয়ে থাকে, মোটা হয়ে থাকে, জমে থাকে, এবং জমে থেকে এরা প্লাগিং তৈরি করে আটকাই দেয় পথ। ফলে বাট বাইল ডাক্টের স্ট্রাকচারে কোনো অ্যাবনর্মালিটি নেই, হ্যাঁ, এরকম একটা বিষয়। এবং মেটাবলিক কোলেস্টেসিসের মধ্যে বলতে মেটাবলিক বিভিন্ন ডিসঅর্ডার যেমন গ্যালাক্টোসেমিয়া, টাইরোসেনিমিয়া, তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম, বিভিন্ন কন্ডিশনে কিন্তু জন্ডিস থাকতে পারে, এবং সেগুলো আমার কাছে মনে হইতে পারে যে আচ্ছা এটা হয়তো বা এক্সট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাট্রিশিয়া কিনা। ট্রিটমেন্ট অপশনে আমাদের যদি টাইপ 1 হয় মানে কমন বাইল ডাক্ট, এটাতে ঝামেলা, তাহলে আমরা রো অ্যান্ড ওয়াই হেপাটিকো জেজুনোস্টোমি করতে পারি। হোয়াট ডাজ ইট মিন? যে আমাদের হেপাটিক যে ডাক্ট আছে, এই হেপাটিক ডাক্টকে আমরা জেজুনামের সাথে অ্যাটাচ করে দিব, ঠিক আছে? যেহেতু কমন বাইল ডাক্টের সমস্যা, আমরা হেপাটিক ডাক্টকে, কমন বাইল ডাক্ট দিয়ে কিছু হবে না, ওইটাতে অ্যাট্রিশিয়া আছে, সো আমি হেপাটিক, বাট আমার তো বাইল তো যাইতে হবে, তো যার জন্য আমি কি করবো, আমি হেপাটিক ডাক্টকে অ্যাটাচ করে দিয়েছি জেজুনামের সাথে, এবং যখন অ্যাটাচ করে দিয়েছি তখন বাইল কিন্তু ইজিলি ইন্টেস্টাইনে চলে যেতে পারে। এবং এই আমরা এই যে ওস্টোমিটা করতেছি, হেপাটিক ও জেজুনোস্টোমি, এটা করার সময় একটা ওয়াই শেপ অ্যাপিয়ারেন্স হয়, এই জন্য একে রু অ্যান্ড ওয়াই বলে। কাশাই পোর্টো অ্যান্ট্রাস্টোমি, এটা টাইপ 2 টাইপ 3 করা যেতে পারে। এখানে কমন বাইল ডাক্টের সমস্যা নেই, এখানে আমরা যে কাজটা করতে পারি, আমাদের লিভারে পোর্টা হেপাটিস নামে একটা জিনিস আছে আমরা জানি, তো সেখানে বিভিন্ন বাইল ডাকটিউলস থাকে, তো এখানে আমাদের এই বাইল ডাকটিউলসগুলোর সাথে আমি হচ্ছে কাকে কানেক্ট করবো, জেজুনামকে কানেক্ট করবো। সো এখানে আমি বাইল ডাকটিউলসগুলোকে যখন জেজুনামের সাথে কানেক্ট করতেছি তখন কিন্তু আসলে ফ্লোটা মেনটেন হচ্ছে। কাশাই পোর্টো অ্যান্ট্রাস্টোমি আমরা বলি, এবং লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে যদি আলটিমেটলি কাশাইও ফেল করে। এরকম বেশ কিছু প্রসিজারের কথা আমরা জানলাম। কোন কোন জায়গায় স্টোন ফরমেশন হতে পারে আমরা জানি, গল ব্লাডারে হইতে পারে, প্যানক্রিয়াস হইতে পারে, কিডনিতে পারে। আমরা নর্মালি কিডনি, ইউরেটার, গল ব্লাডার, এই সকল জায়গায় স্টোন বা গ্ল্যান্ডের স্টোন বা ডাক্টের স্টোন, স্যালাইভারি গ্ল্যান্ড ডাক্টের, স্যালোলিথিয়াসিস যাকে আমরা বলি, তো এই স্টোনগুলো নিয়ে আমরা ফ্যামিলিয়ার। বাট তা বাদে কিন্তু প্রোস্টেটিক ক্যালকুলাই হইতে পারে, ইনসিডেন্টাল ডায়াগনোসিস হতে পারে, ইনডেপ ব্লাডার স্টোন হতে পারে কোনিক ইনফেকশন বা স্ট্যাসিসের কারণে, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার কারণে এল্ডারলিদের। ইউরেটার স্টোন হতে পারে যেটা কিডনি থেকে আলটিমেটলি মাইগ্রেট হয়ে আসছে, আর কিডনিতে তো হইতে পারে ক্যালসিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিড বা স্ট্রুভিট স্টোন। হ্যাঁ, কিডনি থেকে হইতে পারে ক্যালসিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিড বা স্ট্রুভিট স্টোন। প্যানক্রিয়াসে কোনিক প্যানক্রিয়াটাইটিসের ফলে স্টোন হইতে পারে। আর গল ব্লাডারে তো মেনলি আমরা জানি যে গল ব্লাডারে মোস্ট কমনলি স্টোন হইতে পারে যেটাকে আমরা বলি গল স্টোনস। গল ব্লাডারে কি স্টোন হয় একটু লক্ষ্য করো যে এখানে কোলেস্ট্রল স্টোন হইতে পারে, ব্ল্যাক পিগমেন্ট স্টোন হইতে পারে, ব্রাউন পিগমেন্ট স্টোন হইতে পারে। তো নর্মালি মোস্ট কমন ওভারঅল হচ্ছে কোলেস্ট্রল স্টোন। মাঝে মাঝে মিক্সড থাকতে পারে যে কোলেস্ট্রল আর পিগমেন্টেড দুইটা মিক্সচার। হাউএভার তো কোলেস্ট্রল স্টোন এর ক্ষেত্রে এরা লার্জ সাইজের স্টোন হয়, অনেক লার্জ সাইজ দেখতে, একটা স্টোন অনেক লার্জ সাইজ, ইউজুয়ালি সলিটারি হইতে পারে, একা একা থাকে, চক হোয়াইট কালারের হইতে পারে বা কিছুটা ইয়েলোইশ কালারের হইতে পারে। এবং মোর দ্যান 99% কোলেস্ট্রল দিয়ে কিন্তু এই স্টোনগুলো ফর্মেশন হয়। এবং আমরা বলি বাইল সুপার স্যাচুরেশনের কারণে, গল ব্লাডার হাইপোমোবিলিটির কারণে। আচ্ছা, স্টোনগুলো কীভাবে ফর্মেশন হয় একটু চিন্তা করো, যে আমাদের এই যে বাইলের মধ্যে অনেক কিছু থাকে, বাইল সল্ট থাকে, তারপরে এখানে আমাদের বিভিন্ন আমরা বলি যে বাইল সল্ট থাকে, তারপরে ফসফোলিপিড থাকে, তো এরকম বিভিন্ন সাবস্টেন্স থাকে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের কোলেস্ট্রলও তো থাকে, তো কোলেস্ট্রলগুলোকে ডিজলভ করতে এই জিনিসগুলো হেল্প করে, বাইল সল্ট, তারপরে ফসফোলিপিড, এগুলো কোলেস্ট্রলকে ডিজলভ করে রাখতে হেল্প করে। কিন্তু দেখা গেল কোনো কারণে বাইল সল্ট বা যেই জিনিসগুলো থাকে আরও, এই জিনিসগুলো কমে যাচ্ছে, নাই ডেফিসিয়েন্সি, ফলে কোলেস্ট্রল আর কি করতে পারছে না, কোলেস্ট্রল কে মানে ডিজলভ করতে পারতেছে না, এটা হইতে পারে। অথবা কোলেস্ট্রল অনেক বেশি বেড়ে গেছে, অনেক বেশি হাই কোলেস্ট্রল ইনটেক করা হচ্ছে, তবে যে কোনো কারণে কোলেস্ট্রল অনেক বেশি বেড়ে গেছে, তো এক্সট্রা যে কোলেস্ট্রল ওইগুলো ক্রিস্টাল আকারে জমতে থাকে, ক্রিস্টাল ছোটো ছোটো পয়েন্টস, এগুলো এটাকে আমরা বলি নিউক্লিয়েশন। তো নিউক্লিয়েশন মানে কি, যখন কোলেস্ট্রল বেশি বেড়ে গেছে, সুপার স্যাচুরেশন হচ্ছে, অর্থাৎ
বাইল সল্ট বা এগুলোর তুলনায় কোলেস্ট্রল অনেক বেশি পরিমাণে বাড়তেছে, বা ওইগুলা নন ফাংশনাল বাইল সল্ট বা ওই জিনিসগুলো, ফলে অনেক বেশি নিউক্লিয়েশন হচ্ছে, অনেক ছোটো 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 ক্রিস্টাল ফর্মেশন হচ্ছে, এবং এই ক্রিস্টাল ফর্মেশন হয়ে এক পর্যায়ে কিন্তু স্টোন ফর্মেশন হয়ে যাচ্ছে। যারা অবেস, যারা ইস্ট্রোজেন এক্সপোজারে আছে, এবং এই প্রেগনেন্সি, যারা র্যাপিড ওয়েট লস যাদের হয় তাদের ক্ষেত্রেও হইতে পারে। মেনলি ফ্যাটিদের বেশি হয়, ফিমেলদের বেশি হয়, যারা ইস্ট্রোজেন এক্সপোজারে থাকে, রিপ্রোডাক্টিভ এজের থাকে, স্পেশালি 40-এর আশেপাশে, বাট রিপ্রোডাক্টিভ এখনও রিপ্রোডাকশনের ক্যাপাসিটি আছে, তাদের ক্ষেত্রে হইতে পারে বেশি। ব্ল্যাক পিগমেন্ট স্টোন যেটা, এটা একটু হার্ড হয়, কিছুটা ব্ল্যাকিশ এবং ব্রিটেল টাইপের স্টোন। এটা ইউজুয়ালি সিঙ্গেল হয় না, হইলে মাল্টিপল হয় অনেকগুলা। এবং এখানে আমরা দেখবো যে এগুলো কিসের তৈরি আসলে, পিগমেন্ট স্টোনগুলো বিলিরুবিন থাকে এখানে, পাশাপাশি ক্যালসিয়াম ফসফেট বা কার্বনেট থাকতে পারে। এবং এটা মেইনলি এস্ট্রাল বাইল, ইনফেক্টেড বাইল না কিন্তু, মানে এস্ট্রাল বাইলের থ্রুতেই হইতে পারে। এবং হেমোলাইটিক ডিজিজ বা লিভার সিরোসিস যাদের আছে তাদের ক্ষেত্রে স্টোন হইতে পারে। এবং স্টোনের 20-30% কিন্তু আমরা বলি যে পিগমেন্ট, ব্ল্যাক পিগমেন্ট স্টোন। আর ব্রাউন পিগমেন্ট স্টোন যেটা, এটা একটু সফট হয়, নট হার্ড, ব্রাউন কালারের, ক্যালসিয়াম বিলিরুবিনেট এবং ফ্যাটি অ্যাসিড সোপস, এই টাইপের জিনিসগুলো মিলে তৈরি হয়। এবং ইনফেক্টেড বাইলে কিন্তু মেইনলি দেখা যায় যে এই ব্রাউন পিগমেন্ট স্টোন তৈরি হতে পারে। এবং যাদের বিভিন্ন প্যারাসাইটস, তারপরে ইকোলাই, বিলিয়ারি স্ট্রিকচার আছে, স্ট্রেসিস আছে, এগুলো মানে এগুলোর ইনফেকশন অথবা এরকম কন্ডিশন আছে, বিলিয়ারি স্ট্রিকচার্স বা স্ট্রেসিস, তাদের ক্ষেত্রে হতে পারে। এশিয়াতে মোটামুটি ব্রাউন পিগমেন্ট স্টোন কমন, দেখা যায় যে মিক্স থাকে আসলে ব্রাউন পিগমেন্ট স্টোন, কোলেস্ট্রল স্টোন, এগুলোর মিক্সচার। কেন হইতে পারে? তাহলে একটা তো হচ্ছে যে গল ব্লাডার ফাংশন ঠিকভাবে করতে পারতেছে না, গল ব্লাডারের মধ্যে যে বাইল আছে সেটাকে ঠিকঠাক যে পাস আউট করতে পারতেছে না, বা রিডিউস অ্যাবজর্পশন বা রিডিউস এক্সক্রিয়েশন, এইসব কারণে হইতে পারে। আর সুপার স্যাচুরেটেড বাইল কি বলছি, যে অ্যাকচুয়ালি নর্মালি কোলেস্ট্রল ডিজলভিংয়ের জন্য বাইল সল্টস, ফসফোলিপিড, তারপরে ওয়াটার, এই জিনিসগুলো হেল্প করে। কিন্তু দেখা গেল এই জিনিসগুলোর সাথে মানে এইগুলো তুলনায় মানে আমাদের কোলেস্ট্রল অনেক বেশি বেড়ে গেছে, বা এই জিনিসগুলো ফাংশনাল না, ফলে গল ব্লাডারকে ডিজলভ করতে পারতেছে না, ফলে এরকম সুপার স্যাচুরেশন হইতে পারে। এটা যাদের অনেক বেশি বয়সে যায়, ফিমেলে জেনেটিক প্রিডিসপোজিশন ফ্যামিলিতে কারো আছে তাদের ক্ষেত্রে, বা অবেসিটি বা হাই কোলেস্ট্রল ডায়েট নেই তাদের ক্ষেত্রে এটা হইতে পারে। কোলেস্ট্রল নিউক্লিয়েটিং ফ্যাক্টরের মধ্যে আমরা জানি যে এইভাবে যেই ঘটনা যখন ঘটতেছে সুপার স্যাচুরেশন, তার মানে কোলেস্ট্রল বেড়ে গেছে, বাট বাইল সল্ট, ফসফোলিপিড, লেসিথিন, এই জিনিসগুলো কমে যাচ্ছে, এবং এগুলা আস্তে আস্তে ক্রিস্টাল ফর্মেশন শুরু করে। এবং এই ক্রিস্টাল ফর্মেশনকে কোলেস্ট্রল নিউক্লিয়েশন বলি। এবং এই নিউক্লিয়েটিং কাদের ক্ষেত্রে বেশি হবে? যারা মানে মিউকাস হাইপার সিক্রেশন হচ্ছে, গ্লাইকোপ্রোটিনস বা লোকাল ইনফেকশন যাদের হচ্ছে, লোকাল ইনফেকশনসের কারণে এরকম হতে পারে। আচ্ছা, এখন আসলে যে ইন্টারহেপাটিক সার্কুলেশন অ্যাবনর্মালিটি যদি হয়, তাহলেও হইতে পারে, মানে ইন্টারহেপাটিক সার্কুলেশন ঠিক করে হচ্ছে না, এবং এই কারণে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে এবং স্টোন ফর্মেশন করতেছে। একটা কথা একটু জানতে পারো যে ইন্টারহেপাটিক সার্কুলেশন ঝামেলা। ওকে, এরপরে সেইন্স ট্রাইড নামে একটা ট্রাইড আছে। এটা মানে হচ্ছে যে দেখো, তিনটা ডিফারেন্ট জিনিস। গল স্টোন আছে একটা মানুষের, আবার তার ডাইভার্টিকুলোসিস অফ কোলন আছে। কোলন অফ ডাইভার্টিকুলোসিস মানে এই যে ধরো কোলন, তো কোলনের জায়গায় জায়গায় এরকম মানে আউটপোচিং বিভিন্ন উইক এরিয়াতে আউটপোচিং। এবং এই যে পাউচ বা স্যাক ইন দ্য কোলন, এটাকে আমরা বলি ডাইভার্টিকুলোসিস অফ দ্য কোলন। তারপরে হায়াটাল হার্নিয়া মানে কি? হায়াটাল যে ওপেনিং আছে ওইখান দিয়ে হচ্ছে স্টোমাক বা স্টোমাকের পার্ট হচ্ছে মানে থোরাক্সে চলে গেছে ডায়াফ্রামের ওপেনিং দিয়ে, এবং আলটিমেটলি এটা হায়াটাল হার্নিয়া। তো এই তিনটা একসাথে থাকতে পারে কোনো পার্সনের ক্ষেত্রে, এখানে আমরা বলি সেইন্স ট্রাইড, ঠিক আছে? আনরিলেটেড তিনটা কন্ডিশন একসাথে যখন থাকে সেইন্স ট্রাইড। আচ্ছা, এখন আসো যে এফেক্টস এবং কমপ্লিকেশনস অফ গল স্টোনস নিয়ে আমরা কথা বলবো। ইউজুয়ালি সাইলেন্ট অ্যাসিমটোমেটিক স্টোন থাকতে পারে 10% ম্যান এবং 20% ওম্যানে, যে সাইলেন্টলি স্টোন আছে, বাট যে ডায়াগনোসিসও না, বাট তেমন কোনো প্রবলেম করতেছে না। বিলিয়ারি কলিক একটা প্রবলেম হইতে পারে, যে একটা পেশেন্ট বিলিয়ারি কলিক হচ্ছে। বিলিয়ারি কলিক মানে দেখো, বিলিয়ারি কলিক মানে হচ্ছে টেম্পোরারি, মানে ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বুঝে, তো এই যে হচ্ছে গল ব্লাডার, এই যে এখানে একটা স্টোন আটকে আছে, এবং স্টোন যখন আটকে আছে, ধরো সিস্টিক ডাক্ট ব্লক করে আছে, তো এটা ব্লক করে থাকার কারণে দেখা যাবে যে পার্সনটার পেইন হইতে পারে, এবং সেটা একটা কলিকি টাইপের, যে আসছে আবার চলে যাবে। মোটামুটি 30 মিনিট থেকে 30 মিনিট বা তার বেশি, 30 মিনিট থেকে 3 ঘন্টা বলা হয় অনেক সময়, যে এতটুকু পেইন থাকতে পারে। বাট পেইন যদি 6 ঘন্টার বেশি সময় ধরে থাকে, তাহলে কিন্তু আমরা বলি অ্যাকুট কোলিসিস্টিস আমাদের সাসপেক্ট করতে হবে। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে মানে বিলিয়ারি কলিক হইলো, এবং এটা সিস্টিক ব্লকের কারণে
হইলো, এবং এটা মেইনলি ফ্যাটি ফুড স্পেশালি যখন ইনটেক করা হয়। আমি বলছিলাম যে খাবার খাওয়ার পরে গল ব্লাডার কন্ট্যাক্ট করতে চায় এবং সেক্ষেত্রে তারা বাইল রিলিজ করতে চায় ডিওনামের সেকেন্ড পার্টে, বাট অবস্ট্রাকশন আছে, ফলে এরা কন্ট্যাক্ট করে পাস করতে পারতেছে না। বাট নর্মালি যখন ফ্যাটি ফুড ইনটেক করা হয়, ফ্যাটি ফুড ইনটেক করলে স্পেশালি ডিওনাম ইন্টেস্টাইন ওখানে কোলেসিস্টোকাইনিন রিলিজ হয় এবং আমাদের গল ব্লাডার কন্ট্যাক্ট করে বাইলগুলোকে পাস আউট করে দেয়, কিন্তু এখানে স্টুডেন্ট কারণে সেটা পারতেছে না। অ্যাকুট কোলিসিস্টাইটিস হইতে পারে যদি পেইনটা অনেক সময় ধরে লাস্ট করে, এবং ফ্যাটি ফুড ইনটেক করলে পার্সনের বেশি কষ্ট হয়, বেশি প্রবলেম হয় এই জিনিসটা, কারণ ওই টাইমে বেশি মানে বাইল বের হওয়ার লাগে ওটা অ্যাবজর্পশনের জন্য, ডাইজেশনের জন্য। কোনিক কোলিসিস্টাইটিস হইতে পারে, অ্যাকুট কোলিসিস্টাইটিসের পরে, বা গল ব্লাডারের ওইখানে পাস জমতে পারে, মিউকাস জমতে পারে স্টোনের কারণে, রাইট? নেকের জায়গায় স্টোন জমছে, ফলে এখানে পাস মিউকাস সবই জমতে পারে। যদি ইনফেক্টেড হয় তাহলে ইম্পায়ামা গল ব্লাডার পারফোরেশন হইতে পারে, যেরকম আমরা পারফোরেশন যদি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বিলিয়ারি পেরিটোনাইটিস বলি, এবং বিলিয়ারি পেরিটোনাইটিস হইতে পারে। তারপরে লাইমি গল ব্লাডার নামে একটা টার্ম আছে। এটা মানে হচ্ছে যে গল ব্লাডারের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বিলিরুবিনেট বা ক্যালসিয়াম ফসফেট এগুলো মিলে মিল্কি টাইপের বা দুধের মতো একটা ক্যালসিয়াম রিচ বাইল ওইখানে তৈরি করে, এবং যেটার কারণে গল ব্লাডারকে আমরা বলি লিমি গল ব্লাডার, গ্যাংগ্রিন হয়ে যেতে পারে এবং গল ব্লাডার ক্যান্সার হতে পারে। কোনিক স্টোন যাদের থাকে অনেকদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সারের রিস্ক থেকে যায়। কমপ্লিকেশন উইদিন ডাক্স হতে পারে, এতক্ষণ আমরা বললাম কমপ্লিকেশন উইদিন গল ব্লাডার। ডাক্সের মধ্যে যেটা হতে পারে যে বিলিয়ারি অবস্ট্রাকশন হতে পারে, আর যদি কমন বাইল ডাক্টে ধরো ফর এক্সাম্পল স্টোন আছে, অ্যাকুট কোলাঞ্জাইটিস হতে পারে। তো অ্যাকুট কোলাঞ্জাইটিস মানে কি চারকোস্টাইন নামে একটা কথা, যে ফিভার থাকবে, জন্ডিস থাকবে এবং রাইট আপার কোয়াড্রেন্ট পেইন নিয়ে প্রেজেন্ট করছে, তাহলে এটাকে আমরা বলি অ্যাকুট কোলাঞ্জাইটিস। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস যেমন মানে আমাদের অ্যাম্পুলার রিজনটাতে অবস্ট্রাকশন থাকতে পারে। মিরিজি সিনড্রোম একটা সিনড্রোম আছে, এটা বলতে বোঝায় যে সিস্টিক একটা স্টোন বা সেটা সিবিডিকে কম্প্রেস করতেছে, এটা আমরা পরে ছবি আকারে বুঝবো। আর ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের মধ্যে গলস্টোন আইলেস হতে পারে, অর্থাৎ এখানে গলস্টোন আইলেস কিভাবে হবে, ধরো এই যে গল ব্লাডার, এই যে ধরো ডিউরেনাম, তো গল ব্লাডারের সাথে ডিউরেনামের একটা ফিস্টুলা তৈরি হয়, অ্যাবনর্মাল কানেকশন, এটাকে বলি আমরা কোলেসিস্টো এন্ট্রিক ফিস্টুলা। কোলেসিস্টো মানে গল ব্লাডার, এন্ট্রিক মানে ইন্টেস্টাইন, এবং ফিস্টুলা মানে অ্যাবনর্মাল কানেকশন, এবং এখান দিয়ে যেটা হয় যে স্টোনটা এখানে চলে আসতে পারে ডিউরেনামে, এবং ডিউরেনামে যখন চলে আসবে তখন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করতে পারে। এই ফিচার্স কিন্তু আছে। এবং কোলিলিথিয়াসিসের ক্ষেত্রে যদি বলি তাহলে এরা অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে অনেক বছর ধরে, এবং স্টোনের সাইজ কেমন, মোবিলিটি কেমন, অ্যানাটমিক্যাল পজিশন কেমন, এগুলোর উপর ভ্যারি করে। কোনিক কোলিসিস্টাইটিসে কি হবে, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে, এবং ফ্যাটি মিলস এর ফলে খারাপ লাগে, ব্লোয়াটিং বা নলসিয়া হইতে পারে। এবং অ্যাকুট কোলিসিস্টাইটিসের ফিচার হচ্ছে পারসিস্টেন্ট পেইন থাকবে, ঠিক আছে? পারসিস্টেন্ট রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, এখানে রিকারেন্ট বলতে পারি আমরা। এখানে ফিভার থাকবে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার, এবং পজিটিভ মার্ফি সাইন থাকবে। মার্ফি সাইনটা খুবই ইম্পর্টেন্ট। এবং কমপ্লিকেশন রিলেটেড সিমটম কি দেখো, আমাদের আলটিমেটলি কোলিলিথিয়াসিস থেকে মিউকোসিল হয়ে যেতে পারে, ইম্পায়ামা হতে পারে, ইম্পায়ামা থাকলে ফিভার টক্সিসিটি থাকবে, গ্যাংগ্রিনাস গল ব্লাডার হয়ে যেতে পারে, যেটা সিস্টেমিক ফিচারগুলো অনেক বেশি থাকবে, পারফোরেশন হতে পারে, যেমন বলি জেনারেল পেরিটোনাইটিস হতে পারে। কার্সিনোমা হয় কিভাবে বুঝবো, ওয়েট লস বা মাস থাকতে পারে। গলস্টোনের ট্রিটমেন্ট কি দিব? কনজারভেটিভ ম্যানেজমেন্টের বেশ কিছু কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে। আমরা অ্যাপেন্ডিসাইটিস পড়ি, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন পড়ি, গলস্টোন পড়ি, যাই পড়ি না কেন তোমরা সব জায়গায় দেখো যে আমরা এনপিও কথাটা বলি, যে নাথিং পার ওরাল, মানে মুখে সে খাবে না কোনো খাবার, ইন্টারভেনাস ফ্লুইড কারেকশন করতে হবে। মুখে যেহেতু খাবেন, ইন্টারভেনাস ফ্লুইড তো কারেকশন করতেই হবে। ব্যথা থাকলে ব্যথার ওষুধ দিতে হবে, যেহেতু এখানে গলস্টোন আছে, ওটার কারণে ব্যথা হইতে পারে, বিলিয়ারি কলিক পেইন বা ব্যথা তো থাকবে যদি কোলিসিস্টাইটিস হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডাইক্লোফেনাকের মতো এনএসআইডস বা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইউজ করতে পারি। যদি অনেক বেশি সিভিয়ার ব্যথা তাহলে অপোয়েটসে যেমন মরফিন, প্যাথেরিন এগুলো ইউজ করা যেতে পারে। যদি সাসপেক্টেড ইনফেকশন আমরা চিন্তা করি তাহলে অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। অ্যান্টিবায়োটিক ইউজ করলে অবশ্যই আমরা সেফটি একজন, মানে বোথ অ্যারোবিক এবং অ্যানারোবিক কাভারেজের জন্য ম্যাক্রোনিডাজল আমরা ইউজ করতে হবে। এবং নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট আসলে আমরা কখন দিই, যখন সার্জারি কন্ট্রাইন্ডিকেটেড বা সার্জারি করা ঠিক না, যেমন ধরো গলস্টোন আছে কিন্তু সেখানে কোনো সিমটমস প্রকাশ করতেছে না, ইনসিডেন্টালি জাস্ট গলস্টোন আইডেন্টিফাই হয়েছে, বা পেশেন্ট সার্জারি করতে চাচ্ছে না, পেশেন্টের অনেক কোমরবিডিটি কন্ডিশন আছে, যেমন হার্ট ডিজিজ আছে, রেসপিরেটরি কম্প্রোমাইজ আছে, এবং পেশেন্ট সার্জারির জন্য ওয়েট করতেছে, বাট টেম্পোরারিলি তার অবস্থা এমন যে সে করতে পারবে না, তো এরকম একটা অবস্থা। প্রসিজার্স কি, আমরা এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টে আমরা ওয়াচফুল একটা ওয়াচিং করি, দেখি। আমরা এখানে কিছু ড্রাগ দিতে পারি, মানে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট মানে কি, ওয়েট অ্যান্ড সি। অ্যাকচুয়ালি এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে ওয়েট অ্যান্ড সি। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে যেমন আমরা কেমিক্যালি পাথরটা চলে যাবে, মানে আমরা কেমিক্যালি কিছু ওষুধ দিচ্ছি যার মাধ্যমে আমরা চিন্তা করি যে পাথরটা হয়তো বা চলে যাবে, যেমন 2 সেন্টিমিটার ছোটো যদি একটা পাথর হয় তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে আচ্ছা আমরা হচ্ছে ওরাল
সেনোডিঅক্সিকোলিক অ্যাসিড দিতে পারি। এই ওষুধটা দিলে পাথরটা আস্তে আস্তে ডিজলভ হয়ে যাবে বা চলে যাবে। গল ব্লাডার নর্মালি কন্ট্যাক্ট করবে এবং আমরা জানি স্টোনগুলো রেডিওলুসেন্ট হয়, এটা তোমরা জানো। আর যদি এমন হয় যে 1 থেকে 3টে স্টোন আছে, একটা ভালো করে ফাংশন করে গল ব্লাডারে, হয়তো বা ছোটো ছোটো স্টোন, সেক্ষেত্রে আমরা এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ ট্রিপসি নামে একটা কন্ডিশন আছে, ESL, সেগুলো ট্রাই করতে পারি। এবং নন সার্জিক্যাল ক্যান্ডিডেটের জন্য আরেকটা অপশন হতে পারে পারকিউটিনাস কোলেসিস্টোলিথোটমি, এটা একটা অপশন হইতে পারে। ঠিক আছে, ওকে। এরপর আসলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এতক্ষণ আমরা জাস্ট কয়েকটা রাফ কথা বললাম। সার্জিক্যাল, যেটা আমাদের মানে গোল্ড স্ট্যান্ডার্ড একটা বিষয় এবং এটা আসলে করা লাগে বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রেই। তো যদি বলা হয় সার্জারি কি করবা, সহজ আনসার ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি, এটা গোল্ড স্ট্যান্ডার্ড, এটাই করতে হবে। কিন্তু হয় কি যে ধরো পেরিফেরাল জায়গাগুলোতে ল্যাপ্রোস্কোপিক করার তো সুযোগ সুবিধা নাই, এখানে ভালো মানে ফ্যাসিলিটিস দরকার হয়, ভালো ম্যান পাওয়ার দরকার হয়, অত কিছু তো নাই। তো তখন দেখা যায় যে ওপেন কোলেসিস্টেক্টমি দরকার হইতে পারে, বা সেটার দরকার হইতে পারে। প্লাস ওপেন কোলেসিস্টেক্টমি আমরা যখন কমপ্লিকেটেড কেস হয় বা ধরো অনেক বেশি সিভিয়ারলি অ্যাডহেশন থাকে, আশেপাশে অনেক অ্যাডহেশন আছে, লেগে লেগে আছে এবং অ্যানাটমি ক্লিয়ার না, সেই টাইম আমার ওপেন করা লাগতে পারে। ঠিক আছে, সেই টাইম আমার ওপেন করা লাগতে পারে। কারণ আসলে ল্যাপ্রোস্কোপিকে তো তুমি কি করতেছো, ল্যাপ্রোস্কোপিকে অ্যাকচুয়ালি আমরা কিছু পোর্ট ক্রিয়েট করি, আমরা 4টার মতো পোর্ট ক্রিয়েট করি এবং এই 4টা পোর্ট দিয়ে, পোর্ট মানে কি, মানে ছোটো ছোটো ছিদ্র, এবং সেই পোর্টের থ্রুতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি অপারেশনটা কন্ডাক্ট করি। তো তার মানে কি অ্যানাটমিটা কিন্তু অতটা মানে ফুললি ক্লিয়ারলি নাও বোঝা যাইতে পারে। সো যখন আসলে আমার পুরো একটা কমপ্লিকেটেড কেস হবে, তখন আমরা ওপেন করা লাগতে পারে। এমার্জেন্সি কখন করতে হবে, যখন ইম্পায়ামা হয়ে গেছে, পাস জমে গেছে গল ব্লাডারের মধ্যে, পারফোরেশন হয়ে গেছে, বিলিয়ারি পারফোরেশন বা গ্যাংগ্রিন বা ইমফাইসেমাটাস কোলেসিস্টাইটিস হয়েছে, তাহলে সেই সকল ক্ষেত্রে ইমফাইসেমাটাস কোলেসিস্টাইটিসকে আমরা জানবো। এই সকল ক্ষেত্রে আমার এমার্জেন্সি সার্জারি দরকার হইতে পারে। এবং আসলে আমরা বললাম না যে গল ব্লাডার পালপেবল হইতে পারে, যেমন ধরো অ্যাকিউট কোলেসিস্টাইটিস এমন একটা কন্ডিশন যেখানে হচ্ছে গল ব্লাডার কিন্তু পালপেবল হইতে পারে, এটা ফুলে যেতে পারে। এবং আমরা বলি যে রাইট হাইপোকন্ড্রিয়াক যে রিজন, এই রিজনে একটা মাস পাবো, একটা সোয়েলিং, একটা ফোলা পাবো। কি কি কারণে হইতে পারে? হেপাটোমেগালি, লিভার বড় হয়ে গেছে সেই কারণে হইতে পারে। হেপাটোমেগালি, ফ্যাটি লিভার, হেপাটাইটিস, ক্যান্সার মানে হেপাটোসেলুলার কার্সিনোমা, তারপর কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, বিভিন্ন কারণে হইতে পারে আসলে। বাট গল ব্লাডার মাসেস, যেটা গল ব্লাডার মাসেসের মধ্যে ধরো গল ব্লাডার ক্যান্সার হয়েছে, মিউকোসিল হয়েছে, মিউকোসিল হইলে সেটা টেন্স, মানে খুবই টান টান একটা সোয়েলিং, যেই সোয়েলিংটা ইউজুয়ালি পেইনলেস থাকে। আর ইম্পায়ামা মানে পাস জমে একটা সোয়েলিং হয়েছে, এটা পেইনফুল থাকবে। এটা পেইনলেস, মিউকোসিলুলার পেইনলেস, এটা পেইনফুল থাকবে এবং এটা টেন্ডার থাকবে, সাথে ফিভারও থাকবে যেহেতু ইনফেকশন আছে। রাইট ক্লোনিক মাসও পরবর্তীতে মানে রাইট হাইপোকন্ড্রিয়াকে উঠে যাইতে পারে, মানে রাইট হাইপোকন্ড্রিয়াকে আমরা পাইতে পারি আসলে। তার বাদে রেনাল সেল কার্সিনোমার আপার যে পোল, সেটাও পাইতে পারি যদি মানে হাইড্রোনেফ্রোসিস হয়, ইউরিন জমে পুরা কিডনি ইনলার্জমেন্ট হয়ে গেছে ওই রিজনটা। তাইলে পালপেবল গল ব্লাডার এটা কখন কখন হইতে পারে? মিউকোসিলে হইতে পারে, তারপর ইম্পায়ামাতে হইতে পারে, গল ব্লাডার কার্সিনোমা হইতে পারে। কীভাবে ডিফারেন্সিয়েট করবো? মিউকোসিলে হচ্ছে ডিস্টেন্ডার থাকবে বাট টেন্ডার থাকবে না, বাট ইম্পায়ামাতে টেন্ডার থাকবে, ফিভার থাকবে, এবং আমি যদি সিবিসি করি লিউকোসাইট কাউন্ট অনেক বেশি পাবো। গল ব্লাডার কার্সিনোমাতে এটা হার্ড থাকবে, ইরেগুলার থাকবে এবং ইনলার্জমেন্টটা খুব দ্রুত হচ্ছে, প্রোগ্রেসিভ ইনলার্জমেন্ট হচ্ছে। এই কথাগুলো কিন্তু মাথায় কিন্তু অবশ্যই রাখতে হবে। অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস কেন হয়? আমরা ক্যালকুলাস নিয়ে অনেক কথা বলছি যে পাথরের কারণে কোলিসিস্টাইটিস হচ্ছে। অ্যাক্যালকুলাস হচ্ছে অ্যাকচুয়ালি কোনো গলস্টোন নাই, যারা ক্রিটিক্যালি ইল বা আইসিইউ পেশেন্ট তাদের ক্ষেত্রে হয়, এক্স্যাক্ট কজ আননোন। যেমন গল ব্লাডার ডিস্টেনশন হইলে পরে সেখানে আমরা জানি যে ফ্যাক্টর 7 অ্যাক্টিভেশন হয়তো বা হইতে পারে, এবং আলটিমেটলি ওভারঅল কথা গল ব্লাডার ডিস্টেনশন হওয়ার ফলে এখানে ইনফ্লামেশন হচ্ছে। এবং গল ব্লাডার ডিস্টেনশন কেন হচ্ছে? কোনো একটা মেজর ট্রমা হয়েছে, বার্ন পুড়ে গেছে এই পেশেন্ট, বা সেপসিসের পেশেন্ট, মাল্টি অর্গান ফেলিওরের পেশেন্ট, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে কোলেসিস্টাইটিস হইতে পারে উইদাউট এনি অবস্ট্রাকশন। এবং এক্ষেত্রে স্যালমোনেলা, টাইফি, ইকোল এরকম অর্গানিজম কন্ট্রিবিউট করতে পারে এই সেপসিস বা এই সকল ক্ষেত্রে। কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট করবে অ্যাকুট কোলেসিস্টাইটিসের পেশেন্ট? রাইট হাইপোকন্ড্রিয়াক পেইন বলবে, এবং এই পেইনটা হচ্ছে এই যে গল ব্লাডারটা ফুলে যাচ্ছে, ডিস্টেনশন হয় অ্যাকুট কোলেসিস্টাইটিসে, সেটার কারণে, এবং সারাউন্ডিং পেরিটোনিয়ামকে ইরিটেশন যেহেতু করে সেই কারণে মেইনলি ব্যথাটা হয়।
পেইন হচ্ছে প্যারাটাল পেরিটোনিয়াম যদি ইনভলভ হয় তখন বেশি শার্প হয়, বেশি বোঝা যায়। আর রেডিয়েশন হইতে পারে রাইট স্ক্যাপুলার রিজনে রেডিয়েশন হয়, কারণ ডায়াফ্রাম যেটা ওটা ইরিটেশন হয়। ঠিক আছে, আমরা জানি যে ওই জায়গায় হচ্ছে ফেনিক নার্ভ যেটার রুট ভ্যালু হচ্ছে C3 থেকে C5, এটা দিয়ে হচ্ছে মানে মানে এটা দিয়েও ডায়াফ্রামিক ইরিটেশন ক্যারি করে কি ফেনিক নার্ভ। হ্যাঁ, তো ফেনিক নার্ভের কারণে, ওভারঅল কথা ফেনিক নার্ভের কারণে রাইট স্ক্যাপুলাতে রেডিয়েশন হতে পারে, একটা রেডিয়েটিং পেইন কিন্তু এখানে থাকে। ব্যাকেও পেইন যাইতে পারে। আর হিস্ট্রি অফ বিলিয়ারি কলিক যেটা এটা ইন্ডিকেট করে যে তার আগেও ইন্টারমিটেন্ট অবস্ট্রাকশন হইতো, মাঝে মধ্যে এরকম হইতো, এবং অ্যাকিউট কোলিসিস্টিস তখন যখন অবস্ট্রাকশনটা পারসিস্ট করে এবং ইনফ্লামেশনটা করতেছে এবং পারসিস্ট বেশি সময় ধরে পেইন করতেছে। ওই যে বলছিলাম যে 6 ঘন্টার বেশি নওশিয়া ভমিটিং এই পেশেন্টের কিন্তু অবশ্যই থাকতে পারে, এবং এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। মেইনলি ভ্যাগাল স্টিমুলেশনের কারণে, ভ্যাগাস নার্ভ স্টিমুলেশনের কারণে এগুলো হয়। এবং এখানে যেহেতু ওই যে টিস্যুগুলো ইনজুরি হয়, ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন হয়, ওইটার কারণে ওখানে বিভিন্ন সাইটোকাইন রিলিজ হয়, যার কারণে কিন্তু পেশেন্ট ফিভার নিয়েও প্রেজেন্ট করবে। এবং চিলস, রাইগর এগুলো থাকতে পারে যদি সিস্টেমিক ব্যাকটেরিয়া হয়ে যায়, সিভিয়ার কমপ্লিকেশন হয়। এখানে মেইন ফিচার কি তাহলে, পেইন হবে, সেটা রেডিয়েটিং পেইন হইতে পারে, এবং এখানে নওশিয়া, ভমিটিং, ফিভার এগুলো থাকবে। আর সাইনে কি থাকবো, বডির টেম্পারেচার বেশি পাবো, এবং রাইট আপার কোয়াড্রেন্ট। পেইনটা কই থাকে, পেইনটা মেইনলি রাইট আপার কোয়াড্রেন্টে থাকে। আমরা বলি যে স্পেশালি আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, ওই রিজনটাতে থাকে মেইনলি। হ্যাঁ, আর আমাদের মোস্ট কনসিস্টেন্ট সাইন হচ্ছে এটাই। কিন্তু তারপরে জন্ডিস থাকতে পারে অল্প কিছু, মানে পেশেন্টে যদি মানে কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন থাকে বা মিরিজি সিনড্রোম হয়। মিরিজি সিনড্রোম কি আমরা জানবো, গল ব্লাডার পালপাবল, মোস্ট কেসেসে নাও হইতে পারে। আর যদি পালপেবল গল ব্লাডার পাই তাহলে সেটা মানে কোনিক অবস্ট্রাকশন ইন্ডিকেট করতে পারে, এরকম একটা বিষয় আর কি বোঝায়। বোয়াস সাইন নামে একটা সাইন আছে, এটা পাওয়া যেতে পারে। তবে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে মার্ফি সাইন। আমরা অ্যাকিউট কোলিসিস্টেটিসের কথা বলতেছি। অ্যাকিউট কোলিসিস্টেটিস হচ্ছে দেখা যায় যে মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সাইন এটা। আমরা লেফট হ্যান্ডের থাম দিয়ে আমরা যে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ এর ওই রিজনটা, বা স্পেশালি আমরা বলি যে আমরা রাইট সাবকোস্টাল রিজনে আমরা আমাদের লেফট হ্যান্ডের থাম দিয়ে চেপে ধরবো জোরে। পেশেন্টকে বলবো আপনি জোরে শ্বাস নেন। জোরে যখন সে শ্বাস নিবে, অ্যাট দ্য টিপ অফ ইন্সপিরেশন, অ্যাট দ্য পিক অফ ইন্সপিরেশন তার হচ্ছে সে ব্যথা পাবে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইন্সপিরেটরি অ্যারেস্ট হয়ে যাবে, এবং পেইনফুল একটা কন্ট্যাক্ট বিটুইন ইনফ্লাম গল ব্লাডার এবং যে ফিঙ্গার দিয়ে এক্সাম করতেছে এটার মাধ্যমে একটা কন্ট্যাক্ট হওয়ার কারণে। বেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে আল্ট্রাসাউন্ড, শুধুমাত্র 10 মানে, এবং আমরা বলি যে আল্ট্রাসাউন্ড আমরা কী পাই, এই ফাইন্ডিংটা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে আমরা গল স্টোন দেখতে পারি, এবং যে গল ব্লাডারের থিকনেস, ওয়াল থিকনেস সেটা 3 মিলিমিটার থেকে বেশি থাকে। তারপরে কোলেসিস্টিক ফ্লুইড পাইতে পারি। তারপরে আমরা পোস্টের অ্যাকোস্টিক শ্যাডো পাইতে পারি। এরকম বেশ কিছু ফাইন্ডিংস এখানে থাকে। আর এক্স রে অ্যাবডোমেন করলে শুধুমাত্র ক্যালসিফাইড স্টোন যেগুলো, ওইগুলোর ক্ষেত্রে আমরা পজিটিভ পাইতে পারি 10 থেকে 15% ক্ষেত্রে, বাট 80-90% ক্ষেত্রে কিন্তু আমরা আল্ট্রাসাউন্ডেই কনফার্ম করতে পারি। আর পাশাপাশি এক্স রেতে আমরা আরেকটা কথা বলছিলাম, বলো তো কি, আমরা হচ্ছে ইয়ার ইন গল ব্লাডার এটার কথা বলছিলাম যে এটাও পাইতে পারি কিছু কিছু ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা সেটাকে মানে ইমফাইসেমাটাস কোলিসিস্টেটিস স্পেশালি আমরা পাই। ইমফাইসেমাটাস কোলিসিস্টেটিস কি আমরা জানবো। ওকে, নিউমোবিলিয়া যে টার্মটা বলছিলাম আর কি ওইটা। তারপরে সিবিসি করতে পারি, সেরাম বিলিরুবিন এলপি করতে পারি, হিরা স্ক্যান, সিটি স্ক্যান, ইসিজি এগুলো করা যাইতে পারে ইনফিরিয়র এমআই এর সাথে ডিফারেন্সিয়েট করতে, কারণ ওইটা রাইট আপার কোয়াড্রেন্ট নিয়ে প্রেজেন্ট করতে পারে, এই জন্য আমরা ইসিজি করে একটু দেখতে পারি। ট্রিটমেন্টে আমরা অ্যাকুট কোলিসিস্টেটিসে হসপিটালাইজ করবো, ওই যে আইভি সাপোর্ট দিব, এনপিও দিব, নেজোগ্যাস্ট্রিক অ্যাসপিরেশন একটা কথা আছে, এটা হচ্ছে তখন দেয় যখন ভমিটিং পারসিস্ট করে এবং অ্যাসপিরেশন যাতে না হয় এবং ডিস্টেনশন যাতে না হয়। হ্যাঁ, তো এই জিনিসটা জাস্ট এমনিতে একটু জেনে রাখতে হবে, বাট অতটা ইম্পর্টেন্ট মানে জাস্ট কখন দিব সেটা জেনে রাখো, যে ভমিটিং যদি পারসিস্ট করে, অনেক বেশি ভমিটিং হচ্ছে, বাট পেশেন্ট তো দেখা যায় যে আমাদের হসপিটাল যে সকল পেশেন্ট থাকে ওইগুলো স্টেবল থাকে। আচ্ছা, ইন্ট্রাভেনাস ফ্লুইড দিব ডিহাইড্রেশন যদি থাকে বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এগুলো প্রিভেন্ট করতে। অ্যানালজেসিক্সের মধ্যে আমরা ট্রেমাডল এটা কমনলি ইউজ করি।
এনআইসাইডস অ্যাভয়েড করা যাইতে পারে যাদের রেনাল রিস্ক আছে তাদের ক্ষেত্রে, কারণ এরা আমরা জানি নেফ্রোটক্সিসিটি করতে হয়, বা নেফ্রোটক্সিসিটি বলতে মানে লিভারের জন্য, সরি লিভার না, মানে কিডনির জন্য খারাপ। অ্যান্টিস্পাসমোডিক যেমন হায়োসিন, এটাও পেইন রিলিফ, স্পাজম ইন্ডিউস পেইনগুলো রিলিফ করতে পারে। অ্যান্টিবায়োটিকের মধ্যে ব্রসপেক্টাম দিতে হবে, কারণ সেগুলো যাতে ইকোলাই, ক্লিপসিলা, এন্ট্রোকোকাস সবগুলোর বিরুদ্ধে কাজ করতে পারে। এবং পাশাপাশি আমার অ্যানারোবিক কাভারেজ দিতে হবে, মেট্রিরাজল দিয়ে দিতে হবে, সেফট্রিয়াক্সন তো দিতে পারি। আর ইনটেক আউটপুট চার্ট আমাদের একটু বের করতে হবে, যে তার সেপসিসের দিকে যে প্রোগ্রেস করতেছে কি না, অলিগুরিয়ার যে বিষয়টা, তার ভাইটালগুলো মনিটর করতে হবে। আল্ট্রাসাউন্ড দিয়ে ফলো আপ করতে পারি। সার্জিক্যাল ম্যানেজমেন্ট সেগুলো তো মেডিকেল ম্যানেজমেন্ট, বা আমরা বলি যে কিছু জেনারেল ম্যানেজমেন্ট, কনজারভেটিভ ম্যানেজমেন্ট। এরপরে আমার ইম্পায়ামার ক্ষেত্রে 5 থাকে গল ব্লাডারের মধ্যে, আর্জেন্ট উইথ ড্রেনেজ করতে হবে অথবা কোলিসিস্টেক্টমি আমার কিন্তু করতে হবে। এবং পারসিস্টেন্ট যদি সিমটমস থাকে কোনো, মানে ধরো মেডিকেল থেরাপি আমি দিয়েছি 2 থেকে 3 দিন, এটার পরে সে ইমপ্রুভ করে নাই, তাহলে আমার কিন্তু মানে পারসিস্টেন্ট সিমটম থাকলে আমার সার্জিক্যালি ম্যানেজ করতে হবে। এবং যদি প্রোগ্রেশন, মানে ইনফ্লামেশন প্রোগ্রেসিভলি হচ্ছে, মানে তার লিউকোসাইট কাউন্ট অনেক বেশি, ফিভার অনেক বেশি এবং টেন্ডারনেস অনেক বেশিই থাকতেছে, তাহলে তো সার্জারি লাগবে। পারফোরেশন পেরিটোনিটিস হয়ে গেলে তো ইমার্জেন্সি সার্জারি লাগবে। এল্ডারলি পেশেন্ট হইলে কমপ্লিকেশনের চান্স বেশি, সেক্ষেত্রে আর্লি সার্জারি করা বেটার। পারকিউটিনাস কোলিসিস্টোস্টমি যেটা, এটা যারা সার্জারির জন্য আনফিট, তখন আমরা গল ব্লাডার এক্সটার্নালি ড্রেন করি, এটা তাদের ক্ষেত্রে করা যেতে পারে। সো এটা আমি আগেও বলে আসছি, পারকিউটিনাস কোলিসিস্টোস্টমি এটা হচ্ছে যারা মানে অপারেশন করতে পারেন তাদের ক্ষেত্রে। তার মানে এই সকল ক্ষেত্রে আমি কি ওই যে ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমি, ওইটা যদি পসিবল না হয় তাহলে সেক্ষেত্রে ওপেন কোলিসিস্টেক্টমি ক্যান বি অপশন। প্যাথোজেনেসিস অফ অ্যাকুট ক্যালকুলাস কোলিসিস্টেটিস কীভাবে হয় সেটা আমরা জানি আসলে, যে ফার্স্টে সিস্টিক ডাক্ট অবস্ট্রাকশন হয় গলস্টোন দ্বারা মোস্ট কমনলি, এর ফলে বাইল ট্রাপ্ট হয়ে থাকে ভিতরে, এবং ভিতরে আমাদের যখন এই যে গল ব্লাডার, এখানে সিস্টিক ডাক্ট একটা স্টোন আছে, এবং এই স্টোনটার কারণে এখানে বাইল স্টেসিস হয়ে আছে, জমা হয়ে আছে, এবং এটার ফলে এই জায়গায় লুমেন, এটা তো একটা লুমেনের মতো, এবং এই লুমেনের প্রেশার বেড়ে যায়, which আমরা ইন্টেলুমিনাল প্রেশার অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রেও বলছিলাম যে ফিকুলি দ্বারা যখন অবস্ট্রাকশন হয় প্রেশার বেড়ে যায়। এবং এখানে দেখা যায় ভেনাস এবং লিম্ফেটিক ড্রেনেজটা যখন অবস্ট্রাকশন হয় তখন ইস্কেমিয়া হয়, এবং ইস্কেমিয়া হইলে এরা মিউকোসাকে আলটিমেটলি কেমিক্যাল ইনফ্লামেশন হয়, এখানে বাইল সল্ট ডাইরেক্টলি মিউকোসাকে ইরিটেট করতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়া এখানে ভালো গ্রো করতে পারবে, গ্রো করা ভালো মিডিয়া খুঁজে পাবে, এবং এখানে দেখা যায় যে অনেকগুলো ব্যাকটেরিয়া ইনভলভ করে, একটা ব্যাকটেরিয়া জাস্ট অ্যাটাক করতেছে তা না, মানে পলিমাইক্রোবিয়াল ইকোলাই, লেক্সিয়ালা, স্টেপ্টোকাস, এটা তো গ্রাম নেগেটিভ, মানে এটা ইকোলাই তো গ্রাম নেগেটিভ, আর তারপরে স্টেপ্টোককাস গ্রাম পজিটিভ যদিও। আচ্ছা, মিউকোজাল নেক্রোসিস, মানে যেহেতু ইসকেমিয়া হয়েছে নেক্রোসিস হবে, কারণ প্রেশারের কারণে অক্সিজেন ডিপ্রিভেশন হয়েছে, এবং আলটিমেটলি পারফোরেশনও কিন্তু হয়ে যেতে পারে। এবং স্পেশালি পারফোরেশন হলে গল ব্লাডারের যে ফান্ডাস রিজনটা থাকে এটা, বা হার্টসম্যান পাউচ, হোয়াট ইজ হার্টসম্যানস পাউচ? হার্টসম্যানস পাউচ এবং ফান্ডাসের ব্লাড সাপ্লাই সব থেকে কম থাকে, মানে আমাদের যে দেখো একেবারে মাথা আর এদিকে আমাদের নেকের এই রিজনটাতে, হার্টসম্যান পাউচ নামে একটা জায়গা আছে, ওটা আমি দেখাবো। ইমার্জেন্সি সার্জারি ইনিশিয়ালি কেন করা হয় না? কারণ অ্যাকিউট, ধরো একটা পেশেন্ট আমার কাছে আসলো, আমি সাথে সাথে তার সার্জারি করে দিব, আনসারটা কিন্তু যে না, আমি কিন্তু সাথে সাথে তার সার্জারি করে দিব না, আমি ফার্স্টে অ্যাকিউট ইনফ্লামেশনকে কন্ট্রোল করবো, ঠিক আছে? সো অ্যাকিউট ইনফ্লামেশনকে আমরা কন্ট্রোল করতে হবে, কারণ অ্যাকিউট ইনফ্লামেশনের ফলে ওই জায়গায় টিস্যুগুলো ফ্রাইবল হয়ে যায়, ব্লিডিংয়ের রিস্ক বাড়িয়ে দিবে, এবং অ্যাডহেশন অ্যানাটমিটাকে ডিস্টর্ট করে দিতে পারে ইনফ্লামেশনের কারণে, এবং যেটা সিভিটি ইঞ্জুরি চান্সকে বাড়িয়ে দিতে পারে, এবং সিভিয়ার ইডিমাও কিন্তু হইতে পারে আমার ইনফ্লামেশনের কারণে, যেটা ক্যালোয়েড স্ট্র্যাঙ্গেলকে লুকায় রাখতে পারে, যেটা আমাদের ডিসেকশনের জন্য আনসেফ হইতে পারে। এবং যখন আমরা একটা পার্টিকুলার টাইম পরে যে কোলিসিস্টেক্টমি করব, তখন সেটা কিন্তু ভালো ক্লিয়ার একটা ভিউ আমাদেরকে দিবে। আচ্ছা, এটা নিয়ে আমরা কতদিন পরে অপারেশন করবো সেটা আমরা জানবো, তবে তার আগে একটু জেনে আসি যে রেফার্ড পেইন যে হয় এটা কেন হয়। আমাদের গল ব্লাডারের যে ভিসেরাটা, এই ভিসেরাল অ্যাফারেন্ট, এটা সিম্পল মানে যে কাজটা করে, যে এটার যে অ্যাফারেন্স বা সেন্সরি ফাইবারগুলা, এরা সিম্পেথেটিক নার্ভ এর সাথে T7 থেকে T9 যে স্পাইনাল সেগমেন্ট আছে ওই জায়গায় যায়। আর পাশাপাশি সোমাটিক নার্ভ যেটা হচ্ছে স্ক্যাপুলার রিজনের, সেগুলোও এই জায়গায় ইন্টার করে। তার মানে কি, দুই জায়গার সেম একটা বিষয় কাজ করতেছে, যে ভিসেরাল অ্যাফারেন্ট যেগুলো আছে গল ব্লাডারে সেগুলোও এখানে যাচ্ছে, এবং সোমাটিক নার্ভস ফ্রম স্ক্যাপুলার রিজনও অলসো ইন্টার দিস সেগমেন্টস, এবং এই কারণে দেখা যায় যে গল ব্লাডারে ভিসেরাল পেইন, বাট সেটা এই সোমাটিক নার্ভ ইনভলভ কিন্তু করে, মানে সোমাটিক নার্ভ অফ স্ক্যাপুলার রিজন ওই জায়গায়টাও ব্যথা হয় আর কি বাহিরে। ওকে,
এরপরে আসো যে এই কারণে ব্রেন কি করে, ব্রেন হচ্ছে বুঝতে পারে না যে আচ্ছা এটা কি গলব্লাডার ভিজিবল পেইন নাকি মানে অ্যাকচুয়ালি মানে ওরা ডিফারেন্সিয়েট করতে পারে না, ফলে দুই জায়গায় পেইন হয় আর কি, বিষয়টা এমন মানে রেফার হয়ে যায় আর কি, পেনটা কিন্তু ওই জায়গায় রেফার হয় আর কি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা এখানে ইম্পর্টেন্ট লক্ষ্য করো যে দেখো আমাদের ইসের মানে সেম একটা ইনারভেশন এখানে কাজ করতেছে। আচ্ছা, তবে এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাপেন্ডিসাইটিস ছিল, অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে কিন্তু ওটা শিফটিং পেইন ছিল। শিফটিং পেইন মানে কি, শিফটিং পেইন মানে কি কিন্তু হচ্ছে যে ধরো আমার পেরিঅ্যাম্বলিক্যাল রিজনে ফার্স্টে পেইন শুরু হয়েছিল আম্বলিকাস শ্বাসপ্রশ্বাস দিয়ে, পরবর্তীতে সেটা কিন্তু পার্মানেন্টলি যখন প্যারাটাল পেইন আমি ইনভলভ হয়েছে তখন আলটিমেটলি আমার রাইট এলেক্সের সাথে শিফট হয়ে গেছে। ওই পেইনটা কিন্তু তখন আর এই জায়গায় নাই। বাট রেফার্ড পেইন কিন্তু এরকম না। রেফার্ড পেইনে আমার রাইট হাইপোকন্ড্রিয়াকও পেইন আছে, পাশাপাশি এটার পাশাপাশি আমার ওই স্ক্যাপুলার রিজন বা আমরা বলতে পারি একটু শোল্ডার টিপের ওই রিজন দিয়ে ও কিছুটা ব্যথা কিন্তু আছে। শোল্ডার টিপ মেইনলি, রাইট শোল্ডার টিপ। হ্যাঁ, আচ্ছা, আবার রাইট স্ক্যাপুলার রিজন। ওকে, এরপরে আসো যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী হইতে পারে, পারফেটেড পেপটিক মানে পেপটিক আলসার ডিজিজ একটা ডায়াগনোসিস হইতে পারে, প্যানক্রিয়াটাইটিস একটা হইতে পারে। সো এই দুইটা মেইনলি ইম্পর্টেন্ট, পেপটিক আলসার ডিজিজ, প্যানক্রিয়াটাইটিস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস মেইনলি ব্যাকে পেইন মানে রেফার্ড হয়। পাশাপাশি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস আরেকটা ফিচার হচ্ছে যে অ্যামাইলেস লাইপেস এগুলো কিন্তু অনেক বেশি এলিভেটেড থাকে, এই এনজাইমগুলো। হ্যাঁ, অ্যামাইলেস লাইপেস আমরা যদি এই এনজাইমগুলো টেস্ট করি অনেক বেশি বেড়ে যায়, এবং এটা কিন্তু একটা ভালো ইনভেস্টিগেশন। পারফেক্টেড পেপটিক আলসার ডিজিজে সারেন্সি বা এপিগাস্ট্রিক পেইন হইতে পারে, এবং আমরা ডায়াফ্রামের নিচে ফ্রি ইয়ার বা গ্যাস দেখতে পারি। রেট্রোসিক্যাল অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে রাইট আপার কোয়াড্রেন্ট পেইন হইতে পারে টিপিক্যাল রাইট লোয়ার কোয়াড্রেন্ট পেইনের থেকে। আর রেয়ার কন্ডিশনের মধ্যে যেমন অ্যাকুট পাইলোনেফ্রাইটিস, সেটা ফ্লাং পেইন, কিডনি রিজনতে পেইন হয়, এবং ফিভার, পাইউরিয়া এগুলা থাকতে পারে, এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন স্পেশালি ইনফিরিয়ার এমআইতে এরকম হইতে পারে, রাইট রুয়ার লোব নিউমোনিয়াতে এরকম হইতে পারে, ইরিটেশন অফ ডায়াফ্রামের কারণে দেখা যায় অ্যাবডোমিনাল পেইন হয়। এবার এই কথাগুলো আমরা জানবো। এখন অ্যাকুট কোলিসিস্টাইটিসের কমপ্লিকেশন ইমফায়ামা, গ্যাংগ্রিন, পারফোরেশন, তারপরে কোলানজাইটিসও হইতে পারে, কারণ স্টোন যদি মাইগ্রেট করে সিভিটিতে চলে যায় তাহলে চারকোস ট্রায়েড প্রেজেন্ট থাকতে পারে। কোলানজাইটিসের একটা ট্রায়েড, কোলানজাইটিস বলে মনে রাখবে চারকোস ট্রায়েড, তিনটা, পেইন, জন্ডিস, আর কি বলতো রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, জন্ডিস, তিনটা কথা বলছিলাম রাইট। তার মানে এই সকল পেশেন্ট হচ্ছে পেইন মানে চারকোস ট্রায়েড থাকতে পারে, পেইন, জন্ডিস, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, সেপ্টিসিমিয়া, তারপরে পেরিকোলিসিস্টিক অ্যাবসেস, তারপরে বিলিও এন্ট্রিক ফিস্টুলা, যেটাকে আমরা বলি কোলিসিস্টোডিউটেনাল, এটার ফলে কি হইতে পারে, নিউমোবিলিয়া তো হইতে পারে। তারপরে এখানে আমরা বলি যে আমাদের গলস্টোন আইলিয়াস নামে একটা কন্ডিশন হইতে পারে, অর্থাৎ গলস্টোনের কারণে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হইতে পারে। ঠিক আছে, বিলিয়ারি কলিক যেটা, এটা আমরা জানি ট্রানজিয়েন্ট অবস্ট্রাকশন হচ্ছে সিস্টিক ডাক্টের, এবং এটার কারণে এটা পারসিস্টেন্ট না, পারসিস্টেন্ট হইলে মোটামুটি অ্যাকুট কোলিসিস্টাইটিস হয়ে যাবে। পেনটা স্টেডি থাকে 30 মিনিটের মতো বা সিভিয়ার হাওয়ার্স 3 ঘন্টা পর্যন্ত, 30 মিনিট থেকে 3 ঘন্টার মতো লাস্ট করতে পারে। এটা মেইনলি ফ্যাটি মিল খাওয়ার পরে কোলিসিস্টোকাইনিন ইনডিউস গলব্লাডার কন্ট্রাকশনের কারণে ওইটা হয়, এবং কোনো ফিভার বা লিকোসাইটোসিস ওইভাবে অতটা বেশি থাকে না, ওইটা বেশি থাকবে অ্যাকুট কোলিসিস্টাইটিসে। মারফিস সাইন কীভাবে দেখবো, পেশেন্টকে অনেক জোরে ডিপলি মানে শ্বাস নিতে বলবো, এবং এক্সামিনার রাইট কোস্টাল মার্জিনের নিচে এক্সামিনার পাসেস মানে একটা মানে লেফট হ্যান্ডের যে আমার থাম্ব আছে ওইটা দিবে, এবং ইনফ্লাম গল ব্লাডারটা কন্ট্যাক্ট করবে মানে এক্সামিনিং যে হ্যান্ডটা আছে বা ফিঙ্গারটা আছে ওইটার সাথে কন্ট্যাক্ট যখন হবে তখন শার্প পেইন হবে, এবং পেশেন্ট মানে না চাইতেও দেখা যাবে মানে ইন্সপিরেশনটা পিকে যে অনেক ব্যথা হচ্ছে, এটা পজিটিভ মারফিস সাইন। এটা এল্ডারলি এবং যাদের গ্যাংগ্রিয়াস গল ব্লাডার আছে তার ক্ষেত্রে নেগেটিভ হবে, এবং এটা হচ্ছে অ্যাকুট কোলিসিস্টাইটিসে পজিটিভ হয়, বাট কোনিক কোলিসিস্টাইটিসে কিন্তু পজিটিভ হয় না। আর আরেকটা কথা যে সোনোগ্রাফিক মারফি, এটা নামে একটা কথা আছে, যে আমরা যদি হচ্ছে আমাদের গল ব্লাডারের ওই রিজনটাতে, গল ব্লাডারের ওই উপরের ওই রিজনটাতে, রাইট কোস্টাল মার্জিন ওই রিজনটাতে আমরা যখন ইউএসজির প্রব ওইটা যদি আমরা ওইটাতে প্রেশার দিই তাহলে ওই টাইমও ব্যথা হয় অনেক পেশেন্টের। তো ওইটাকে আমরা বলি সনোগ্রাফিক মারফি। হ্যাঁ, তো এরকম কয়েকটা কথা মাথায় রাখতে পারো। কোনিক কোলিসিস্টাইটিস নিয়ে একটু কথা বলি। কোনিক কোলিসিস্টাইটিস হচ্ছে কোনিক গল ব্লাডার ডিজিজের মোস্ট কমন একটা ফর্ম, আর পাশাপাশি রিপিটেড অ্যাটাক অফ অ্যাকিউট এবং সাবক্লিনিক্যাল গল ব্লাডার ইনফ্লামেশনের একটা আলটিমেট ফলে কিন্তু একটা কোনিক আমরা বলি কোলিসিস্টাইটিস হয়। এটার ফলে প্রোগ্রেসিভ ফাইব্রোসিস হয় গল ব্লাডার, এবং ওয়াল থিকেনিং হয়ে যায়।
এবং গল স্টোনের সাথে স্ট্রংলি অ্যাসোসিয়েটেড 90%-এর বেশি কেসে দেখা যায় যে গল স্টোনের কারণেই হইতে পারে। 5টা এফের কথা আমরা বলছিলাম, ফ্যাট, ফার্টাইল, 40, ফিমেল, ফ্ল্যাটুলেন্ট। আচ্ছা, তো এই কয়েকটা কথা আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আসো যে এরপরে আমরা ইনক্রিজ মানে রিস্ক ইনক্রিজে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ বা অবেসিটি, কারণ এখানে ইস্ট্রোজেন থাকে এবং র্যাপিড ওয়েট লস যদি কারো হয়, ঠিক আছে, আপনার ওয়েট বেশি বাট আমি র্যাপিড ওয়েট লস করলাম, তাইলেও কিন্তু এরকম হতে পারে। এইজ একটা ফ্যাক্টর যেটা 40 বা ওটার আশেপাশে। আর বাইলের মধ্যে যে কোলেস্ট্রল সেটাও কিন্তু বয়সের সাথে সাথে বাড়ে, স্পেশালি ওম্যানের ক্ষেত্রে, স্পেশালি যাদের ইস্ট্রোজেন আছে, যেহেতু ওম্যানদের ইস্ট্রোজেন থাকে বেশি, এখানে গলস্টোন ফর্মেশনের চান্স বাড়ে। যাদের হেমোলাইটিক ডিজিজ আছে, সিকেল সেল, হেরিডিটারি স্প্রোসাইটোসিস, তাদের ক্ষেত্রে পিগমেন্টেশন হওয়ার চান্স বেশি। কোনিকোলিসিস্টেটিসের অনেক কারণ থাকতে পারে, গলস্টোন একটা কারণ। তা বাদে হচ্ছে কোলেসিস্টোসিস, যেমন হচ্ছে কোলেস্টেরোলোসিস বা অ্যাডিনোমাইমেটোসিস, এগুলো বিভিন্ন ক্রনিক কন্ডিশন যেটা আসলে আমাদের ক্রনিক ওয়াল চেঞ্জ করে, যারটার কারণে হইতে পারে, বা ক্রনিক অ্যাক্যালকুলাস কোলিসিস্টেটিস হইতে পারে রিকারেন্ট ইনফেকশনের কারণে, যেমন ক্লেবশিয়েলা, স্টেফিলোকাস, স্যালমোনেলা দ্বারা। যেমন ধরো টাইফয়েড, স্যালমোনেলা টাইফি যে ব্যাকটেরিয়াটা আছে, এটা দ্বারা টাইফয়েড কেরিয়ার যারা আছে লং টার্ম ধরে, তাদের ক্ষেত্রে হইতে পারে। ক্রনিক ক্যালকুলাস যে কোলিসিস্টেটিস, সেটার ফলে বিলিয়ারি কলিক হবে, ফ্যাটি ফুড ইনটলারেন্স হবে, নসিয়া ভমিটিং হবে, মাইল্ড ফিভার কিন্তু থাকতে পারে, এবং ফিভারটা লো গ্রেড থাকবে, যেটা ইন্ডিকেট করে যে লো লেভেল অফ ইনফ্লামেশন আছে। টেকিকার্ডিয়া থাকতে পারে বাট সেটা মাইল্ড, এবং অ্যাকিউট এক্সাজারেশন হইতে পারে, একটা পেশেন্ট বারবার অ্যাকিউট এক্সাজারেশন নিয়ে আসতে পারে। জন্ডিস থাকতে পারে যদি সিভিডি ইনফ্লামেশন হয়, বা মিরিজি সিনড্রোম থাকে, হইতে পারে, বাট গল ব্লাডার নট পালপাবল, দ্যাট ইম্পর্টেন্ট, কারণ ফাইব্রোসিস হয়ে গেছে এবং কন্ট্রাকশনের কারণে এখানে পালপাবল হয় না কোনিকোলিসিস্টেটিস। মারফিসিন নেগেটিভ থাকবে, ফাইব্রোটিক লেস স্ট্যান্ডার্ড থাকে। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কোনিক পেপটিক আলসারাইটিস, কোনিক প্যানক্রিয়াটাইটিস, হাইটাল হার্নিয়া মানে অ্যাকচুয়ালি আমাদের স্টোমাকের কিছু কন্টেন্ট এরা থোরাক্সের রিজনে চলে গেছে ওপেনিং দিয়ে। তা বাদে আল্ট্রাসাউন্ড ইনভেস্টিগেশন অফ চয়েস, সেক্ষেত্রে আমরা পোস্টের অ্যাকোস্টিক শ্যাডোটা ভালো বুঝবো, কন্ট্রাক্টেড গল ব্লাডার উইথ থিকেন্ড ওয়াল, এটা আমরা পাবো, এবং আমরা স্টোন দেখতে পারবো। আর টোটাল ডাব্লিউবিসি কাউন্ট এলিভেটেড হইতে পারে, এখন রিকারেন্ট ইনফেকশন এপিসোড হচ্ছে, লিভার ফাংশন টেস্ট নর্মাল থাকবে বা স্লাইটলি অল্টার থাকতে পারে। যদি সিভিড ইনভলভ হয় তাহলে এএলপি এলিভেটেড হবে, এলপি অনেক বেশি এলিভেটেড হয় অবস্ট্রাকটিভ জন্ডিস নামে যে কন্ডিশনটা আছে তোমরা জানো, এটা একটা বিষয়। আইসোটপ স্ক্যান, হিডা স্ক্যান যেটা, এটাতে আমরা পুরো গল ব্লাডার ফিলিং দেবো কারণ ফাইব্রোসিস হয়ে গেছে। ট্রিটমেন্ট আমরা অ্যানালজেসিক, অ্যান্টিঅ্যাসমাজমোডিক, অ্যান্টিবায়োটিক এটা দিতে পারি, বাট আলটিমেটলি কোলিসিস্টেক্টমি করতে পারি, ওপেন বা ল্যাপ্রোস্কোপি, এটাই ডেফিনিটিভ ট্রিটমেন্ট, ঠিক আছে। আর কমপ্লিকেশন অফ কোনিক কোলিসিস্টেটিস কি হতে পারে, আমাদের যে নিক অফ দ্য গল ব্লাডার স্টোন ছিল ওটা নিচে নেমে সিভিডিতে চলে গেছে, এটা হইতে পারে। তো ওইটা যদি চলে যায় সেটা আমরা কোলেডোকোলিথিয়াসিস। আর তারপরে কোলানজাইটিস হইতে পারে, বাইল ডাক্টের ইনফ্লামেশন। কোলানজাইটিস মানে বাইল ডাক্টের ইনফ্লামেশন, হ্যাঁ। আচ্ছা, তারপরে প্যানক্রিয়াটাইটিস হইতে পারে, প্যানক্রিয়াটাইটিস যদি অ্যাম্পুলা, আমাদের যে অ্যাম্পুলা আছে, অ্যাম্পুলারি অবস্ট্রাকশনের কারণে প্যানক্রিয়াটাইটিস হইতে পারে। মিরিজি সিনড্রোম, ইম্প্যাক্টেড রেস্টুরেন্টে এটা সিবিডিকে এক্সটার্নালি কম্প্রেস করতেছে। হাউএভার তারপরে মিউকোসিল অফ গল ব্লাডার, এটা নিয়ে কিছু কথা আসলে বলতে চাই। এটা কিভাবে হয়, আমরা বলছি যে গল ব্লাডার এবং গল ব্লাডার এখানে ধরো সিস্টিক ডাক্ট, সিস্টিক ডাক্টে যদি কোনো অবস্ট্রাকশন হয় তাহলে এই অবস্ট্রাকশনটার কারণে এখানে বাইল আগে তো ছিল, মানে কিছু বাইল ছিল, কিন্তু সিস্টিক ডাক্ট যখন অবস্ট্রাকশন হয়ে গেছে এটা তার বাইল আসতে পারবে না, কারণ লিভার থেকে বাইল এখানে আসতো, কিন্তু সেটা সেই জায়গাটাতে একটা অবস্ট্রাকশন আছে। তাহলে যেহেতু বাইল আর আসতে পারতেছে না, তাই সেটা এই অবস্ট্রাকশনটা স্টোন দ্বারা হইতে পারে, কোনো ক্যান্সার বা নিওপ্লাজম দ্বারা হইতে পারে, বা এরকম বিভিন্ন কারণে থাকতে পারে। আর বাইল যেহেতু এখানে আসতে পারতেছে না, এখানে যে বাইলগুলা ছিল ওই বাইলগুলা কি হয় আস্তে আস্তে অ্যাবজর্পশন হয়ে যায়, অ্যাবজর্পশন বলি আমরা, এবং এরা কি ব্লাডে চলে যায়, ঠিক আছে, অ্যাবজর্পশনে মানে ব্লাডে চলে যায়। আর পরবর্তীতে এখানে যে মিউকোজা আছে, গল ব্লাডার একটা মিউকোজা আছে, রাইট। সো ওই মিউকোজা থেকে মিউকাস রিলিজ হতে থাকে। তো মিউকাস যখন রিলিজ হতে থাকে তখন আস্তে আস্তে এই জায়গায় মিউকোজার রিলিজ করা মিউকাস জমে এবং মিউকোসিল তৈরি করতে পারে, ঠিক আছে। এজন্য অবশ্যই কোলিসিস্টেটিস হলে সেটা ট্রিট করা উচিত, এবং মিউকোসিল বা এটাকে হাইড্রোস অফ গল ব্লাডারও বলা হয়, এটা আমরা জানলাম। তার মানে এখানে রিজর্পশন অফ বাইল, মানে বাইল চলে গেছে গল ব্লাডার থেকে, এবং অ্যাকোমোডেশন অফ মিউকাস। আর এখানে ইউজুয়ালি এটা কমপ্লিকেটেড না, এখানে কোনো ইনফেকশন এবং ইনফ্লামেশন এখনো নাই, ঠিক আছে, জাস্ট মিউকাস জমে মিউকোসিল হয়েছে, এটা আমরা জানলাম। এটা ইউজুয়ালি পেশেন্ট যদি অনেক বেশি লার্জ না হয়, মিউকোসিল অ্যাসিমটোমেটিক থাকবে, পেইনলেস সোয়েলিংয়ে প্রেজেন্ট করবে রাইট হাইপোকন্ড্রিক রিজনে, এবং মাইল্ড ডিসকমফোর্ট হইতে পারে আপার অ্যাবডোমেনে। লার্জ মিউকোসিল হইলে পালপাবল মাসটাকে আমরা র্যামস হর্ন নামেও ডেকে থাকি, র্যামস হর্ন।
আর নন টেন্ডার স্মুথ সিস্টিক মুভ উইথ রেসপিরেশন টাইপের একটা সোয়েলিং। হ্যাঁ, সো এই কথাটা আমরা একটু বলতে হবে যে মুভ উইথ রেসপিরেশন, কারণ অ্যাকচুয়ালি গল ব্লাডার কি মুভ উইথ রেসপিরেশন, আর পালপেবল গল ব্লাডার যদি আমরা পাই এটা মুভ উইথ রেসপিরেশন, লোকেটেড এট দ্য টিপ অফ 9 কোস্টাল কার্টিলেজ। এই কথাটা ইম্পর্টেন্ট। এবং এই জায়গায় কিন্তু আমরা মার্ফিস সাইনটা অ্যাকচুয়ালি দেখি, এবং ফিচার অফ ডিসপেপসিয়া থাকতে পারে, ডিসপেপসিয়া, আর্লি স্যাটাইটি, এই ফিচারগুলো নিয়েও অ্যাকচুয়ালি কোলিসিস্টেটিসের পেশেন্ট কিন্তু প্রেজেন্ট করতে পারে। কোলিসিস্টেটিস এর ফিচার্সও থাকতে পারে। ইনভেস্টিগেশন আমরা আল্ট্রাসাউন্ড, লিভার ফাংশন টেস্ট এগুলো করবো। কোলিসিস্টেক্টমি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস, যেটা ওপেন বা ল্যাপ্রোস্কোপিক করতে পারি, সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে। আর ইম্পায়ামা ফর্মেশন হইতে পারে, মানে মিউকাসের রিজনটা এখন ইনফেক্টেড হয়ে ওখানে পাস জমে গেছে, যে রাপচার হইলে সিটোম্যাক্সিমা পেরিটোনিয়াম হইতে পারে, মানে আচ্ছা ওইটা পুরো রাপচার হয়ে গেছে, মিউকোসিলটা রাপচার হয়ে ওইটা আশেপাশে সারাউন্ডিং স্ট্রাকচারে সরে গেছে পেরিটোনিয়াল ক্যাভিটির ওখানে। ইম্পায়ামা গল ব্লাডার এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এটাতে সিভিয়ার ফর্ম অফ অ্যাকুট কোলিসিস্টেটিস, একটা কমপ্লিকেশন ফর্ম, যেখানে গল ব্লাডার ডিস্টেন্ডেড হয়ে পাস দ্বারা ফিল্ড হয়ে গেছে, এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন এর কারণে এটা হয়েছে, জায়গায় ব্যাকটেরিয়া ইনফেকশন করছে, পাশাপাশি সিস্টিক ডাক্টে অবস্ট্রাকশন তো আছেই, এবং এটা 30% কেসে হইতে মানে দেখা যেতে পারে যে পাস এস্ট্রাইল থাকতে পারে, কারণ যেহেতু অবস্ট্রাকশন আছে, ব্যাকটেরিয়া ঠিকঠাক ঢুকতে পারতেছে না, বাট এখানে পাস তৈরি হয়ে আছে। আর সাপোরেটিভ কোলিসিস্টেটিস থেকে বলা হয় ইম্পায়ামাকে, ঠিক আছে। ওকে, এখন আসো যে মানে পাস তৈরি হলে সেখানে যখন ব্যাকটেরিয়া আসে সেটাকে আমরা বলি, মানে সেটা স্টেরাইল না, বাট যখন আসলে পাস তৈরি হয়েছে এবং আসলে সেখানে কোনো ব্যাকটেরিয়া নাই, কারণ ব্যাকটেরিয়া আসতে পারতেছে না কেন, কারণ অবস্ট্রাকশন করে আছে ওই জায়গায় একটা পাথর, সো আলটিমেটলি এখানে ব্যাকটেরিয়া ভালো করে গ্রো করতে পারতেছে না। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর, এটা হচ্ছে মিউকোসিল অফ গল ব্লাডার যাদের থাকে তাদের ক্ষেত্রে পরবর্তীতে এটা ইনফেক্টেড হয়ে হওয়ার চান্স বেশি, বা একটা স্টোন অবস্ট্রাক্ট করে আছে নেকের রিজনটাতে বা সিস্টিক ডাক্টে। ডায়াবেটিক ইন্ডিভিজুয়াল যাদের ইমিউনিটি কম এবং সিভিয়ার ইনফেকশনের চান্স বেশি, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের হতে পারে, তাদের মানে ক্লিনিক্যাল ফিচার্সকে অনেক বেশি বিলিয়ারি কলিকের হিস্ট্রি থাকবে, ইন্টারমিডিয়েট অবস্ট্রাকশন হয়, এবং পাশাপাশি সিভিয়ার রাইট হাইপোকন্ড্রিক পেইন, যেটা বিলিয়ারি কলিকের থেকেও খারাপ, অনেক বেশি পেইন, রাইট আপার অ্যাবডোমেন অনেক বেশি ডিসকমফোর্ট হয়, এবং ফ্লাঙ্কটা একটু শক্ত হয়ে গেছে এরকম টাইপের হইতে পারে। আর টেন্ডার স্মুথ গ্লোবিউলার একটা গল ব্লাডার পালপেবল পাবো, মানে এবং পেইনফুল থাকবে সেটা, এখানেও গল ব্লাডার পালপেবল পাবো, সেটা পেইনফুল হবে। রাইট রেকটাস যে মাসেল, সেটার মানে রাইট রেকটাস যে মাসেল, হ্যাঁ, টিপিক্যালি টু দ্য রাইট অফ রেকটাস মাসেল আমরা মেনলি এটা পাই। আর সুইঙ্গিং ফিভারের একটা কথা আছে যে মানে এটা কি করবে, টিপিক্যাল অফ সাপোর্টিভ ইনফেকশন, মানে অনেক বেশি ফিভার নিয়ে প্রেজেন্ট করতে পারে, এবং নসিয়া ভমিটিং তো থাকবে। টক্সিসিটির ফিচার যেমন টেকিকার্ডিয়া, ডিহাইড্রেশন, হাইপোটেনশন ইন সিভিয়ার কেসে আমরা পাইতে পারি। সিবিসি করে অবশ্যই নিউট্রোফিলিক লিউকোসাইটোসিসটা আমাদের এখানে দেখতে পাবো, আল্ট্রাসাউন্ড তো দেখবো যে ডিস্টেন্ট গল ব্লাডার থিক এন্ড ওয়াল, এটা আমরা পাবো। আর লিভার ফাংশন টেস্ট করতে পারি। ট্রিটমেন্টে ওই যে কমপ্লিট বেড রেস্ট, এনপিও, তারপর হচ্ছে আইভি ফ্লুইড, ওই জিনিসগুলো তো দিব। তারপরে আফটার 48 আওয়ার্স অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট যদি কোনো ইমপ্রুভমেন্ট না ঘটে, তাহলে আমার কোলিসিস্টেক্টমি করে দিতে হবে, ঠিক আছে, এই কথাটা ইম্পর্টেন্ট। আফটার 40 আওয়ার্স অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট কোলিসিস্টেক্টমি আমাদের, আচ্ছা কোলেসিস্টোস্টমি, এই কথাটা ইম্পর্টেন্ট, নট কোলিসিস্টেক্টমি, হ্যাঁ, কোলেসিস্টোস্টমি। কোলেসিস্টোস্টমি মানে হচ্ছে এটা পাসকে ড্রেন করে এবং গলব্লাডারকে ডিকম্প্রেস করে। এখানে ফলিস ক্যাথেটার বা ফলিস ক্যাথেটার ইউজ করা যেতে পারে। আর পেশেন্ট ইউজুয়ালি 7 থেকে 10 দিনের মধ্যে ইমপ্রুভ করে, এবং এরপরে আমরা ইলেকটিভ কোলিসিস্টেক্টমি করতে পারি 6 থেকে 8 উইকস পরে, ঠিক আছে। আমি সাথে সাথে করবো না, 6 থেকে 8 উইকস পরে পুরো জিনিসটা রিজলভ হয়ে যাবে, ইনফ্লামেশন বা সব কিছু। তারপরে আমি 6 থেকে 8 উইকস পরে একটা ইলেকটিভ বা ইন্টারভাল কোলিসিস্টেক্টমি এখানে করতেছি। তাহলে এই কথাগুলো এখানে ইম্পর্টেন্ট। ফার্স্ট আমি কোলিসিস্টেক্টমি করছি। কমপ্লিকেশনে কি হতে পারে, সেপ্টিসেমিয়া হতে পারে, ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশনের কারণে ব্লাড স্ট্রিমে চলে গিয়ে, তারপরে রাপচার হইতে পারে। রাপচার যদি হয়ে যায় তাহলে ওইগুলা বাহিরে লিকেজ হয়ে বাইল পেরিটোনাইটিস করতে পারে, যেটা লাইফ থ্রেটিং একটা সার্জিক্যাল ইমার্জেন্সি। ইম্পায়ামাতে আমরা সাথে সাথে কেন কোলিসিস্টেক্টমি করি না, কারণ সিভিয়ার ইনফ্লামেশন যেটা ব্লিডিং করতে পারে, ওই আগের কথাগুলো জেনাটমি বুঝতে সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে তোমার মর্টালিটি রেট বেশি হয়, অপারেটিভ কমপ্লিকেশন বেশি। মিউকোসিল ইম্পায়ামার মধ্যে পার্থক্য করতে হবে, কিভাবে পার্থক্য করবো সেটা আমরা এতক্ষণ বলছি। সেটা এটা নন টেন্ডার থাকবে, মিউকোসিল এটা টেন্ডার থাকবে, অ্যাসিম্পটোমেটিক থাকে, অ্যাসিম্পটোমেটিক থাকে, পেইন ফুল থাকে, টক্সিক পেশেন্ট থাকে, অনেক বেশি টেকিকার্ডিয়া থাকতে পারে, হাইপোটেনশন থাকতে পারে, হাই ফিভার থাকতে পারে, ভমিটিং বেশি থাকতে পারে। আচ্ছা, কোলিডোকোলিথিয়াসিস নিয়ে কিছু কথা, যে সাডেন সিভিয়ার কলিকি পেইন হবে রাইট আপার অ্যাবডোমেনে বা এপিগ্যাস্ট্রিক রিজনে, হাই প্রেশার ইন কমন বাইল ডাক্টে, কারণ কমন বাইল ডাক্টটা এবার স্টোন দ্বারা অবস্ট্রাক্টেড হয়েছে। ফ্যাটি মিল্ক খাওয়ার পরে বেশি হয়, কোলিসিস্টোকাইনিন গল ব্লাডারকে কন্ট্রাকশন করে এটার কারণে। আর ইন্টারমিডিয়েন্ট জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর অবস্ট্রাকশন মানে স্টোন কোথায় কোথায় অবস্ট্রাক্ট করছে এটার উপর ডিপেন্ড করে আসলে
ফিচার্সগুলো ভ্যারি করতে পারে, ভমিটিং হইতে পারে, ফিভার চিলস এগুলো থাকতে পারে। ফিভার চিলস যদি থাকে তাহলে আমরা কোলানজেটিস সাসপেক্ট করবো, ফিভারের সাথে চিলস রাইগর এগুলো। আচ্ছা, তারপরে জন্ডিস হইতে পারে, হাই কালার ইউরিন বা ডার্ক ইউরিন আমরা পাইতে পারি কনজুগেটেড বিলিরুবিনেমিয়ার কারণে, পেল স্টুল পাইতে পারি। সো অ্যাকচুয়ালি অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচারগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। প্লুরাইটাস বা চুলকানি হইতে পারে, বাইল সল্ট ইন স্কিন এর কারণে, হ্যাঁ, সো বাইল সল্টের কারণে। নন পালপেবল গল ব্লাডার, কারণ হচ্ছে এটা ফাইব্রোটিক এবং নন ডিস্টেন্সিবল হয়ে যায়, সেখানে আমি পাবো না, এই কথাটা আমরা জানলাম। ইনভেস্টিগেশন আল্ট্রাসাউন্ড, লিভার ফাংশন টেস্ট এটা। আর এমআরসিপি হচ্ছে ডায়াগনোসিসের জন্য আমরা একটু করতে পারি, কারণ যেহেতু মনে রাখবা যে যেহেতু আমাদের কমন বাইল ডাক্টের কাহিনী আসছে, তাই এই জায়গায় আমরা এমআরসিপিটা ডায়াগনোসিসের জন্য কনসিডার করতে পারি। ইআরসিপি চিন্তা করতে হবে, তবে ইআরসিপির থেরাপিউটিক একটা রোলও কিন্তু আছে, ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু জানবো। আর ট্রিটমেন্টে আমরা পেশেন্টকে স্টেবিলাইজ করবো আইভি ফ্লুইড, অ্যান্টিবায়োটিক্স এই সব জিনিস দিয়ে। তারপরে সিবিডি, কমন বাইল ডাক যদি আমরা বলি যে লেস দ্যান 10 মিলিমিটার হয়, তাহলে আমরা ইআরসিপি উইথ স্ফিংক্টারেক্টমি করবো এবং স্টোন রেট্রিভাল করবো, স্টোন বের করব, ঠিক আছে। ইআরসিপি দিয়ে আমরা স্ফিংক্টারেক্টমি করলাম। আর যদি কমন বাইল ডাক্ট 10 মিলিমিটার থেকে বেশি হয় তাহলে ওপেন বা ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি করবো, সাথে কোলোডোকোলিথোটমি করবো, এবং টি টিউব নামে একটা টিউব আছে, ওটা ড্রেনেজ করবো। টি টিউব কীভাবে ড্রেনেজ করে, কী করে না করে, ওই জিনিসগুলো আমরা আলোচনা করব। টি টিউব দেখতে কেমন, টি টিউব টি শেপড, সো হাউএভার এই কথাগুলো তো আসবে, এটাতে আমরা আসবো। ওকে, এরপরে আসো, আর যদি অ্যাভেলেবল থাকে এন্ডোস্কোপিক স্ফিংক্টারেক্টমি, বেলুন এক্সট্রাকশন ফলোড বাই ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি, এগুলো আমরা করতে পারি। কখন মানে কোলোডোকোলিথিসিসে কেন গলব্লাডার পালপেবল হয় না, কারণ কোনিক্যালি ইনফ্লামড একটা কন্ডিশন এবং ফাইব্রোটিক একটা কন্ডিশন, কন্ট্যাক্টেড থাকে, নন ডিস্টেন্সেবল থাকে, এই কারণে। আচ্ছা, এবং ইন্ডিকেশন অফ কোলেডোকো ডিউডেনোস্টোমি বা কোলেডোকো জেজোনেস্টোমি, এটা কখন করা লাগতে পারে, যখন কমন বাইল ডাক্টে অনেকগুলা মাল্টিপল পাথর আছে, যেটা কমন বাইল ডাক্টের মানে ডিস্টাল পার্টটা ন্যারো হয়ে গেছে, ফানেল সিনড্রোম যেটাকে আমরা বলি, এবং ক্যালকুলেটে ইম্প্যাক্টেড হয়ে আছে, এবং আমরা বলি যে এক্সট্রাকশনের পরেও রেসিডুয়াল কোনো স্টোন রয়ে গেছে, এই সকল ক্ষেত্রে আমার কোলেডোকো মানে ডিওডেনোস্টোমি বা জেজোনেস্টোমি করা লাগতে পারে। ওকে, এবং কোলেডোকো জেনোস্টোমির ফিচার্স মানে কি বলে, এটাতে করলে কি হবে যে বাইল লিক কম হবে এবং পার্মানেন্ট ড্রেনেজ সলিউশন হবে। যদি মাল্টিপল স্টোন থাকে, স্টোনোসিস থাকে, ইন্টারভিটিক স্টোনস থাকে, স্লাশ থাকে, তাহলে এটা একটা পার্মানেন্ট ড্রেনেজ সলিউশন কিন্তু আমাদেরকে দিল, ঠিক আছে। আচ্ছা, এবং ইলেকট্রোলাইট চেঞ্জ কী হবে কোলোডোকোলিথিয়াসিসে, যেহেতু পুর ইনটেক হবে, নসিয়া ভমিটিং হবে, পটাশিয়াম লস হবে ভমিটিংয়ের সাথে, এবং ইনক্রিজ ফ্লুইড রিটেনশন ফ্রম সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিস, যেটা হেমোডাইলেশনও কিন্তু করতে পারে। সো হাইপোক্যালিমিয়া, হাইপোনেট্রিমিয়া এইগুলো করতে পারে, ডাইলিউশনাল হাইপোনেট্রিমিয়া উইথ হাইপোক্যালিমিয়া। কমপ্লিকেশন অফ কোলোডোকোলিথিয়াসিস, সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিস করতে পারে, হোয়াইট বাইল ফর্মেশন করতে পারে, লিভার ফেলিয়ার করতে পারে, সাপোর্টিভ কোলানজাইটিস করতে পারে, লিভার অ্যাবসেস ফর্মেশন করতে পারে, সেপ্টিসিমিয়া করতে পারে। এবং কয়েকটা কথা একটু মাথায় রেখো। আর টি টিউব নিয়ে কথা বলছে যে টি টিউব এর স্ট্রাকচারটা যদি আমি দেখাইতে পারতাম ভালো হইতো। আচ্ছা, অ্যাকচুয়ালি টি টিউবটা আমরা কি করব, টি টিউবটা নর্মালি খোলা থাকে, ঠিক আছে, টি টিউবটা নর্মালি মুখটা খোলা থাকে, কিন্তু মানে আমরা 7th পার অপারেটিভ ডেতে আমরা টি টিউবটা 4 ঘন্টার জন্য মানে কি করে বন্ধ করে রাখবো মুখটা, তারপরে 8th পোস্ট অপারেটিভ ডেতে 12 ঘন্টার জন্য অফ করে রাখবো, 9th পোস্ট অপারেটিভ ডেতে 24 ঘন্টার জন্য অফ করে রাখবো, ঠিক আছে। এটা অফ করে আমরা অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি ক্লাম্পিং বা অফ করার টাইমে পেইন আছে কিনা। যদি পেইন থাকে তাহলে কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশন আছে, ফিভার রেগুলার থাকলে কোলানজাইটিস আছে, জন্ডিস থাকলে ইম্পেয়ার্ড ড্রেনেজ হচ্ছে। তাহলে এই জিনিসগুলো মানে আমাদের টি টিউব ছাড়া কেমন পারফরমেন্স করতেছে এই জিনিসটা আমরা চেক করার ট্রাই করি, এবং বাইলের কোয়ান্টিটি, কালার, তারপরে এনি বাইল লিকেজ হচ্ছে কিনা টিউব অ্যাসপারেটে, এই জিনিসগুলো আমি একটু মনিটর করবো, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং টি টিউব কোলানজিওগ্রাফি, এটা আমরা মানে অপারেশনের 11 দিন পরে দেখি যে ডাক্ট ক্লিয়ারেন্স বা রেসিডুয়াল স্টোন এগুলা মানে অ্যাবসেন্ট কিনা, এই জিনিসগুলো মনিটর করার জন্য। ওকে, আচ্ছা, এরপরে আসো যে ক্রাইটেরিয়া ফর টি টিউব রিমুভাল। পেশেন্ট যদি ক্লিনিক্যালি স্টেবল থাকে, জন্ডিস রিজলভ হয়ে গেছে, বাইল আউটপুট ডিক্রিজড এবং গোল্ডেন ইয়েলো কালার এবং ইউরিন স্টুল কালার এবং লিভার ফাংশন টেস্ট নর্মাল, তার মানে টি টিউবটা রিমুভ করে ফেলতে পারি। আর কোলিসিস্টেক্টমির টাইমে আমরা কিন্তু সিস্টিক আর্টারি ফার্স্টে আমরা লাইগেট করব। প্রিঙ্গেল ম্যানোভার নামে একটা কথা আছে, এই কথাটা আমরা জানি যে অ্যাকচুয়ালি মানে আমরা টেম্পোরারি হেপাটিক ইনফ্লো অক্লুশন করি
প্লোয়িক যে ফোরামেন আছে সেটা দিয়ে টু কন্ট্রোল ব্লিডিং, এটাকে প্রিঙ্গেল ম্যানুভার বলে। হ্যাঁ, আচ্ছা দেখো এই জিনিসগুলো না, এই জিনিসগুলো তুমি জাস্ট জেনে রাখো যে প্রিঙ্গেল ম্যানুভার নামে একটা টার্ম আছে, এবং সেটা বলতে কি বোঝায়, সেটা বলতে বোঝায় যে আমরা হেপাটিক ইনফ্লো অক্লুশন করতেছি, এপিপ্লোয়িক একটা ফোরামেন আছে, এগুলা একটু গুগল করে দেখে নিবা যে স্ট্রাকচারগুলো আমরা ব্লিডিং কন্ট্রোল করার জন্য, এটাকে বলি প্রিঙ্গেল ম্যানুভার। ওকে, আর ওয়াটার ম্যান ওয়েটার সিনড্রোম মানে একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে যে বাইল লিকেজ এর ফলে মানে কম্প্রেশন এবং শক লাইক মানে ফিচার পাওয়া যাচ্ছে, বাইল লিকেজের ফলে এটা হচ্ছে, ঠিক আছে, বাইল লিকেজ হচ্ছে, বের হয়ে আসতেছে, এবং এটা ফ্যাটাল একটা কন্ডিশন। ওয়াটারম্যান যেহেতু বাইল একটা ধরো পানি পানি ওইটা বের হয়ে আসতেছে, সো ওয়াটার ম্যান ওয়েটার সিনড্রোম। আচ্ছা, বিনাইন বাইল ডাক্ট স্ট্রিকচার নামে একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে বাইল ডাক্ট বুঝতে পারতেছো যে স্ট্রিকচার মানে কি ন্যারো হয়ে যাচ্ছে, এটা বিলিয়ারি অ্যাট্রেসিয়া কনজেনিটাল কারণে মানে বাইল ডাক্ট তৈরি হয় না ঠিক করে, যেটা নিয়ে আমরা কথা বলে আসছি, এক্সট্রাভেটিক বিলিয়ারি অ্যাট্রেসিয়া। বাট তা বাদে এই কোলে সিস্টেকটমির টাইমে, ধরো সার্জারির টাইমে হইতে পারে, কোলে ডোকোটমির টাইমে বা গ্যাস্ট্রিকটমির টাইমে, হেপাটিক রিজেকশনের টাইমে, লিভার ট্রান্সপ্লান্টেশনের টাইমে হইতে পারে, বা ইনফ্লামেটরি বিভিন্ন কন্ডিশন যেমন স্টোনের মাধ্যমে ন্যারো হইতে পারে, কোলানজাইটিস, প্যারাজাইটিক ইনফেস্টেশন, যেমন ধরো অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস প্যানক্রিয়াটাইটিসের কারণে, স্ক্লেরোজিং কোলানজাইটিস রেডিওথেরাপির কারণে হইতে পারে, ট্রমার কারণে ব্লান্ট ট্রমা, ইডিওপ্যাথিক স্ট্রিকচারও হইতে কিন্তু পারে, মানে আননোন কজও হইতে পারে, আল্ট্রাসাউন্ড বা কোলানজিওগ্রাফি যেটা টিউবের থ্রুতেও, বা ইআরসিপি, এমআরসিপি, পারকিউটিনিয়াস ট্রান্সহেপাটিক কোলানজিওগ্রাফি, এগুলোর মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারি। আচ্ছা, তো এতক্ষণ আমরা জাস্ট একটু আসলে সবকিছু ওভারভিউ করার ট্রাই করছি। আমরা কোলেসিস্টাইটিস, অ্যাকুট কোলেসিস্টাইটিস, কোনিক কোলেসিস্টাইটিস, কোলেডোকোলিথিয়াসিস এগুলো নিয়ে জানার ট্রাই করছি, বাট এখন আমরা আরও ডিটেলসে যাব, মানে আরও ডিটেলসে না, অ্যাকচুয়ালি আমরা ওভারভিউ করবো। তার মানে দেখো একটা গল ব্লাডার পারিফর্ম শেপ থেকে, এবং যদি ইউজুয়ালি ডিস্টেন্ডেড গল ব্লাডার হয় তাহলে সাধারণত পাইরিফর্ম শেপই থাকবে, বাট যদি পাইরিফর্ম শেপ না থাকে তার মানে সেটা আমাদের সাসপেক্ট করবে যে গল ব্লাডার একটা মাস আছে, সেটা হয়তো ক্যান্সারের কারণে হয়েছে, ঠিক আছে, তখন দেখা যায় যে তবে ক্যান্সারের কারণে হইলে ইউজুয়ালি সেটা সাইড টু সাইড মোবিলিটি আমরা করতে পারবো না, গল ব্লাডার কিন্তু মুভস উইথ রেসপিরেশন। যে ক্যালোরিস ট্রায়াঙ্গেল নামে একটা জায়গা আছে, আমরা বলে আসছিলাম এইটা ক্যালোরিস ট্রায়াঙ্গেল, এবং এখানে লিভার, তারপরে কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, এগুলো মিলে এটা ফর্মেশন করে। এবং ক্যালোরিস ট্রায়াঙ্গেলে কম্পোনেন্টসের মধ্যে আছে সিস্টিক লিম্ফ নোড অফ লুন্ড, হ্যাঁ, সেন্টিনেল লিম্ফ নোড অফ গল ব্লাডার আমরা বলি, যে আসলে ম্যালিগনেন্সি যদি ইনভলভ করে তাহলে এই লিম্ফ নোডগুলো কিন্তু ইনভলভ হবে ফার্স্টে, এবং সিস্টিক লিম্ফ নোড অফ লুন্ড, এই জায়গায় একটা নামটা জাস্ট একটু মনে রাখতে পারো। এই যে স্ট্রাকচারটা আমরা বলছি না যে সিস্টিক আর্টারি, এইটা হচ্ছে সিস্টিক আর্টারি, ঠিক আছে, সিস্টিক আর্টারি, এবং বাকি স্ট্রাকচারগুলো একটু দেখে নিবা। ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি নামে একটা কথা আছে, যে আমরা জানি ল্যাপ্রোস্কোপি কোলেসিস্টেক্টমি টাইমে ক্যালোরিস ট্রায়াঙ্গেল ডিসেক্ট করা হয়, এবং ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি বলতে বোঝানো হয়েছে যে সিস্টিক আর্টারি এবং সিস্টিক ডাক্ট এগুলো আমাদের কিন্তু ক্লিপ করা লাগে, রাইট, অপারেশনের টাইমে, এবং তারপরে আমরা গল ব্লাডার রিমুভ করি। সো এই জন্য আমাদের ক্যালোরিস ট্রায়াঙ্গেলটা ক্রিটিক্যাল ভিউ অফ সেফটিতে হেল্প করে। মইনি হ্যান্স হাম্প নামে একটা কথা আছে, এটা বলতে কি বোঝায় যে দেখো মাঝে মধ্যে আমাদের আমাদের হেপাটিক যে আর্টারি, এটা কিন্তু ক্যালোরিস ট্রায়াঙ্গেলে চলে আসতে পারে, ক্যালোরিস ট্রায়াঙ্গেলে। সো আলটিমেটলি হেপাটিক আর্টারি, স্পেশালি রাইট হেপাটিক আর্টারি, এটা কি করছে, এটা হচ্ছে টর্চুয়াস ওয়েতে এখানে ভিতরে চলে আসছে, এটাকে আমরা বলি, এটাকে কি বলি বলতো, মইনিহান্স হাম্প। ইম্পর্টেন্ট, তো মইনিহান্স হাম্পটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ আমরা ল্যাব কোলেসিস্টিক টাইমে যেহেতু এটা চলে আসছে, ব্লিডিং হওয়ার চান্স বেশি, যে এই আর্টারিটা কাট পড়ে যেতে পারে। ওকে, এরপর আসো যে গল ব্লাডার কিন্তু সাবমিউকোসা থাকে না, এবং আমরা এদের যে লিমফেটিক্স থাকে এগুলা ইউজুয়ালি মানে সাবসেরোজাল লিমফেটিক্স থাকে, লিম্ফ ভেসেলসগুলো সাবসেরোজাল বা সেরোজার নিচে, এবং এরা গল ব্লাডার সোশ্যাল রিজনে মেটাস্টেসিস করে, এবং গল ব্লাডার ক্যান্সার কিন্তু লিভারে মেটাস্টেসিস হয়, এটা আমরা জানি। আচ্ছা, এরা সাবসেরোজাল লিমফেটিক্সের থ্রুতে লিভারে মেটাস্টেসিস হয়, বা ডাইরেক্ট ইনফিল্ট্রেশন বা হেমাটোজেনাস স্প্রেডও হতে পারে। আচ্ছা, ফাইরিজিয়ান ক্যাপ নামে একটা কথা, সেটা আমি বলে আসছিলাম যে আমি বলবো। এটা মানে দেখো যে আমাদের এই যে ফান্ডাস, এটা হচ্ছে ফান্ডাস রিজন, আর এটা বডি, তাহলে ফান্ডাস বডির উপরে দেখো এরকম একটা ফোল্ড তৈরি করছে, এবং যেটা অ্যাকচুয়ালি একটা ক্যাপের মতো মনে হচ্ছে ইনওয়ার্ড ফোল্ডের কারণে, তো এটাকে বলে আমরা হচ্ছে ফাইরিজিয়ান ক্যাপ, ঠিক আছে। তাহলে এই আমরা ইউএসজি করো মানে ওইটা বুঝতে পারি আর কি, হাউএভার। এবং এটা একটা ফিজিওলজিক্যাল ভ্যারিয়েন্ট হতে পারে গল ব্লাডারের, এটা সার্জিক্যাল রিমুভালের কোনো ইন্ডিকেশন না, এটা ক্যান্সারের রিস্ক বাড়ায় না, এবং আমরা গল ব্লাডারের ফাংশন কি, এক তো বাইল রিজার্ভ করা এবং কনসেন্ট্রেশন অফ বাইল, বাট আর একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এটা মিউকাস সিক্রেশন অফ মানে মিউসিন, এটা একটা ফাংশন। গল স্টোন বিভিন্ন টাইপের হইতে পারে, একটা তো কোলেস্ট্রল স্টোন, পিগমেন্ট স্টোন, মিক্স স্টোন। আচ্ছা, মিক্সটা ভালোই কমন, দেখা যায় যে সবসময় কোলেস্ট্রল তো থাকে না, সাথে মিক্সডও থাকতে পারে। আর পিগমেন্টের মধ্যে আবার ব্রাউন পিগমেন্ট আর ব্ল্যাক পিগমেন্ট। ব্রাউন পিগমেন্টে ক্যালসিয়াম পালমিটেট, স্টিয়ারেট, বিলিরুবিনেট এগুলো থাকতে পারে, স্পেশালি ইনফেক্টেড বাইল
বা হচ্ছে অ্যাসকারিস ইনফেকশন, ক্লোনার্কিস ইনফেকশন, কোলানজাইটিস এগুলোর কারণে হয়। বাট ব্ল্যাক পিগমেন্ট যে স্টোন সেটা হচ্ছে সিকেল সেল ডিজিজ, হেমোলাইটিক ডিজিজ, কনজেটাল স্ফেরোসাইটোসিস যেটা, বা গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডিফিসিয়েন্সি, এই সকল ক্ষেত্রে হতে পারে। এবং এক্ষেত্রে ক্যালসিয়াম বাইকার্বনেট, ফসফেট এগুলো কম্পোজিশন হিসেবে থাকতে পারে, বা বিলিরুবিন পিগমেন্ট পলিমার থাকতে পারে। রিস্ক ফ্যাক্টর কি? লিথোজেনিক বাইল। হোয়াট ডু মিন বাই লিথোজেনিক বাইল? লিথোজেনিক বাইল মানে সেই বাইলটা যেখানে কোলেস্ট্রল বেশি, ঠিক আছে, বাইলটাতে সুপার স্যাচুরেশন হয়ে গেছে, এবং সুপার স্যাচুরেটেড বাইল, এটাকে বললাম লিথোজেনিক বাইল। অবেস ইন্ডিভিজুয়াল বা পোস্ট আইডিয়াল রিসেকশন যাদের করেছে তাদের ক্ষেত্রে হতে পারে নিউক্লিয়েশন, মানে বোঝো ছোট ছোট মানে কোলেস্ট্রল ক্রিস্টাল ফর্মেশন হচ্ছে, এবং এটা ইনফেকশন, অ্যাসকারিস, কোলোনার্কিস, কোলানজাইটিস এই সকল ক্ষেত্রে তো বেশি হবে। স্ট্যাসিস হইতে পারে, স্ট্যাসিস মানে বাইল স্ট্যাসিস হয়ে আছে ভিতরে, এবং এটা প্রেগনেন্সি, ওসিপি বা পোস্ট ভ্যাগোটমি, এর ফলে ভ্যাগাসের কন্ট্রাকশন কমে যাবে, মাল্টিপল স্ট্যাসিস হবে। সো হাউএভার মানে এরকম কন্ডিশনে পাইতে পারি। ইনভেস্টিগেশন আমরা নর্মালি রেডিওলুসেন্ট থাকে, এই জন্য আমরা আলট্রাসোনোগ্রাফিতে ভালো বুঝবো, বাট 10% স্টোন যেগুলো ক্যালসিফাইড স্টোন সেগুলো আমরা বুঝতে পারি। যেমন ধরো এই যে এখানে বোঝা যাচ্ছে স্টোন, ঠিক আছে, এগুলো হচ্ছে খুবই কম পার্সেন্ট ক্ষেত্রে বোঝা যাইতে পারে। ওকে, বাট আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড বলো বা কিডনি বলো এই সকল স্টোন কিন্তু রেডিও অপেক, ঠিক আছে, মানে বেশিরভাগই রেডিও অপেক। আচ্ছা, মানে উল্টা। আচ্ছা, তারপরে আসো সিগাল সাইন নামে একটা কথা আছে, যে এই যে যদি আমরা স্টোন এরকম পাই, এরকম, তাহলে সেটাকে বলি আমরা সিগাল সাইন। আর মার্সিডিস সাইন মানে হচ্ছে এরকম তিনটা পাবো, মানে ট্রাই রেডিয়েট স্টোন, আর এটা বাই রেডিয়েট স্টোন, এরকম যদি আমরা পাই, হ্যাঁ, রেডিওলজিতে এক্সরেতে, ঠিক আছে, ধরো এক্সরেতে আমরা এরকম 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 পাইলাম, তাহলে সেটা ট্রাই রেডিয়েট, বা আমরা বলি মার্সিডিস সাইন, মার্সিডিস বেঞ্জ সাইন আর কি। হাউএভার ইউএসজি ইনভেস্টিগেশন সমস্যা নেই, এখানে পোস্টার অ্যাকোস্টিক শ্যারো পাবো। পোস্টার অ্যাকোস্টিক শ্যারো মানে বোঝো, মানে ধরো এই যে স্টোন গল ব্লাডারের মধ্যে, এই যে গল ব্লাডারের মধ্যে ধরো এই যে স্টোন, স্টোনের পরে পেছন দিক দিয়ে এই জায়গাটা দেখছো একেবারে কালা, তো এই জায়গাটাতে এই স্টোনের কারণে একটা শ্যাডো পড়ছে, কালা একটা শ্যাডো, তো এটাকে বলি পোস্টার অ্যাকোস্টিক শ্যাডো, এটা খুব ইম্পর্টেন্ট। এবং গল ব্লাডার পলিপের ক্ষেত্রে কিন্তু কোনো পোস্টার অ্যাকোস্টিক শ্যাডো থাকে না, ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক থাকতে পারে, কোনো পেইন থাকবে না, আমরা অবজারভেশন করব। যদি হচ্ছে ধরো আমাদের পোর্সিলিন গল ব্লাডার, অর্থাৎ গল ব্লাডার বলটা পুরো ক্যালসিফাইড হয়ে গেছে, পোর্সিলিন গল ব্লাডার আমরা বলি, এটা ক্যান্সার চান্স বাড়িতে পারে, সার্জারি করে ফেলতে হবে। কেন আমার তা বাদে ধরো স্যালমোনেলা টাইফিকেরিয়া যারা, তাদের ক্ষেত্রে করতে হবে। গল ব্লাডার পলিপ যাদের আছে তাদের ক্ষেত্রে করতে হবে, এবং গল ব্লাডার পলিপের সাইজ 1 সেন্টিমিটার থেকে বেশি সাইজে বাড়তেছে, এবং সাথে স্টোনও আছে। ডায়াবেটিস পেশেন্টদের যদি একবার স্টোন হয়, মানে আচ্ছা এগুলো কি, এগুলো বলো তো কি, এগুলো হচ্ছে প্রোফাইলেকটিক অপারেশন, মানে আমরা ধরো অ্যাসিমটোমেটিক স্টোনস, কোনো সিমটমস নাই, একটা পেশেন্টের স্টোন আছে বাট সেটার কোনো সিমটমস নাই, তাহলে আমি কখন অপারেশন করব? এই সকল কন্ডিশন থাকলে আমি অপারেশন করে ফেলতে পারি, কারণ ডায়াবেটিস পেশেন্ট একবার যদি একটু শুরু হয় তাহলে ঝামেলা, ঠিক আছে, বাট স্টোনের সাইজ যদি 2 সেন্টিমিটার থেকে বেশি হয়ে যায়, বাট যারা বেরিয়াট্রিক সার্জারি যারা করে তাদের ওই টাইমেও কিন্তু আমরা কোলিসিস্টেক্টমি করে ফেলতে পারি। মানে কোলিসিস্টেটিস, এটা মানে অ্যাকিউট ইনফ্লামেশন অফ গল ব্লাডার, পেশেন্ট পেইন, নসি, ভমিটিং, অ্যানোরেক্সিয়া প্রেজেন্ট করবে, মার্ফিস সাইন পজিটিভ হবে, রাইট হাইপোকন্ড্রিক রিজনে ব্যথার বোয়াস সাইন নামে একটা সাইন আছে, এটা আমি বলি না আগে, এখন একটু বলি যে অ্যাকচুয়ালি আমাদের যে 12 ওই 12 রিজনে আমি যদি টাচ করি, ধরো একটা আঙুল দিয়ে টাচ করলাম, টাচ করলে এখানে অনেক বেশি হাইপার সেন্সেশন, মানে নর্মালি সেন্সেশন ধরো যদি কমে যায় প্যারাস্থেশিয়া, বাট এখানে সেন্সেশন বেশি পাওয়া যাবে, মানে অনেক বেশি হাইপার সেন্সিটিভ, হাইপারস্থেশিয়া আমরা বলি। আচ্ছা, টোকিও কনসেনসাস গাইডলাইন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া নামে একটা ক্রাইটেরিয়া আছে, এখানে আমরা বলি যে আমরা কিছু লোকালাইজ সাইন, কিছু মানে সিস্টেমিক সাইন এবং কিছু ইমেজিং ফাইন্ডিংসের কথা বলি। যদি এই তিনটাই থাকে প্রেজেন্ট, তাহলে সেটা কিন্তু ডেফিনিটিভ ডায়াগনোসিস, হ্যাঁ, মানে ধরো আমাদের লোকালাইজ সাইনের মধ্যে একটা, তারপর হচ্ছে আমাদের হচ্ছে সিস্টেমিক সাইনের মধ্যে একটা, বা আর ইমেজিং ফাইন্ডিংস যদি পজিটিভ হয় তাহলে সেটা কনফার্ম ডেফিনিটিভ ডায়াগনোসিস, বা সাসপেক্টেড হতে পারে যদি এ থেকে একটা, বি থেকে একটা থাকে। যেমন ধরো এ থেকে কি মার্ফিস সাইন এবং রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, এটা হচ্ছে লোকালাইজ সাইন। আর সিস্টেমিক সাইনের মধ্যে ফিভার, সিআরপি বেশি, লিউকোসাইটোসিস। তো আমরা অ্যালভারেরো স্কোর করছিলাম অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে, এখানে হচ্ছে টোকিও কনসেনসাস গাইডলাইন আছে আর কি। আচ্ছা, এটা গেল। এখন আসলে যে ক্যারেক্টারিস্টিক অ্যাকুট কোলিসিস্টাইটিস ইউএসজি করবে, এবং সেখানে আমরা ওয়াল থিকনেস 3 মিলিমিটার বেশি পাবো, পেরিকোলিসিস্টিক ফ্লুইড পাবো ইনফ্লামেশনের কারণে, প্রপ টেন্ডারনেসটা পাবো, যেটাকে আমরা বলি সোনোগ্রাফিক মার্ফি, হ্যাঁ, বা হচ্ছে আমরা এখানে পোস্ট অ্যাকোস্টিক শ্যাডো পাইতে পারি। হিডা স্ক্যান যদি আমরা করি, হিডা স্ক্যানে আমরা এখানে কি করি, ইমিউনো ডাই অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে আমরা দেই, এবং এটা দেওয়ার পরে এটা ধরো যদি মানে আমাদের গল ব্লাডারে না আসে, ঠিক আছে, ধরো গল ব্লাডারে আসে নেই, এই যে গল ব্লাডার, বাট এখানে গল ব্লাডার দেখা যাচ্ছে না, যদি আসতো তাহলে গল ব্লাডারটা দেখা দিত হিডা স্ক্যানে, ঠিক আছে। আর অ্যাকুট কোলিসিস্টাইটিসের নেক ইনফ্লামড হয় এবং আলটিমেটলি দেখা যায় না গল ব্লাডারটাকে। এরপরে আসো যে আমরা
একটু গ্রেডিংয়ে ভাগ করতে পারি কোলিসিস্টেটিসকে। গ্রেড 1 মানে মাইল্ড কোলিসিস্টেটিস, গ্রেড 2 মানে মডারেট কোলিসিস্টেটিস, এবং এখানে ডাব্লিউবিসি কাউন্ট মানে এর যে কোনো একটা থাকলে হবে। ডাব্লিউসি কাউন্ট 18,000-এর বেশি, প্যালপেবল টেন্ডার মাস আছে রাইট আপার কোয়াড্রেন্টে, ডিউরেশন 72 ঘন্টার বেশি, ক্যানিনাস কোলিসিস্টেটিস, পেরিকোলিসিস্টিক অ্যাবসেস, হেপাটিক অ্যাবসেস, বেলিয়ারি পেরিটোনিটিস, সিম্পাথিসিমেটাস কোলিসিস্টেটিস, এই টাইপের কিছু। আর সিভিয়ার হচ্ছে সিভিয়ার কোলিসিস্টেটিস প্লাস মানে আমাদের অর্গান ডিসফাংশন, যে বিষয়টা মানে মানে মডারেট কোলিসিস্টেটিসের এফিসিয়ারগুলো প্লাস অর্গান ডিসফাংশন আছে, সেটা এটা সিভিয়ার আর কি। ম্যানেজমেন্টে আমরা নীল পার ওরাল দিব, মানে কোলিসিস্টেটিসের ম্যানেজমেন্ট আইভি ফ্লুইডস দিব, আইভি অ্যান্টিবায়োটিক্স দিব, অ্যারোবিক অ্যানারোবিক কাভার দিব, অ্যানালিসিস দিব। ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে যদি ফিট পার সার্জারি হয় আমরা আর্লি ল্যাপ্রোস্কোপি কোলিসিস্টেক্টমি করে দিতে পারি। আনফিট হলে আমরা অ্যান্টিবায়োটিক সাপোর্টিভ কেয়ার ফার্স্টে দিয়ে নিব, তারপর হচ্ছে আমরা অবজারভেশন করবো, তারপর ল্যাব কোলিসিস্টেক্টমি করতে পারি। আর্লি ল্যাব কোলিসিস্টেক্টমি এটা আমরা হচ্ছে গিয়ে এটা নিয়ে আমরা কথা বলছি। ওকে, এটার পরে আসো যে আমরা অ্যাকেলকুলাস কোলিসিস্টেটিস কাকে বলে এটা নিয়ে একটু কথা বলি। যে কোলিসিস্টেটিস সাথে কোনো গল ব্লাডার স্টোন নাই, এটা কেন হতে পারে? আইসিইউ পেশেন্ট যারা প্রলংড, যারা হচ্ছে আমরা বলি টোটাল প্যারেন্টাল নিউট্রিশন নিচ্ছে, মানে তারা ওরালি ফুড নিচ্ছে না। ওরালি ফুড যদি না নেয় গল ব্লাডার ওইখানে কি হবে? গল ব্লাডার এখানে ইনফ্লামেশন হতে পারে, অ্যাকচুয়ালি ওখানে গল ব্লাডার অ্যাকচুয়ালি নন ফাংশনাল হয়ে গেছে, হ্যাঁ, কারণ বিলিয়ারি স্ট্যাটিস হয়ে গেছে, ইনফ্লামেশন হয়। এবং যারা করোনারি আর্টারি বাইপাস গ্রাফটি যাদের করেছে, সেপসিস আছে, এবং এক্ষেত্রে ইউএসজিতে আমরা ডায়াগনোসিস করবো ওই সেম কোলিসিস্টিক ফ্লুইড বা থিকেন গল ব্লাডার দিয়ে আমরা ডায়াগনোসিস করবো। আর ম্যানেজমেন্ট আমরা ওই সেমভাবেই ম্যানেজ করবো। যদি এগুলো দরকার ইমপ্রুভ না করে তাহলে আমার সেক্ষেত্রে মানে ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমি করতে হবে। আর যদি পেশেন্ট আনফিট থাকে তাহলে আমরা টিউব কোলিসিস্টেক্টমি করতে পারি। কোনো কোলিসিস্টেটিস মাল্টিপল এপিসোডস অফ কোলিসিস্টেটিসকে আমরা বলি। এক্ষেত্রেও রাইট আপার কোয়াড্রেন্ট পেট নয়েসিয়া ভমিটিং থাকবে। আলট্রাসাউন্ড দিয়ে আমরা ডায়াগনোসিস করবো, হিস্টোপ্যাথোলজি করে আমরা এখানে রকেটস আমরা বলি যে হিস্টোপ্যাথোলজিতে এটা লাগে যে রকেট অ্যান্ড স্কাই অ্যাশ অফ সাইনাস পাই আমরা, ঠিক আছে, এরকম রকেট অ্যান্ড স্কাই অ্যাশ অফ সাইনাস। এবং এই সাইনাসগুলো যদি কোনো রাপচার হয়ে যায় তাইলে যে কোলিসিস্টেটিস হয় সেটার নাম হচ্ছে জ্যান্থো গ্রানুলোমেটাস কোলিসিস্টেটিস। এটা কিন্তু ক্যান্সারের মতো মিমিক করতে পারে, এই কথাটা একটু মাথায় রাখতে পারো। এবং এই ক্ষেত্রে আমরা ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমি করতে পারি। আচ্ছা, ইমফাইসিমেটাস কোলিসিস্টেটিস এটা আমরা বিভিন্ন জায়গায় পাইছি। অ্যাকচুয়ালি কোলিস্ট্রিডিয়াম যেটা মানে গ্যাস ফর্মিং অর্গানিজম, এটা ইমিউনো কম্প্রোমাইজ বা ডায়াবেটিস যে পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে করতে পারে। সেক্ষেত্রে পেশেন্ট পেইন, ফিভার, সেপসিস নিয়ে আসবে, এবং ইউএসজিতে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে আমরা গল ব্লাডারের ভিতরে গ্যাস পাচ্ছি এবং অল অফ গল ব্লাডারেরও গ্যাস পাচ্ছি, এটা আমরা ইউএসজি করে দেখবো, ঠিক আছে। তারপরে ম্যানেজমেন্ট আমরা নীল পারবোরাল আইভি ফ্লুইডস অ্যান্টিবায়োটিক্স দিব, এবং আর্লি ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমি যদি সার্জারি করা না যায় তাহলে টিউব কোলিসিস্টেক্টমি, ঠিক আছে। আর মিউকোসিল অফ গল ব্লাডারে অ্যাসেপ্টিক ডাইলেটেশন আছে। অ্যাসেপ্টিক কেন? কারণ এখানে কোনো ইনফেকশন নাই। হার্টম্যান পাউচ হয়তো আমরা এরকম পাইতে পারি, এটা একটি ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, হার্টম্যান পাউচ কি? ওটাকে আমি দেখাইছিলাম। মানে অ্যাকচুয়ালি হার্টম্যান পাউচ মানে হচ্ছে ধরো এই যে এই নেকের যে রিজনটা, নেকের এই রিজনে একটু এরকম মানে একটা পাউচের মতো থাকে, ওইটাকে আমরা বলি হার্টম্যান পাউচ, ঠিক আছে। এখন আসো যে স্টোন যখন ইম্প্যাক্ট করে থাকে তখন বাইল অ্যাবজর্ব হয়ে যায় ব্লাডে, এবং মিউকাস তখন প্রোডাকশন হয় গলব্লাডারের ওয়াল দ্বারা, এবং তখন গলব্লাডারটা ডিস্টেন্ডেড হয়ে যায়। পেশেন্ট পেইন নিয়ে কমপ্লেন করতে পারবেন, ইজিলি পেইনলেস একটা মাস নিয়ে কমপ্লেন করে। ইউএসজি, ল্যাব কোলিসিস্টেক্টমি এগুলো দেখবো। মিউকাস যদি ইনফেক্টেড হয়, ইমপ্লাইমা হতে পারে, সেক্ষেত্রে আমরা ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমি ম্যানেজমেন্ট। বাট ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমি তো করবো, বাট তার আগে আমি কি করবো সেটা আমি বলে আসছিলাম। গল স্টোনাইলেস, সেটা একটা ডাইনামিক বাইল অবস্ট্রাকশনের মতো। অ্যাকচুয়ালি দেখো আমাদের গল ব্লাডার থেকে ডিওনামে এই যে স্টোনটা এটা চলে আসে একটা ফিস্টুলা ফর্মেশন করে, এবং এটা এখানে আমাদের মানে অবস্ট্রাকশন করে দেয়। এবং একটা ইম্পর্টেন্ট কথা যে দেখো আমাদের অবস্ট্রাকশন যখন করতেছে মোস্ট কমনলি আমাদের সব থেকে ন্যারেস্ট পার্ট কি? আইলিয়াম, টার্মিনাল আইলিয়াম। তো এই টার্মিনাল আইলিয়াম স্মল ইন্টেস্টাইনের মধ্যে টার্মিনাল আইলিয়ামে যে এই স্টোনটা যে নিচে নেমে লস করার কিন্তু বেশি চান্স, সো ওই জায়গাটা বেশি এফেক্টেড হওয়ার চান্স বেশি, অবস্ট্রাকশন হওয়ার চান্স বেশি, ঠিক আছে। যে কোনো জায়গায় অবস্ট্রাকশন হতে পারে স্টোনের সাইজ অনুযায়ী, বাট মেইনলি টার্মিনাল আইলিয়াম যেটা ন্যারো পার্ট ওই জায়গাতে অবস্ট্রাকশন কিন্তু বেশি করতে পারে। এখানে কোলোসিস্টো ডিউডেনাল ফিস্টুলার কারণ অ্যাকচুয়ালি আমাদের গল স্টোন আইলিয়াস হচ্ছে, এটা একটা কারণ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের। বাইল অবস্ট্রাকশন যে ফিচার্সগুলো থাকে, যে অবস্টিপেশন মানে কমপ্লিট কনস্টিপেশন, তার পায়খানা এবং ফ্লাটাস কিছুই বেরোচ্ছে না, এবং ভমিটিং হবে, অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, সো এই জিনিসগুলো থাকবে, ডিস্টেনশনও হইতে পারে। ইনভেস্টিগেশন আমরা এক্সরে করে এক্সরে ইডেক্ট এবং সুপাইন পোস্টারে করবো, এবং সেক্ষেত্রে আমি ফিচার অফ বাইল অবস্ট্রাকশন নিউমোবিলিয়া পাইতে পারি, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে বিলিয়ারিটিতে ইয়ার চলে গেছে, রেডিও অপেক্ষারও পাইতে পারি রাইট লেফট সাথে। এবং সিসিটি ইনভেস্টিগেশন অফ সাইজ অর্থাৎ কন্ট্রাস্ট ইনহ্যান্স সিটি স্ক্যান করতে পারি। মোস্ট কমনলি আইলিয়াম মানে লাস্ট 2 ফিট অফ আইলিয়াম আমরা বলি যে মোস্ট কমনলি এই জায়গাটা ইনভলভ হয়, টার্মিনাল পাইট অফ আইলিয়াম। আচ্ছা, যদি স্টোনের কারণে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়, মানে ধরো এটা
এই দিকে না যে উপরের দিকে চলে গেছে স্টোনটা, হ্যাঁ এখানে তো আসছে ডিউডেনামে, তারপরে উপরের দিকে চলে গেছে, বলে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন করলে, এটা একটা নাম আছে বিউভেরেট সিনড্রোম। হ্যাঁ বিউভেরেট সিনড্রোম, অনেক ইনফরমেশন, জাস্ট একটু মনে রাখো। ইমার্জেন্সি ল্যাপ্রোটমি আসলে আমাদের এই ক্ষেত্রে করতে হয়, কোন ক্ষেত্রে? এই যে যদি বায়োল অবস্ট্রাকশন হয়ে যায়, গলস্টোন আইলিয়াস হয়, তাহলে যদি পেরিটোনিয়ালিস পারফোরেশন এগুলো থাকে তাহলে আমার রিসেকশন অ্যানাস্টোমোসিস করতে হবে, আর যদি এগুলো না থাকে তাহলে আমি স্টোনটা বের করার ট্রাই করতে পারি বা স্টোনটা ক্রাশ করার ট্রাই করতে পারি, এবং এটা আইলোসিকাল জাংশনের বিয়ন্ডের ওই জায়গায় দিয়ে নিয়ে আসবো। পেশেন্ট যখন স্টেবল হবে তখন আরেকটা সেকেন্ড সার্জারি করবো, এবং মানে এই পেশেন্টের ক্ষেত্রে সেকেন্ড একটা সার্জারি করবে, এবং তার মানে এই দুই পেশেন্টের ক্ষেত্রেই সেকেন্ড একটা সার্জারি করে কোলেসিস্টেক্টমি এবং ফিস্টুলাটা রিপেয়ার করে দিবে। বাট ফার্স্টে ইমার্জেন্সি এই কাজটা করতে হবে। মিডিজি সিনড্রোম একটা টার্ম আছে, এটা মানে দেখো যে এই যে গলস্টোন নেকের এই জায়গায় দিয়ে আছে, তো এই গলস্টোনটা কি করতেছে, আমার এই যে কমন বাইল ডাক্টের এই রিজন বা এই জায়গাটাকে একটা চাপ দিচ্ছে, গলস্টোনটা বড় হওয়ার কারণে এরা এই জায়গায় চাপ দিয়ে এই জায়গাটা ন্যারো করে ফেলতেছে, এই জায়গাটা ন্যারো করে ফেলতেছে, রাইট? ফলে এই যে এই কন্ডিশনে কেবল মিডিজি সিনড্রোম। সো গল ব্লাডার অ্যাডহেয়ার টু দ্য মানে কমন বাইল ডাক্ট, এবং কমন বাইল ডাক্ট কে পুশ করে আলটিমেটলি দেখা যায় যে অবস্থা খারাপ করে দেয়, রাইট? মানে গল ব্লাডার একেবারে কমন বাইল ডাক্টের সাথে অ্যাডহেয়ার করে দেয়, এবং ইনফ্লামেশনের কারণে মেইনলি, এবং কমন বাইল ডাক্টকে এরা পুশ করে ফিস্টুলা ফর্মেশনও করতে পারে। আচ্ছা, সো এই যে এখানে মিলিজি সিনড্রোম দেখানো হয়েছে, এবং এটা অবস্ট্রাকটিভ জন্ডিসের কমপ্লেইন আসতে পারে, পেইন জন্ডিস। এমআরসিপি ইনভেস্টিগেশন অফ চয়েস আমরা বলি। ম্যানেজমেন্ট আমরা ল্যাব কোলেসিস্টেক্টমি করতে পারি বা পার্শিয়াল কোলেসিস্টেক্টমি করতে পারি। হবে ল্যাব কোলেসিস্টেক্টমির কথা মাথায় রাখবেন। কোলেজাকো লিথিয়াসিস, এখানে কমন বাইল ডাক্ট স্টোন, এবং এটা মেইনলি গল স্টোন থেকেই বেশিরভাগ ক্ষেত্রে আসে। তারপরে কমন বাইল ডাক্টেই ফর্মেশন হয়েছে এরকমও হইতে পারে, তবে সেটা সাধারণত ব্রায়ান পিগমেন্ট স্টোন হওয়ার চান্স বেশি। অ্যাসিমটোমেটিক অবস্ট্রাকটিভ জন্ডিস চার্কোস্ট্রাইড নিয়ে প্রেজেন্ট করতে পারে, কোলাঞ্জাইটিস। আচ্ছা, মানে চার্কোস্ট্রাইড মানে তো জানো যে মানে এখানে কি থাকবে, এগুলো কিন্তু ইন্টারমিডিয়েন্ট থাকে, যদি ইন্টারমিডিয়েন্ট পেইন, জন্ডিস এবং ফিভার থাকবে, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন। পাশাপাশি এখানে রেনল্ডস পেন্টার নামে একটা কথা আছে, পেন্টার মানে হচ্ছে এই তিনটা জিনিসের সাথে যখন শক বা হাইপোটেনশন এবং অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস যোগ হয়েছে, এই তিনটার সাথে পেইন, জন্ডিস, ফিভার, তাহলে সেটাকে আমরা বলি রেনল্ডস পেন্টার। আচ্ছা, এরপর আসো ইনভেস্টিগেশন অফ চয়েস। এমআরসিপিতে আমরা করতে পারি, ওকে, বা এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড হচ্ছে যদি অনেক ছোট স্টোন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা করতে পারি। কী কী রিস্ক ফ্যাক্টর আছে? রিস্ক ফ্যাক্টর আমরা বলি যে যাদের আসলে হিস্ট্রি অফ কোলাঞ্জাইটিস বা প্যানক্রিয়াটাইটিস আছে তাদের ক্ষেত্রে হাই চান্স থাকে এটা হওয়ার, বা আমরা যদি সিবিডি ডায়ামিটার যেটা, এটা যদি ইউএসজিতে আমরা দেখি যে বেশি, তাহলে তাদের চান্স বেশি থাকে। যদি 10 মিলিমিটারের বেশি হয় তাদের ক্ষেত্রে চান্স বেশি থাকে, এই জিনিসটা আমরা একটু জানলাম। লিভার ফাংশন টেস্ট যদি দেখি যে সব ফাইন্ডিংসগুলো 2 গুণ বেশি 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 হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে নর্মাল, এবং সেক্ষেত্রে সার্জারি আগে অবশ্যই একটু এমআরসিপি করে নিতে হবে এই সিভিয়ার ক্ষেত্রগুলোতে। আর তবে এমনিতে নর্মাল ক্ষেত্রগুলোতে যদি ধরো আমাদের সিভিডির যে ডায়ামিটার সেটা 6 মিলিমিটার বা তার থেকে কম, তাহলে আমরা ল্যাব কোলেসিস্টেক্টমি করে ফেললেই হচ্ছে। টিউব ইনসারশন নিয়ে কিছু কথা একটু বলবো, যে আমরা ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি, ধরো সিবিডি স্টোন, এটা সার্জারি ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি করার সময় আইডেন্টিফাই হইলো, তখন আমি ল্যাব কোলেসিস্টেক্টমি তো করবো, সাথে সাথে আমি সিবিডির ওই জায়গায় এক্সপ্লোরেশন করবো ল্যাপ্রোস্কোপিক্যালি, এবং স্টোন রিমুভাল করবো, এবং ওখানে আমি একটা টি টিউব ঢুকাই দিয়ে আসবো, এবং টি টিউব ঢুকাই দেওয়ার পরে আমরা 7 থেকে 10 দিনের মধ্যে একটা টি টিউব কোলাঞ্জিওগ্রাম করতে পারি, এবং রেসিডুয়াল স্টোন আছে কিনা সেটা দেখবো। যদি দেখি যে আছে, তাহলে আমার টি টিউবটা 2 থেকে 3 সপ্তাহ রাখতে হবে, একটা চ্যানেল ফর্মেশন করতে হবে, এবং আলটিমেটলি যদি অ্যাবসেন্ট থাকে, মানে যদি রেসিডুয়াল কোনো স্টোন না থাকে, তাহলে আমি টি টিউবটা ওই সময় রিমুভ করে দিতে পারি। সো টি টিউবটা দেখো এরকম পি শেপ থাকে, রাইট? পি শেপ একটা টি টিউব থাকে। আর যদি ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমির পরে আমি ডায়াগনোসিস করি যে সিবিডি স্টোন, তাহলে সেক্ষেত্রে পেশেন্ট পেইন, ফিভার, জন্ডিস নিয়ে আবার আসবে, এমআরসিপি করে ডায়াগনোসিস করলাম। যদি উইদিন 2 ইয়ার্স অফ ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমির মানে মাঝেই আসে, যে 2 বছরের মধ্যে, তাহলে আমরা কি করবো, ইআরসিপি, স্প্লিন্টেক্টমি এগুলো করতে পারি। যদি 2 ইয়ারের পরে আসে তাহলে সেটা রিকারেন্ট হিসেবে আমরা বলি, এবং সেক্ষেত্রে আমরা এই 2 ক্ষেত্রে এই ম্যানেজমেন্টটাই দিব, ইআরসিপি এবং স্ফিংক্টেক্টমি, স্ফিংক্টার অফ ওডি যেটা, ওইটা। ওকে, তাহলে এই কয়েকটা কথা আমি একটু মাথায় রাখলাম। এর পাশে ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি, এক্ষেত্রে পেশেন্ট কিন্তু সার্জন বা অ্যাসিস্ট্যান্ট সবাই লেফট সাইডে দাঁড়ায়, 4টা পোর্ট আমরা ক্রিয়েট করি, এবং এক্ষেত্রে পেশেন্টের মাথা হচ্ছে উপরের দিকে থাকবে, পা নিচের দিকে থাকবে, রিভার্স ট্রেন্ডেলেনবার্গ পজিশন আমরা বলি, এরকম একটা পজিশন আমরা পেশেন্টকে নেই। এবং এটার পরে হচ্ছে আমরা মাল্টিপল পোর্টস এখানে করা হয়, যেমন ধরো এপিগেস্টিক, তারপরে ইনফ্রাম্বিলিকাল, তারপরে রাইট হাইপোকন্ডিয়াক, তারপরে রিট্রাকশন অফ গল ব্লাডার,
মানে রিট্রাকশন, হ্যাঁ এর জন্য একটা পোর্ট এখানে ক্রিয়েট করা যেতে পারে, মানে সার্জনের আসলে সুবিধা অনুযায়ী এটা আমরা দেখলাম। তারপরে আসো যে কমপ্লিকেশন কি হইতে পারে অপারেশনের, ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমি, রাইট শোল্ডার পেইন হতে পারে, এটা মোস্ট কমনলি, কারণ কার্বন ডাইঅক্সাইড এখানে ইউজ করা হয় যেটা থেকে যাইতে পারে ডোম অফ ডায়াফ্রামের নিচে, এবং ডেফার্ড পেইন হইতে পারে এখানে রাইট শোল্ডারে, এটা একটা কমপ্লিকেশন। তারপরে ব্লিডিং হইতে পারে, বাইল ডাক্ট ইঞ্জুরি হইতে পারে, ইঞ্জুরি টু দ্য বায়েল হইতে পারে, বা স্টোন থেকে যাইতে পারে, এবং সেক্ষেত্রে যদি স্টোন 2 ইয়ারের মাঝে থেকে যায় বা 2 ইয়ারের পরে থেকে যায়, দুই ক্ষেত্রে হচ্ছে আমরা ইআরসিপি এবং স্ফিংক্টেক্টমি করে দেবো। এবং কমন হেপাটিক ডাক্ট বা কমন বাইল ডাক্ট এগুলি স্ট্রিকচার হয়ে যেতে পারে। আচ্ছা, বাইল ডাক্ট ইঞ্জুরি, ঠিক আছে, ইঞ্জুরি টু দ্য কমন বাইল ডাক্ট, এটা আমাদের কিন্তু সার্জারির সময় অ্যাওয়ার্ড থাকতে হবে। যদি আমরা দেখি যে কমন বাইল ডাক্ট এটা ইঞ্জুরি হয়েছে এবং পার্শিয়ালি টিয়ার হয়েছে, যে পার্শিয়ালি একটু টিয়ার হয়ে গেছে এক জায়গায়, বা টিয়ার হয়েছে বাট সেটা মানে সেগমেন্ট লস হয়নি, বাট মানে খুবই কাছাকাছি আছে, বাট টিয়ার হয়েছে সেগমেন্ট অনেক বেশি লস হয়ে গেছে, সেরকম বেশ কিছু ক্ষেত্র আছে। যদি পার্শিয়াল টিয়ার হয় তাহলে আমরা অ্যাবজর্বেবল সুচার দিয়ে রিপেয়ার করে দিলাম। যদি কমপ্লিটলি সেপারেট হয়েছে বাট কাছাকাছি আছে, তাহলে টি টিউব দিয়ে আমরা অ্যানাস্টোমোসিস করে দেবো। এই যে দেখো টি টিউবটা এইভাবে ঢুকাইছি। আর যদি দেখি যে অনেক বেশি ডিফারেন্স হয়ে গেছে, তাহলে আমি একটা মানে ক্লোজ ডিজিটাল যে ইনটা আছে, ডিজিটাল ইনটা ক্লোজ করে দিব, মানে ডিজিটাল ইন তো এইটা, সরি ডিজিটাল ইন তো এটা আমি ক্লোজ করে দিছি, এবং কোলে ডেকো জেজোনোস্টমি আমরা করে দিচ্ছি এখানে, যেজন্য আমরা সেটা কোলে ডেকো জেজোনোস্টমি করে দিয়েছি। আর যদি হচ্ছে পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমরা বুঝি যাচ্ছি আমি কমন বাইল ডাক্ট ইঞ্জুরি করছি, তাহলে আমি দেখলাম কমন বাইল ডাক্ট ইঞ্জুরি করলে এখান থেকে বাইল লিক হইতে পারে, বাইল লিক এর এমনটা কম, তাহলে পেশেন্ট স্টেবল, তাহলে অবজার্ভ করবো জাস্ট। বাট যদি দেখি সিমটোমেটিক যে ফিভার, জন্ডিস, পেইন এবং পাশাপাশি লিক অনেক বেশি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা সিবিসি করে টোটাল লিকোসাইট কাউন্ট বেশি পাইছি, আল্ট্রাসাউন্ড করে কালেকশন অফ ফ্লুইড বিলো লিভার পাইছি, এবং এমআরটিভিতে আমি কনফার্ম হয়েছি, এবং তখন কিন্তু বাইল লিক হচ্ছে, এবং মানে সার্জারি 1 থেকে 2 দিনের মাঝে যদি এটা আমি ডায়াগনোসিস করতে পারি, আমি আবারও রিএক্সপ্লোর করবো, রিপেয়ার করবো। বাট যদি 2 দিনের বেশি হয়ে যায়, তাহলে পিকটিল ক্যাথেটার নামে একটা ক্যাথেটার আছে, সেটা দেওয়া যেতে পারে, এবং ইআরসিপি এবং স্টেন্টিং করা যেতে পারে, মানে ইআরসিপি দিয়ে আমি করার ট্রাই করবো। সেরকম বেশ কিছু কথা আছে, একটু জানতে পারি আমরা। প্রেগনেন্সি টাইমে যদি গলস্টোন হয়, আমরা বলি সাধারণত যে সার্জারি মানে কোলিসিস্টেক্টমি সেকেন্ড ট্রাইমাস্টারে আমরা করতে পারি, ফার্স্ট আর থার্ড ট্রাইমাস্টার আমরা করবো না, ঠিক আছে। বাট অ্যাপেন্ডিসেক্টমি যে কোনো ট্রাইমাস্টারে কিন্তু করা যেতে পারে আমরা বলি, হ্যাঁ। এবং প্রেগনেন্সিতে কিন্তু এটা কমনলি হইতে পারে, কারণ ওখানে মানে biliary স্টেসিস হওয়ার চান্স বেশি, এবং হরমোনাল চেঞ্জেসের কারণে দেখা যায় এখানে কোলেস্ট্রল সিক্রেশনও বেড়ে যায়, এবং প্রোজেস্টেরন বাইল অ্যাসিড সিক্রেশন এগুলোকে কমাই দেয়, সো ফলে আলটিমেটলি স্টেসিস বাড়ে, এবং ক্লিনিক্যাল ফিচার সেমই থাকবে ইউএস যদি আমরা ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা অনেক কিছু জেনে গেছি। এখন আমরা একটা কেস সিনারিও বলি। একটা 35 বছর মহিলা চিন্তা করো, যে হচ্ছে রিকারেন্ট অ্যাটাক অফ পেইন রাইট আপার কোয়াড্রেন্ট লাস্ট 1 ইয়ার ধরে, এবং রাইট আপার হাফে এটা শুরু হয়, এবং সাডেন অনসেট ছিল, এবং পেইন কলিক ইন নেচার ছিল, আসে যায় বিলিয়ারি কলিক টাইপের অনেক দিন ধরে, এবং যেটা সিভিয়ার ইন্টেন্সিটি ছিল, বাট অ্যানালজেসিক ব্যথার ওষুধ খেলে চলে যেত, এবং পেইনটা একটু ব্যাকে মানে রাইট সাইডের ব্যাকের দিকে, ব্যাক অফ দ্য চেস্টের রিজনটাতে যায়, মানে স্ক্যাপুলার রিজনে, শোল্ডার রিজনেও যায়, এবং সিমিলার অ্যাটাক অফ পেইন ছিল ফর লাস্ট 1 ইয়ার ইনিশিয়ালি অ্যাট এন ইন্টারভাল অফ, মানে 3-4 মাস পর পর তার এটা হইতো ইন্টারমিডিয়েন্ট টাইম, বাট 1 মাস ধরে তার গত 1 মাস ধরে তার অনেক বেশি ডায়ালাইটিং কনস্ট্যান্ট পেইন হচ্ছে রাইট আপার হাফ অফ দ্য অ্যাবডোমেনে, এবং তার মানে তার হচ্ছে হার্ট বার্ন, মানে একটু ব্যথা করে, অ্যাসিডিটি, ডিসফেপসিয়া টাইপের, ফ্লাটুলেন্স, পেট ফাঁপা ফাঁপা থাকে, এবং পেট ভরা ভরা থাকে, আর্লি স্যাটাইটি মিলের পরে ফর দ্য সেম ডিউরেশন এই প্রবলেমটা আছে, এবং বাওয়েল ব্লাডার হ্যাবিট নর্মাল, কোনো সিগনিফিকেন্ট সিমটমস সিস্টেমিক ডিজিজ সার্চ করার মতো নাই। এক্সামিনেশন করে আমরা অনেক কিছু দেখলাম, বাট আমার ডায়াগনোসিস আলটিমেটলি হিস্ট্রি দেখে মোটামুটি বুঝে গেছি, এবং এখানে বলেই দিছে যে একটা মহিলা, সো আমি বুঝে গেছি মোটামুটি কোলিসিস্টাইটিস হবে, এবং এটা কোনিক কোলিসিস্টাইটিস, যেহেতু তার আগে হিস্ট্রি কিন্তু আছে। ওকে, সো এখন এরপরে আসো যে আমি কীভাবে মার্ফি সাইন দেখবো সেটা আমরা জানি। আচ্ছা, এখানে আর কয়েকটা কথা বলে আসি। যদি মিউকোসিল অফ গল ব্লাডার হয়, তাহলে কোনিক কোলিসিস্টাইটিসের মধ্যে হিস্ট্রি নিয়ে আসবে, ধরো ফর এক্সাম্পল। তবে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা একটা গ্লোবুলার ইন্টারঅ্যাবডোমিনাল লাম্প পাবো। আচ্ছা, ইন্টারঅ্যাবডোমিনাল লাম্প আর এক্সট্রাঅ্যাবডোমিনাল লাম্প, এটা বোঝার উপায় কি? এটার জন্য আমরা হেড রাইজিং বা লেগ রাইজিং টেস্ট করি, এটা নিয়ে পরে কথা বলবো। মানে আমরা দুই পা উঁচু করতে বলি, বা মানে মাথা উঁচু করতে বলি, এইভাবে হচ্ছে লাম্প দেখে আমরা বুঝতে পারি। এবং একটা লাম্প আমরা এমনিতেও কিন্তু পাবো, ইন্টারঅ্যাবডোমিনাল একটা লাম্প যদি মিউকোসিল হয়। আচ্ছা, হাউএভার ইম্পামেতো পাইতে পারি। আচ্ছা, কীভাবে মার্ফি সাইন দেখবো সেটা আমরা জানি।
মার্ফি সাইন কখন পজিটিভ হবে? অ্যাকুট কোলিসিস্টাইটিসে। কোনিক কোলিসিস্টাইটিসে পজিটিভ হবে না। আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? একটা পেপটিক আলসার ডিজিজ হতে পারে, বা মানে কোনিক গ্যাস্ট্রিক আলসার, কোনিক ডিউডেনাল আলসার, যেটা পেপটিক আলসার ডিজিজ, কোনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে, রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস হইতে পারে। অ্যাকচুয়ালি যদি এটা মানে ফার্স্ট আমার এই তিনটা বলতে হবে। হাইটাস হার্নিয়া এটা হইতে পারে, রাইট সাইড রিনাল ক্যালকুলাস বা কোনিক পাইলোনেফ্রাইটিস এগুলো রিয়ারলি হইতে পারে। আমি মেইনলি আপার অ্যাবডোমেনে আলট্রাসোনোগ্রাফি করে কনফার্ম করব। আমরা মেইনলি গলব্লাডারে কী কী পাবো সেই জিনিসগুলো আমরা জানি, যে এখানে আমরা গলব্লাডারের থিকনেস দেখবো, পোস্ট অ্যাকোস্টিক শ্যাডো, কোলিসিস্টিক ফ্লুইড কালেকশন, ওই জিনিসগুলো আমরা দেখবো। যদি আমি দেখি যে একটা স্টোন আমি দেখছি, হ্যাঁ, তখন আমি কি করব? আমি আরও কিছু দেখো, ইউএসজি শো স্টোন ইন দ্য গল ব্লাডার অ্যান্ড কমন বাইল ডাক্ট, এবং সাথে কোনো জন্ডিস বা কোলাঞ্জাইটিসের হিস্ট্রি নাই, তখন আসলে কোনো ফার্দার ইনভেস্টিগেশনের দরকার নেই, ঠিক আছে? বাট আমি আরও কিছু ইনভেস্টিগেশন করতে পারি, যেমন আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, লিভার ফাংশন টেস্ট, ইউরিন আরএনএ, এই জিনিসগুলো তো নর্মালি করা হয়। আচ্ছা, গলস্টোন ডিজিজে কখন ইআরসিপি বা এমআরসিপি করা লাগবে? আল্ট্রাসাউন্ড সবসময় রিলায়েবল না বাইল ডাক্ট এর ক্ষেত্রে, কারণ হচ্ছে লোয়ার পার্ট অফ বাইল ডাক্ট দেখার জন্য, কিন্তু কারণ ওটা কি করে, ওভারল্যাপিং অফ বাইল গ্যাস শ্যাডোর কারণে ওটা আমরা ভালো করে ভিজুয়ালাইজ করতে পারি না। এবং কমন বাইল ডাক্ট এর জন্য আমার যদি এমন হয় যে আমি স্টোন সাসপেক্ট করি কমন বাইল ডাক্টে, মানে ইউএসজি দিয়ে আমি সাসপিশন করতেছি স্টোন আছে, তখন আমি এটা করতে পারি, এমআরসিপি বা ইআরসিপি। আর যদি কোনো হিস্ট্রি অফ জন্ডিস থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে, এবং যদি লিভার ফাংশন টেস্টে সেরাম এনজাইম মানে অ্যালকালাইন ফসফেট, এএসটি, অ্যালকালাইন ফসফেট এগুলো বেশি অনেক, তাহলে, বা আল্ট্রাসোনোগ্রাফিতে ডাইলেটেশন অফ কমন বাইল ডাক্ট আমরা দেখতেছি, সেক্ষেত্রে এমআরসিপির ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এরকম বেশ কিছু জিনিস আছে, এগুলা নিয়ে এখানে বলা হয়েছে। এমআরসিপি একটা নিউর মডেলিটি অফ ইনভেস্টিগেশন, এবং হোল বিলিয়ারিটি ভালো করে আসলে বোঝা যায়, কারণ অ্যাকচুয়ালি এটা এমআরআই এক ধরনের, রাইট, স্লাইচ অফ এমআরআই, এবং হেপাটোবিলিয়ারি ট্রির, এবং এটা গুড পিকচার দিতে পারে ইন্টারবিলিয়ারি ট্রির, এবং এটা একটা নন ইনভেসিভ ইনভেস্টিগেশন, কোনো রেডিয়েশন এক্সপোজার নাই, এবং কোনো ডাই লাগে না, এবং বিলিয়ারি ট্র্যাক্ট ডাইলেটেশন, এনি অবস্ট্রাকশন ডিউ টু স্টোন, এগুলো ভালো করে বোঝা যায়। তবে লিমিটেশন হচ্ছে এটা শুধু ডায়াগনস্টিক ভ্যালু আছে, কোনো থেরাপিউটিক ভ্যালু নেই, যেটা ইআরসিপির আছে, ঠিক আছে? তো ইআরসিপিতে অ্যাকচুয়ালি বাট ইআরসিপিটা একটি ইনভেসিভ, এবং এখানে গ্যাস্ট্রোডিওডেনোস্কোপ ঢুকানো লাগে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এবং ক্যানুলেশন অফ বাইল, এবং এখানে একটা ডায়ো ইনজেক্ট করা লাগে, এবং দ্যার ইজ চান্স অফ পোস্ট প্রসিজার কোলাঞ্জাইটিস প্যানক্রিয়াটাইটিস, মানে এটা করার পরে, মানে ইআরসিপি করার পরে প্যানক্রিয়াটাইটিস কোলাঞ্জাইটিস হতে পারে, এবং যেটা লাইফ সেভিং হতে পারে। সেগুলো কিছু ডিসঅ্যাডভান্টেজ, বাট অ্যাডভান্টেজ কি, এটা থেরাপিউটিক রোল আছে, স্টেন্টেক্টমি করার ক্ষেত্রে, স্টোন এক্সট্রাকশনের ক্ষেত্রে, স্টেন্টিং এর ক্ষেত্রে, সো এটার একটা রোল কিন্তু আছে। এবং ইভেন বায়োপসি, পেরিঅ্যাম্পুলারি রিলেশন বা ব্রাশ সাইটোলজি ফ্রম বাইল ডাক্ট, এগুলোও নেওয়া যায় এটার থ্রুতে। এই পেশেন্টকে আমি কী করবো, আমি ল্যাপ্রোস্কোপিক মানে কোলিসিস্টেক্টমি করবো, এবং আমি ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমি প্রেফার করবো, ঠিক আছে? কেন ল্যাপ্রোস্কোপিক করবো? কারণ এটা সেফ, হ্যান্ড ট্রেন্ড সার্জন দ্বারা করা যায় খুব সহজেই, এটা পেইন কম হবে, লেস হসপিটাল, মানে হিলিং দ্রুত হবে, কসমেটিক্যালি গুড হবে, কারণ আমি জাস্ট কিছু পোর্ট ক্রিয়েট করতেছি, এবং পার্সনটা খুব সহজেই দ্রুত তার অ্যাক্টিভিটিতে ফিরে যেতে পারবে, পেশেন্ট দ্বারাও অ্যাকসেপ্টেবল। এবং অবশ্যই আমি পেশেন্টের ইনফর্ম কনসেন্ট নিয়ে নিব, পেশেন্টের ল্যাপ্রোস্কোপিক প্রসিডিউর সম্পর্কে বলতে হবে, ঠিক আছে? এবং patient should be explained that if laparoscopic procedure is not safe, it may need conversion to, অর্থাৎ এটাও বলতে হবে যে ল্যাপ্রোস্কোপিক প্রসিডিউর না হয় তাহলে কিন্তু ওপেনে আবার শিফট করতে হবে। এবং আমরা জানি যে আমরা ওপেন কোলিসিস্টেক্টমি করার ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম একটা ইনসিশন দিতে পারি, যেটা আমরা বলি ককার্স ইনসিশন, হ্যাঁ, ককার্স ইনসিশন আমরা বলতে পারি। তো এই ককার্স ইনসিশনটা আমরা দিতে পারি এই জায়গায়, হ্যাঁ। এবং রাইট আপার প্যারামিডিয়ান ইনসিশন দিয়েও আমরা করতে পারি, মিডলাইন ইনসিশন দিতে পারি, তারপরে মায়োর অপশন ইনসিশন, আপার অ্যাবডোমিনাল ট্রান্সভার্স ইনসিশন, বিভিন্ন নাম আছে, বাট মেইনলি এই ফার্স্ট ইনসিশনটা মেইনলি শুনতে চাই, কচার্স বা ককার্স ইনসিশন। আচ্ছা, তো মপ জিনিসটা ইম্পর্টেন্ট, যেখানে অ্যাকচুয়ালি আমরা তিনটা মপ, 1, 2, 3, এখানে কিন্তু ডিউরিং কোলিসিস্টেক্টমি আফটার ওপেনিং দ্য পেরিটোনিয়াম আমরা মানে ডায়াগনোসিসও কনফার্ম করবো এটা কোলিসিস্টেক্টমি, তাহলে আমরা তিনটা মপ কিন্তু প্লেস করি। কেন? গল ব্লাডার এরিয়াতে প্রপারলি এক্সপোজ করার জন্য। একটা মপ আমরা হেপাটোরেনাল পাউচে দিই, হেপাটোরেনাল পাউচ অফ মরিসন আমরা বলি, এখানে আমরা দিই, কি বলছে দেখো, টু রিট্রাক্ট দ্য হেপাটিক ফ্লেক্সার অফ দ্য ক্লোন ডাউনওয়ার্ড, এটা করতে আমরা একটা মপ দিলাম। এবং অ্যানাদার মপ হচ্ছে ট্রান্সভার্স ক্লোন, এটাকে এই যে ট্রান্সভার্স ক্লোন আছে এটাকে রিট্রাক্ট করতে। আর আরেকটা মপ আমরা দিই হচ্ছে মিডিয়ালি,
মিডিয়ালি টু রিট্রাক্ট দ্য স্টোমাক, তার মানে আমি স্টোমাকে রিট্রাক্ট করতে, ট্রান্সভার্স কোলনকে রিট্রাক্ট করতে, এবং হেপাটিক ফ্লেক্সার অফ দ্য কোলন এটা রিট্রাক্ট করতে। ঠিক আছে, এই যে হেপাটিক ফ্লেক্সার। তাহলে 3টা মপ আমরা ইউজ করি, এই কথাটা একটু জানলাম। এবং দ্য ক্যালোস ট্রায়াঙ্গেল হচ্ছে এক্সপোজ করা হয় এই স্ট্রাকচারগুলো, কারণ আমাদের আলটিমেটলি ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি, ক্যালোস ট্রায়াঙ্গেল, এই জিনিসগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ক্যালোস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি সেটা তোমরা জানো, সিস্টিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট এবং ইনফেরিয়র সারফেস অফ লিভার। পোস্ট কোলেসিস্টেক্টমি সিনড্রোম কিছু ক্ষেত্রে সিমটমস কিন্তু রিলিভ হয় না, কমন বাইল ডাক্টে কোনো মিসড স্টোন রয়ে গেছে, বা সিস্টিক ডাক্ট স্টাম্পের ওই জায়গায় স্টোন রয়ে গেছে, বিলেটিভ অপারেটিভ ড্যামেজ, পেপটিক আলসার বা হাইটাস হার্নিয়া বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে, তাহলে এই বিভিন্ন সিনড্রোম কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আমার ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করতে হবে, লিভার ফাংশন টেস্ট, আলট্রাসোনোগ্রাফি, আমি ইনভেস্টিগেশনগুলো করব, এবং এই জিনিসগুলো এখানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমি যখন কোলেসিস্টেক্টমি করতেছি কমন বাইল ডাক্ট কখন এক্সপ্লোর করব, যদি দেখি পেশেন্ট জন্ডিস ছিল এবং জন্ডিস কোলাঞ্জাইটিসের হিস্ট্রি আছে, লিভার ফাংশন টেস্ট অ্যাবনর্মাল, এএলটি এএসটিতে অ্যাবনর্মালিটি আছে, বা আমি প্রি অপারেটিভ ইনভেস্টিগেশনগুলো দেখে বুঝছি যে অ্যাবনর্মালিটি আছে, ইন্টারঅপারেটিভ যদি দেখি যে পালপেবল স্টোন পাইছি কমন বাইল ডাক্টে, তখন আমার সেখানে এক্সপ্লোরেশন করতে হবে। এবং কমন বাইল ডাক্ট ইজ ডাইলেটেড মোর দ্যান 1 সেন্টিমিটার। হাউএভার, এরকম কয়েকটা কথা আমি একটু জানবো। আর পেশেন্টের কী কী ফিচার্স থাকবে সেগুলো আমরা জানি। পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, যেটাকে আমরা সাইলেন্ট স্টোনস বলি, biliary colic, acute cholecystitis, chronic cholecystitis, এই ফিচারগুলো থাকতে পারে। আর যদি বাইল ডাক্টে চলে যায় তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস, রিকারেন্ট কোলাঞ্জাইটিস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস সেগুলো নিয়েও প্রেজেন্ট করতে পারে। biliary colic মানে কি acute onset of pain in the right upper quadrant of abdomen, severely spasmodic in nature, may radiate back of the chest and shoulder, এবং এরা ফিউ মিনিটস থেকে সেভারাল আওয়ার্স পর্যন্ত থাকতে পারে, মেনলি 30 মিনিট থেকে 3 ঘন্টা আমরা বলি। এবং ফ্যাটি মিল খেলে এটা বাড়ে, এবং অ্যাটাক অফ পেইন আর ইউজুয়ালি সেলফ লিমিট, এমনিতে সেরে যায়, এবং দেখা যায় আবার হুটহাট করে রিকার করতে পারে। ফিভার, লিউকোসাইটোসিস তেমন একটা পাওয়া যায় না, এবং পেইন এপিগেস্ট্রিয়ামেও হইতে পারে, বাট লেফট আপার কোয়াড্রেন্টে তেমন একটা হয় না। ঠিক আছে, অ্যাকুট কোলেসিস্টেটিসের ফাইন্ডিংস কী থাকবে সেটা আমরা জানি। আমরা সিবিসি করলে লিউকোসাইটোসিস, লিভার ফাংশন টেস্ট করলে তেমন একটা চেঞ্জ না, বাট ইউএসজি করে আমরা ডায়াগনোসিস করতে পারবো। অ্যাকুট কোলেসিস্টিস, আচ্ছা এখানে একটি বড় কথা, অ্যাকুট কোলেসিস্টিসের কমপ্লিকেশন কি সেটা তো জানি, বাট এটা কিন্তু রিজলিউশন হইতে পারে, কারণ বারবার অ্যাকুট কোলেসিস্টিস রিজলিউশন তো হইতে পারে, সিকুয়েলি যদি বলে তাহলে রিজলিউশন হইতে পারে, রিজর্পশন হয়ে যেতে পারে, বাট তারপরে গ্যাংগ্রিন বা কমপ্লিকেশনের মধ্যে পারফোরেশন অফ দ্য গল ব্লাডার এগুলো তো হইতে পারে। সেক্ষেত্রে লোকালাইজড পারফোরেশন, জেনারেলাইজড পারফোরেশন হইতে পারে, এটা একটি ইম্পর্টেন্ট। এবং যদি জেনারেল পারফোরেশন হয় অনেক বেশি পেইন থাকবে, জেনারেল পেইন, মাসেল গার্ড রিজিডিটি থাকবে, এক্সট্রিম টেন্ডারনেস অল ওভার অ্যাবডোমেন থাকবে। লোকালাইজড হলে রাইট আপার কোয়াড্রেন্ট রিজনটাতে অনেক বেশি পেইন থাকবে, পেশেন্ট পেইন, ফিভার, চিলভাইগর্স এগুলো কিন্তু প্রেজেন্ট করবে। ইম্পায়ামা গল ব্লাডার, অ্যাকেলকুলাস কোলিসিস্টাইটিস কেন হয় সেটা আমরা বলছি। ক্রিটিক্যালি ইল পেশেন্টদের মেজর সার্জারি হয়েছে, ট্রমা হয়েছে, বার্নস হয়েছে, সেই সকল ক্ষেত্রে স্ট্রবেরি গল ব্লাডার একটা টার্ম আছে। যদি মনে রাখো যে কোলেস্ট্রল ডিপোজিশনের কারণে একটা স্ট্রবেরির মতো একটা অ্যাপিয়ারেন্স হয়েছে এবং কোলেস্ট্রল স্টোন আছে, এই জন্য স্ট্রবেরি গল ব্লাডার আমরা পাইছি, এরকম একটা বিষয়। কি লিথোজেনিক বাইল মানে যেটা সুপার স্যাচুরেটেড বাইল আর কি, সাইলেন্ট গল স্টোন মানে অ্যাসিমটোমেটিক আর কি। আচ্ছা, আমরা ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি নিয়ে কিছু কথা বলি। যে দেখো, আমরা এখানে অ্যানেস্থেশিয়া তো জেনারেল অ্যানেস্থেশিয়ার আন্ডারে করবো, অ্যান্ডোটেকুয়াল ইন্টিউবেশন থাকবে, পজিশন অফ দ্য পেশেন্ট ইউজুয়ালি সুপাইন থাকে, বা ইন্ডাকশন অফ নিউমোপেরিটোনিয়ামের পরে আমরা হচ্ছে নিউমোপেরিটিয়াম ক্রিয়েট করাই, এরপরে কিন্তু আমরা রিভার্স টেন্ডারলিনবার্গ পজিশনে নিয়ে যাই। ঠিক আছে, এবং রাইট সাইড আপ পজিশনে রাখি আমরা। এক্ষেত্রে আমরা ইন্টারভিউনাল প্রেশার কিন্তু একটা সেট করি যে 12 মিলিমিটার অফ মার্কারি থেকে 14 মিলিমিটার অফ মার্কারি, অটোমেটিক ইনসাফলেটারের সহযোগিতা, এতটুকু ডিটেলস আমাদের লাগবে না। এবং এরপরে আমরা কী করি, আমরা কিছু ট্রোকার মানে ফাস্ট ট্রোকার এন্ট্রি, 10 মিলিমিটারের ট্রোকার হয়। ঠিক আছে, আমরা অ্যাবডোমেনে আম্বলিকাসের নিচে দিলাম, এবং ট্রোকারটা পরে রিমুভ করা হয় ক্যানুলার ইন প্লেস করে। এটা ব্লাইন্ডলি ঢুকানো হয়, এই কারণে আন্ডারলাইং ভিসেরা বা ভিসেলের ইঞ্জুরিতে চান্স আছে। এরপরে এখানে আমরা একটা টেলিস্কোপ ঢুকাই একটা ভিডিও ক্যামেরার সাথে, এটা ইম্পর্টেন্ট। এবং এরপর আমরা পেরিটোনিয়াল ক্যাভিটি ইন্সপেক্ট করি। এরপর আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ ট্রোকার ঢুকাই। সেকেন্ড ট্রোকারটা 10 মিলিমিটার পোর্ট এপিগেস্ট্রিয়ামের রিজন দিয়ে এপিগেস্ট্রিয়াম রিজনে ঢুকাই জিফাইড প্রসেসের নিচে, এটা ইম্পর্টেন্ট। এরপরে অন 5 মিলিমিটার পোর্ট, যেটা রাইট মিড ক্লেভিকুলার লাইন দিয়ে জাস্ট বিলো দ্য রাইট কোস্টাল মার্জিন আমরা ঢুকাই। এরপরে আরেকটা 5 মিলিমিটার পোর্ট, যেটা আমরা রাইট অ্যান্টিরিয়র এক্সিলারি লাইনের ওই জায়গা দিয়ে ঢুকাই।
সো এরকম কয়েকটা টোকারের দেখো ইনফ্রামবিলিকাল, এপিগ্যাস্ট্রিক, তারপর হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক, অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন দিয়ে উই রিজন দিয়ে একটা টোকার। হ্যাঁ, সেভাবে আমরা ঢুকাইলাম। ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমি কেন প্রেফার করবো এই জিনিসটা আমরা জানি। আর ওপেন কোলিসিস্টেক্টমি কখন করব? যখন আসলে কমপ্লিকেশন বা আমার ল্যাপ্রোস্কোপি দিয়ে হচ্ছে না, অ্যানেস্থেশিয়াতে আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া দিই, অ্যান্টিটোকাল ইন্টুবেশন থাকবে, প্রেজেন্টের পজিশন ইউজুয়ালি সুপাইনি থাকে। আর ইনসিশন আমরা রাইট সাবকোস্টাল ইনসিশন, কচার্স ইনসিশন দিই, মপ দিব, 3টা মপের কথা আমরা বলছিলাম। রিট্রাকশন করব আমরা, ট্রায়ালোস ট্রায়াঙ্গেলটা দেখব আমরা। ফান্ডাস অফ দ্য গল ব্লাডার ইজ হেল্ড বা এখানে একটা মোইনিহান্স কোলিসিস্টেক্টমি ফোর্সেস যে আমরা হোল্ড করি। তারপরে ফোর্সেস হচ্ছে হার্সম্যানস পাউচে দেই, তারপরে আমরা রিট্রাক্ট করি। এরকম অনেকগুলো প্রসিজার আছে আসলে, এখানে আমাদের অত কিছু তো জানা লাগবে না। তারপরে আমরা সিস্টিক আর্টারি এবং সিস্টিক ডাক্টকে লাইগেশন করব। তারপরে গল ব্লাডারকে লিভার থেকে কেটে দিব, হেমোস্টেসিস হবে এবং ড্রেনেজ ক্লোজার আলটিমেটলি। ফান্ডাস, হোয়াট ইজ ফান্ডাস ফার্স্ট কোলিসিস্টেক্টমি? যদি এমন হয় ক্যালোস ট্রায়াঙ্গেল অ্যাডহেশন আছে, অ্যানাটমি ভালো করে বোঝা যাচ্ছে না, দেন আমরা যে কাজটা করি সেক্ষেত্রে আমরা সিস্টিক ডাক বা সিস্টিক আর্টারিকে আমরা ফার্স্টে অ্যাপ্রোচ করি না। সেক্ষেত্রে আমরা স্টার্ট ডিসেকশন অফ দ্য গল ব্লাডার ফ্রম দ্য, মানে গল ব্লাডার ফান্ডাস, এটা আমরা ফার্স্টে করি। হ্যাঁ, তো এরকম একটা বিষয় আর কি।